আচ্ছা একটু দিন। সো তোমাদের HTML CSS এগুলার উপর কি কোনো মানে দেখানোর দরকার আছে নাকি? মানে HTML CSS কিভাবে কাজ করে সবাই ধারণা আছে তো? CSS ধারণা নেই, এটা তো একদম পুরো সেই লেভেলের হচ্ছে। আচ্ছা শোনো, মানে HTML আমি CSS টা একটু হালকা দেখা দিচ্ছি, মানে CSS জিনিসটা আসলে কি। আসলে CSS মানে আমিও ভালো মতো পাই না, আমি জানি আমি রুলগুলা কি কি এগুলো জানি, ঠিক আছে। কারণ তুমি আমাকে যদি বলো ডিজাইনিং সেন্স কি, CSS দিয়ে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই ডিজাইনিং সেন্স ভালো থাকতে হবে, বাট ওই জিনিসটা আমার নাই, ঠিক আছে। এবং তোমারও আমি মনে করি এখানে প্রায় 80% স্টুডেন্টের ডিজাইন সেন্স নাই, তো যদি থাকে আরো বেশি থাকে তাহলে সরি, ঠিক আছে, বাট আমার নাই আসলে। কিন্তু আমি একটু জানি যে অ্যাটলিস্ট CSS কিভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা এখন মেনলি আমি তোমাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমি যদি মানে একদম খুবই মানে ওভার উপরের লেভেল থেকে যদি ডিভাইড করি তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। এখন তোমার ফ্রন্ট এন্ডে কাজ করতে গেলে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ কি? HTML5, HTML সামথিং 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 এরকম, XHTML, DHTML, মানে HTML নানা ধরনের ভার্সন আছে, ডিফারেন্ট টাইপস অফ HTML, ডিফারেন্ট টাইপস অফ ইউনিভার্স তোমাকে প্রোভাইড করে, ঠিক আছে। এটা হচ্ছিল একটা ল্যাঙ্গুয়েজ। এখন HTML আসলে কি? HTML তো অ্যাটলিস্ট আমরা সবাই দেখছি। HTML ইজ এ কাইন্ড অফ এ ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে হচ্ছে হলো কতগুলো ট্যাগ থাকে, ট্যাগের মাঝখানে লিখতে হয়, যেটা আসলে আমরা অলরেডি পড়ে আসছি। কিন্তু HTML কোথায়? XML আমরা যখন অ্যান্ড্রয়েডে কাজ করছিলাম। তো আসলে HTML থেকে আমরা আরো টাফ জিনিস পড়ে আসছি, কারণ কি ওইখানে XML এর মধ্যে নতুন নতুন এলিমেন্ট ছিল এবং তুমি নিজে এলিমেন্ট তৈরি করতে পারতা। লাইব্রেরি, নতুন লাইব্রেরির জন্য নতুন XML এর ট্যাগ তুমি তৈরি করতে পারবা, কারণ কোনো প্রিডিফাইন্ড কোনো ট্যাগ নাই, ঠিক আছে। লাইব্রেরি চেঞ্জ হলে তোমার ট্যাগ চেঞ্জ হবে, কিন্তু HTML এর মধ্যে একদম প্রিডিফাইন্ড কতগুলো ট্যাগ আছে। কি ট্যাগ? একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন যদি বলি তাহলে এটা কোথায়? তাহলে আমাদের হলো HTML, এরপর একটা ট্যাগ এন্ড হলো ক্লোজিং HTML। সব ট্যাগেরই একটা ওপেনিং এন্ড ক্লোজিং থাকবে। আচ্ছা এখানে মানে এটা স্ট্রিক্ট না যে তোমার একটা ওপেনিং ট্যাগ থাকলে ক্লোজিং ট্যাগ যদি না দাও তাহলে তোমার কাজ অফ করে দেবে, এরকম না, কাজ করবে। XML ক্ষেত্রে যেমন কাজ করতো না, বাট এখানে কাজ করে। বাট সমস্যা হচ্ছে হলো ওয়েল ডিফাইন্ড ট্যাগ না থাকলে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা করতে পারে, বাট যদি না থাকে তাও আমরা এটা ম্যানেজ করে নেয়, ঠিক আছে। আচ্ছা এই যে আমরা ওয়েল ডিফাইন্ড ট্যাগ ইউজ না করলে কি সমস্যা না সমস্যা, এটা দেখবা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করতে যাবা তখন দেখবা। আচ্ছা ওটা পরে বলি। আচ্ছা এরপরে হচ্ছে এটা হলো ফুল একটা ওয়েব পেজ, এটা ডিফাইন করতেছে। এখন এটার ভিতরে হচ্ছে দুইটা পার্ট থাকে, জেনারেলি একটা পেজের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা হলো হেড পার্ট, হেড ক্লোজ এন্ড বডি ক্লোজ, ঠিক আছে। হেড পার্টে কি লিখতে হয়? কাইন্ড অফ হেডার টাইপের জিনিসপত্র যেগুলা। হেডার কি? ওই যে আমরা সি এর মধ্যে দেখে আসছি লাইব্রেরি কিছু। সো এখানে হচ্ছে লাইব্রেরি না, এক্সটার্নাল কোনো মডিউল। জাস্ট লাইক ফর এক্সাম্পল তুমি যদি CSS ডিফাইন করতে চাও, CSS গুলো লিখতে হয় এই জায়গায়। হ্যাঁ এখানেও লিখতে পারা, মানে এখানে লেখা যায় ইনলাইন CSS এর ধরনের জিনিসপত্র আছে। বাট তুমি যদি ওয়েল ডিফাইন্ড একটা পেজ তৈরি করতে চাও, ওই যে আমি একই জায়গায় তো ক্লাসের সব ডেফিনেশন দিয়ে দিব না, ডিফারেন্ট ক্লাসের ডেফিনেশন ডিফারেন্ট জায়গায় থাকবে। সো এখানে হচ্ছে হলো HTML এর হেড পোরশনে অনলি জাভাস্ক্রিপ্টে যদি কোনো মডিউল তুমি লোড করতে চাও, জাভাস্ক্রিপ্টের মডিউল, CSS এর মডিউল, কোনো মেটাডাটা, এখানে প্রত্যেকটা পেজের মধ্যে কিছু মেটাডাটা থাকে, ওই মেটাডাটা থেকে দিয়ে হচ্ছে ইন্ডেক্সিং করা হয়, যে গুগলে ইন্ডেক্সিং করা না, কাইন্ড অফ ওখানে মেটাডাটা ইউজ করা হয়। সো আমি যদি এখানে একটা সিম্পল আমরা এখানে ক্রিয়েট করি HTML,
আচ্ছা এটা সো এখানে তাহলে আমাদের বডি পোর্শন আমরা কি লিখতেছি, বডি পোর্শন আমার কন্টেন্টটা, হেড পোর্শনে তুমি যা লিখবা সেটা শো হবে না। হ্যাঁ, কন্ডিশনাল বেস তুমি কিছু যদি শো করতে চাও সেগুলো তুমি হলো হেড পোর্শনে লিখতে পারো, বাট এখানে থাকবে হচ্ছে সবগুলা আমার যে কন্টেন্ট যে জিনিসগুলো আমি দিতে যাবো সেগুলা। এখন কথা হচ্ছে হলো, ধরো আমি এখানে একটা প্যারাগ্রাফ দেই, লিখি পি অ্যান্ড এরকম সরি এটা আসলে ওপেন হয়ে গেল অন্যটা। সো এই যে কয়েকটাই অনেক কিছু সরে গেছে। আচ্ছা লোকাল হোস্ট, আচ্ছা মানে এই কনসেপ্টটা হচ্ছিল আমাদের মানে পিসির মধ্যে আজকে অনেক কিছুই মানে বলতেছি, যদি লোড করতে না পারো অ্যাটলিস্ট মনে রাখো যে এই টাইপের জিনিসগুলো আছে। আচ্ছা লোকাল হোস্ট মানে হচ্ছে একটা ওয়েব সার্ভার থাকে, মানে তুমি যে জায়গায় হচ্ছে হলো এই ফাইলগুলোকে সেভ করে রাখবা এন্ড রিমোট লোকেশন থেকে তুমি অ্যাক্সেস করবা। এখন ওয়েব সার্ভারটা আসলে কাইন্ড অফ তুমি যে ফেসবুকের যে ইউজ করতেছো, ফেসবুক কি www.com, ফেসবুক মানে facebook.com দিয়ে সার্চ দিতেছো, সে আসলে কি করে রিমোট একটা লোকেশনে একটা হচ্ছে সার্ভার আছে, সেখানে ফাইলগুলো রাখা আছে, সেখান থেকে ওরা এটা অ্যাক্সেস করে। হ্যাঁ কোনটা এখন এই ওয়েব সার্ভার আমরা যখন মানে আমাদের লোকালি রান করতে যাব, লোকালি একটা ওয়েব সার্ভার রান করতে হয়, মানে এই সার্ভারের কনফিগারেশনগুলো ইউজ করার জন্য, সেটাকে বলা হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার নামে একটা জিনিস আছে। তুমি যদি লিনাক্সের ক্ষেত্রে ইউজ করো অ্যাপাচি ওয়েব সার্ভার নামে একটা ইনস্টল করতে হয়, ইভেন উইন্ডোজের ক্ষেত্রে। আচ্ছা এখানে অনেক যে মানে পিএইচপি MySQL একটা ইনস্টল করতে বলছিলাম, পিএইচপি MySQL, তো এই জিনিসগুলো তোমার যদি লিনাক্স জেনারেল লিনাক্সের ইউজ করলে বেটার হচ্ছে হলো এই জিনিসগুলো তুমি হাতে কলমে একদম কনফিগারেশন কোনো সময় যদি তোমার চেঞ্জ করতে হয় তুমি একদম ইজিলি চেঞ্জ করতে পারো, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জ করা একটু ডিফিকাল্ট। বাট তাও যদি উইন্ডোজ ইউজ করতে চাও, সরি মানে আমি আসলে আমার বারবার কাশি আসতেছে, ভিডিও শুনতে গেলে হয়তো কান কান মানে সাউন্ড কমাই নিল, মাঝে মাঝে কাশির বিট আসলে সমস্যা হবে। জ্যাম্প নামে একটা সার্ভার আছে, অথবা জ্যাম্প নামে ওয়াম্প নামে, অথবা না মানে দুইটাই আছে, জ্যাম্প ওয়াম্প, এই দুইটা হচ্ছে হলো একটা সফটওয়্যার মডেল আছে যেটা দিয়ে হচ্ছে হলো এই কেউ একটু বাইরে যে এটা একটু অফ করার জন্য একজন একটু যাও, সরি মানে আচ্ছা জ্যাম্প ওয়াম্প এই সার্ভারগুলো আসলে হচ্ছে হলো এটা একটা প্যাকেজের মতো, প্যাকেজ সফটওয়্যার যেটার মধ্যে তুমি মানে MySQL, PHP, MyAdmin, Apache ওয়েব সার্ভার, ফাইলজিলা এই ধরনের অনেকগুলো মডিউল একসাথে সেই ইনস্টল করে, আর যেটা হচ্ছে তুমি উবুন্টু অথবা লিনাক্স থেকে এটা আলাদা আলাদা ইনস্টল করতে হবে। সো এটা হলো ডিফারেন্স, বাট ইউজ করতে গেলে দেখবা যে আসলে লিনাক্সের ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়। দ্যাটস ইট, আমাদের তো এই তো কেমন একটা শর্টলি দেয়, মানে আমাদের অনেক কিছু কভার করতে হবে। এখন সিএসএস হচ্ছে হলো তুমি মনে করো যে প্যারাগ্রাফকে আমি এটা মনে করো চেঞ্জ করতে চাই, এই যে দেখো একটা স্টাইল ট্যাগ আছে, এটা হলো অ্যাট্রিবিউট, ওই যে এইচটিএমএল আমরা অ্যাট্রিবিউট দেখছিলাম না, অ্যান্ড্রয়েডে একটা বাটন ক্রিয়েট করলে আইডি দিতাম, সাইজ দিতাম, ওই যে ওইখানে যে স্টাইলগুলো চেঞ্জ করতাম, সিমিলারলি এখানেও সেম ভাবে স্টাইলগুলো চেঞ্জ করবে। মনে করি আমি যদি এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার মনে করো দিলাম ব্ল্যাক, সো এখন যদি এটা আমি রান করি, কোনটা আরেকটু বড়, হ্যাঁ মানে এখন দেখো আমি ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক করে দিলাম। সো এটা হচ্ছে রুল হচ্ছে হলো অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, দেখো ফার্স্টে স্টাইল এটা একটা অ্যাট্রিবিউট ইকুয়াল দিয়ে ওটার ভিতরে যে সাব অ্যাট্রিবিউট
গুলো আছে, মানে ওইটার যে সাব অপশন গুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয়, অপশনের নাম, ক্লোন, ভ্যালু, তারপরে কি দিতে হয়, এরপরে তুমি ওই স্টাইলের মধ্যে মানে সিএসএস এর এগুলো বলে ইনলাইন সিএসএস স্টাইল, মানে ইনলাইন মানে হচ্ছে যেখানে তুমি এলিমেন্ট ডিক্লেয়ার করতেছো সেখানে তুমি চেঞ্জ করে দিচ্ছ, এটা বলে ইনলাইন অ্যাক্টিভিটি। এখন এই স্টাইলের মধ্যে সিএসএস তো অনেক স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এরকম থাউজেন্ডস অফ অ্যাট্রিবিউট আছে। এখন আমি কোনগুলো ইউজ করব সেটা আসলে হচ্ছে একটু দেখতে হবে। এগুলা এই ধরনের আইডি ইউজ করলে তোমার মনে করো আইডির সাথে সাথে তোমার কিছু অপশন হচ্ছে সাজেস্ট করবে, আদারওয়াইজ গুগলে সার্চ দাও হাউ টু চেঞ্জ ফন্ট কালার, শেষ, মানে এর চেঞ্জ করা যদি নেই অথবা W3 স্কুলসে যাও, W3 স্কুলসে এগুলো একদম ডিটেলস দেওয়া আছে। সো এখন যদি আমি এই ফন্ট কালার, ফন্টের মধ্যে কতগুলো অপশন আছে, সেরকম অনেকগুলো অপশন আছে, নট অনলি জাস্ট ফন্টের মধ্যে। আবার প্লিজ সাইডে দেখো এখানে কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, CSS3, CSS1, কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো CSS3 এর মধ্যে শুধুমাত্র কাজ করা যায়, যেমন 3D অ্যানিমেশন টাইপের কিছু জিনিসপত্র আছে, এগুলো CSS1 এ সাপোর্ট করে না, CSS3 তে এগুলো ভালো সাপোর্ট করে। সো তুমি যদি ফন্ট আসলে আই এম নট শিওর যে ফন্ট কালার এখানে কেমনি করে, আচ্ছা কালার দিয়ে জাস্ট চেক করে দেখি যে আসলে কাজ করে কিনা, কাজ করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপাতত মানে সিএসএস এর স্টাইলটা ইনলাইন, এগুলো বলা হয় ইনলাইন সিএসএস স্টাইল। আর একটা সিএসএস তৈরি করা যায়, তুমি হচ্ছে এখানে স্টাইল শীট তৈরি করতে পারো, এখানে তুমি হচ্ছে স্টাইল শীট তৈরি করে মানে হেডের পোর্শনের মধ্যে স্টাইল শীট তৈরি করে তুমি এই স্টাইলগুলো বলে দিতে পারো। ফর এক্সাম্পল এখানে একটা স্টাইল শীট আছে, এরকম লেখা যায় যে এটা শুধু কি বলতেছে যে ডট মানে হচ্ছে তুমি যখন ক্লাস, এখানে ক্লাস ডিফাইন করা যায়, যে সে আমি বললাম যে এটা H1, এটা হলো একটা ক্লাস, মানে ক্লাস হচ্ছে যে এখন এটা হলো একসাথে অনেকগুলো টাইপের এলিমেন্টের মধ্যে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড ক্লাব ব্ল্যাক করে দেব, একসাথে কি হবে যে জায়গায় আমি ক্লাসটা অ্যাপ্লাই করব। সো যেমন H1 এর মধ্যে আমি ক্লাস অ্যাপ্লাই করছি, সো এখন H1 এর মধ্যেও এই জিনিসটা এখন অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা আমি মনে কোনো একটা ভুল করছি,
আচ্ছা এখানে হচ্ছে হলো এখন দেখো, এখন এই জায়গায় আমি ক্লাসটা যে জায়গায় অ্যাপ্লাই করে দিব সেসব জায়গায় হচ্ছে হলো এখন দেখবে এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হলো এখন ব্ল্যাক হয়ে যাবে এরকম। এখন এই তুমি এই ক্লাসের মধ্যে তুমি আরো কিছু ডিফাইন করে দিতে পারো, মনে করো এখানে আরো আলাদা এলিমেন্টগুলো তুমি ডিফাইন করে দিতে পারো। সো এটা হচ্ছে মোটামুটি হলো সিএসএস, যে তোমার জাস্ট স্টাইলটা চেঞ্জ করা, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, অথবা হচ্ছে হলো একটা মানে টেক্সট অথবা একটা এলিমেন্ট কত ডিগ্রিতে থাকবে সেই জিনিসগুলো হচ্ছে হলো সিএসএস দিয়ে আমরা ডিফাইন করি। আচ্ছা এখন তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বেটার হচ্ছে হলো সিএসএস নিজে হাতে থেকে না লিখে কিছু টেমপ্লেট আছে অনলাইনে অ্যাভেলেবল, অনেক টেমপ্লেট আছে, অনেক ভালো ভালো টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো ইউজ করো। এখন তোমার আসলে এগুলো কেন জানতে হবে, ওই টেমপ্লেটটা একটু মডিফাই করতে হবে তোমাকে অবশ্যই তোমার নিজের প্রজেক্টের অনুসারে, তখন ওই জিনিসগুলো শিখতে হবে। এই যে তোমার জাস্ট একটা ক্লাসে, এখানে কি ক্লাসের एग्जांपल আমি একটা দিলাম যে এই ক্লাসটা যে জায়গায় অ্যাপ্লাই করা হবে, যে এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করা হবে সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাবে, অথবা এখানে যদি আরো কোনো অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউটগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সিমিলারলি এখানে আরেকটা কনসেপ্ট আছে আইডি কনসেপ্ট, যেমন আমরা আইডি আগে দেখছিলাম, তুমি এখানে ক্লাস না দিয়ে তুমি আইডি দিয়ে দিতে পারবে। এখানে তাহলে আইডি দিতে হবে, মনে করো এই পি এর মধ্যে এখানে যে দিতে হবে হলো আমার আইডি। এখন কিন্তু আর কাজ করবে না এটা, এখন এটা ক্লাস ডেমো না, তার আইডি হচ্ছিল ডেমো। আইডি কেন লাগে, ওই যে আমরা অ্যান্ড্রয়েডে ক্ষেত্রে দেখছিলাম যে কোনো একটা এলিমেন্টকে রেফার করে নিয়ে আসার জন্য, ওইটা প্রপার্টি চেঞ্জ করার জন্য, ওইটা ভ্যালু আনার জন্য, ওইটা দিয়ে মানে এনিথিং ওটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করতাম আইডি। সিমিলারলি এখানেও এখন তুমি যে এই টাইপের অনেক, যদি এখানে আমার এটা অনেক সময় অ্যালাউ করা যায় যে একই টাইপের এলিমেন্টে অনেকগুলো আইডি থাকবে, যেটা আসলে মানে এটা কি বলে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এটা করতে পারতাম না, বাট একই আইডি অনেকগুলা এলিমেন্টের মধ্যে তুমি দিতে পারবা, এটা এখানে অ্যালাউ করে, যেটা কাইন্ড অফ মানে ইললজিক্যাল যে একটা আইডি কিভাবে অনেকগুলোর মধ্যে থাকতে পারে, বাট এখানে এটা করা যায়। তখন যদি একটা আইডি আনতে যাও তখন অ্যারে অফ এলিমেন্টগুলো চলে আসে। মনে করো আইডি দিলা 1, আইডি 1 অনেক জায়গায় দিলা, তখন যদি আইডি 1 দিয়ে এলিমেন্ট নিতে চাও তখন সবগুলো চলে আসবে। পুরো কোশ্চেন ছিল? আচ্ছা এখন আইডি যদি দিতে চাও তাহলে জাস্ট আইডি মানে ওই টাইপের আইডি উপর যদি তুমি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাও তাহলে যে সামনে ডট দিছিলাম না ওই স্টাইল শীটের ওখানে এখন দিবা চলো হ্যাশ ওই আইডিটা, তাহলে ওই আইডির উপর হচ্ছিল তোমার ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার কোনো যদি ট্যাগের উপর যে যত জায়গায় হেডার ট্যাগ আছে শুধুমাত্র হেডার ট্যাগ আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে জাস্ট H1 দিয়ে দিব, তাহলে যত জায়গায় H1 ট্যাগ আছে ওই সব ট্যাগের স্টাইল হচ্ছে হলো এই কার্লি ব্রেসের মধ্যে যা আছে তা হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা এই সেম কনসেপ্টটাই ইউজ করে তুমি হচ্ছে হলো বুটস্ট্র্যাপ একটা টেমপ্লেট আছে স্যার, H1 কি না ওভাররাইট করবে ওটার সাথে এই ট্যাগ যোগ করবে, মানে H1 দিতে হয় হেডার বড় হবে, ব্ল্যাক দেওয়া মানে কি বড় হবে প্লাস কালার হবে ওইটার সাথে। এখন এখানে যদি আমরা সাইজ দিয়ে দাও তাহলে হেডারের ওই সাইজের যে অ্যাট্রিবিউটটা, হেডার মানে কি আসলে বোল্ড এন্ড বড়, ঠিক আছে, বড় একটা স্টাইল হবে। কিন্তু এখন তুমি যদি এখানে এটার ভিতরে এখন যদি তুমি এই যে এই স্টাইলের মধ্যে তুমি যদি এখন সাইজ সেট করে দাও, কালার সেট করে দাও, এমন তুমি স্টাইল সেট করে দাও, তাহলে ওই হেডারের প্রপার্টি রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে এই প্রপার্টিগুলো এখন মতো ভাবে অ্যাড হবে স্টাইল। আচ্ছা তোমাদের দেখবা মানে বুটস্ট্র্যাপ একটা টেমপ্লেট আছে, বুটস্ট্র্যাপ নামে একটা টেমপ্লেট, মানে এটা হলো ফ্যামিলি অফ টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো আসলে কি কাজ করে, বুটস্ট্র্যাপ মেইনলি ইউজ করা হচ্ছিল যে বিভিন্ন ডিফারেন্ট সাইজের স্ক্রিনের ক্ষেত্রে যাতে তোমার মানে যে পেজটা বা ওয়েবসাইট ডিজাইন করতে সেটা যেন ডাইনামিকলি চেঞ্জ হয়। যেমন দেখবা এখন আগে এই জিনিসটা ছিল না, আগে যদি দেখতে তাহলে এখনো কিছু কিছু ওয়েবসাইট আছে, বাট এখন মোস্ট অফ দা ওয়েবসাইটের ক্ষেত্রে তোমার বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। সো ওই যে দেখবা যে তুমি মোবাইলে নিয়ে গেলে মোবাইল স্ক্রিনের মতন ভিউ শো করে, ওই দেখবা যে মেনুগুলা এক জায়গায় কলাপস করে দেয়, একটা ড্যাশবোর্ডের মতন একটা আইকন হয়, তারপরে ওটার মধ্যে ক্লিক করলে ওপেন হয়। এখন এই জিনিসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ দেওয়া। হ্যাঁ তুমি যদি চাও বুটস্ট্র্যাপ টেমপ্লেট নিজে থেকেই ইমপ্লিমেন্ট করতে পারো, হুইচ ইজ গুড, মানে আসলেই
ওটা ভালো, মানে তুমি যদি সিএসএস জিনিস লিখতে পারো, মানে সিএসএস এ আসলে অনেক কুল জিনিস করা যায়, যে যে জিনিসগুলো আমরা কাইন্ড অফ জাভাস্ক্রিপ্ট দিয়ে করি সেই জিনিসগুলোই হচ্ছে হলো দেখো সিএসএস দিয়ে করা যায়। বাট তোমাদের এখন যে তোমরা যে প্রজেক্ট করবা সেটার জন্য আসলে মানে নিজে কাস্টম সিএসএস লেখা হুইচ ইজ মানে কাইন্ড অফ মানে টাইম ওয়েস্ট করা হবে, কারণ এটা আসলে মানে কোনো মিনিং নাই যে তুমি আর একটা সিএসএস লিখে দেন হচ্ছে হলো আবার একটা ওয়েবসাইট তৈরি করবা, কাস্টমার ওয়েবসাইট তৈরি করবা। সেটা যদি করতে চাও, সিএসএস যদি শিখতে চাও করতে পারো, সমস্যা নেই। কিন্তু যে টাইম আছে আই থিঙ্ক নর্মাল সিএসএস শিখে কোনো একটা টেমপ্লেট ইউজ করাটাই বেটার হবে। সো টেমপ্লেটের জন্য আমি মানে বুটস্ট্র্যাপে দেখবো অনেক ভালো ভালো টেমপ্লেট আছে, বাট অ্যাডমিন সাইডে যদি টেমপ্লেট ইউজ করো তাহলে ব্র্যাকেট নামে একটা টেমপ্লেট আছে, বুটস্ট্র্যাপের ব্র্যাকেট টেমপ্লেট, BRACKET ব্র্যাকেট, ঠিক আছে? ওই ব্র্যাকেট টেমপ্লেটটা ইউজ করতে পারো, এটা অ্যাডমিন সাইডের জন্য, মানে অ্যাডমিন সাইডের জন্য বেস্ট অপশন, কারণ ওখানের মধ্যে অনেক এলিমেন্ট অ্যাড করে দেওয়া আছে। ওখানে জাস্ট একটা সিম্পল কনসেপ্ট, ক্লাস কনসেপ্ট। তুমি নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করতে চাও, ধর বাটন, তুমি বাটন লিখবা, ক্লাস দিয়ে দিবা ওই পার্টিকুলার একটা বাটন ক্লাসে। সো এই যে এখানে মনে করো আমি এরকম তৈরি করলাম বাটন, এখন এখানে আমি ক্লাসের মধ্যে দিয়ে দিব যে এটা কোন টাইপের ক্লাস, মানে কোন টাইপের বাটন। ওখানে দেখবা যে বাটন স্মল, বাটন লার্জ, বাটন মিডিয়াম, এরকম সামথিং ক্লাস আছে। জাস্ট ক্লাসটা বলে দিলে ওই ধরনের তোমার ডিজাইনটা অটোমেটিক সে করে দেবে। এবং অবশ্যই এখানে স্টাইল শিট অ্যাড করে নিতে হবে, যে কি ধরনের তুমি স্টাইল শিট তুমি ইউজ করতে চাও, বুঝা গেছে? সো এটাই হচ্ছে মোটামুটি সিএসএস, যে সিএসএস এর এলিমেন্টগুলো আমরা কিভাবে হচ্ছে হলো ইউটিলাইজ করতে পারি। এখানে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওখানে নট অনলি সিএসএস, ওখানে জাভাস্ক্রিপ্টও কিছু কাজ করে দেওয়া আছে। মনে করো ফর্ম ভ্যালিডেশন, এগুলো ওখানে করে দেওয়া আছে। মনে করো তুমি একটা ফর্মে সাবমিট করলা, ফার্স্ট তোমার কি থাকতে হবে, যে ফিল্ডগুলো এমটি থাকবে না, যেগুলো রিকোয়ার্ড সেগুলো এমটি থাকতে পারবে না। সো এই ধরনের কিছু ভ্যালিডেশন তারা করে দেয়, নট অনলি জাস্ট স্টাইল, কিছু প্রিলিমিনারি কাজ চেক করে দেয়। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করা, তারপরে হচ্ছে হলো কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যে যে স্টাইলগুলো, ওই আইকন টাইকন, এগুলা অনেক কিছু এখানে তৈরি করে দেওয়া আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, HTML CSS জাস্ট সিম্পলি এইগুলো, HTML দিয়ে হচ্ছে হলো তুমি এরকম ট্যাগ দিয়ে, আর এখানে অনেক ট্যাগ আছে, ফর্ম ট্যাগ আছে, টেবিল ট্যাগ আছে, এগুলো একটু দেখে নাও। মানে আমি আই থিঙ্ক এগুলো আসলে দেখানোর কোনো মানে নাই, মিনিংলেস জিনিস। এগুলো আমি যদি দেখাইতে যাই, হ্যাঁ শোনো, আজকে ক্লাসে আমি তোমাদের যা দেখাবো, মানে আমার যা প্ল্যান আছে, আমি জানি না মানে কভার করতে পারবো কিনা, যা প্ল্যান আছে এগুলা একটা কোর্সে দেখানো হয়। তোমাদের আগে একটা ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স ছিল, মানে আগে সিলেবাসে। তো সে সরি, মানে আসলে আমার অবস্থা খুবই খারাপ। সো সেই কোর্সের মধ্যে আজকে আমরা যেগুলো দেখাবো এগুলো সবই দেখানো হয়। ইভেন কি HTML CSS এ নিয়ে এগুলো মোটামুটি 3-4 ক্লাস দেখানো হয়, কিন্তু ওইগুলো আমাদের এখানে দেখানো সম্ভব না। বেস্ট উপায় হচ্ছে হলো W3 স্কুলে যাও, ট্যাগগুলো দেখো, অথবা তোমার যে ট্যাগটা যখন দরকার হয় সেই ট্যাগটা জাস্ট একটু মানে গুগলে সার্চ দিয়ে দেখো, সবগুলো একটা সেম একই ট্যাগ। টেবিল তৈরি করতে চাও, জাস্ট হচ্ছে হলো টেবিল মনে করো, আচ্ছা আমি তৈরি করে দেখাই। হ্যাঁ, এইটা মানে এখন যখন তুমি একটা জিনিস ডিজাইন করতে যাচ্ছ, অথবা যে একটা এলিমেন্ট করতে যাও, তুমি জানো যে এটা কিভাবে দেখাইতে চাও, তুমি অ্যাটলিস্ট এটা তো তুমি বলতে পারবে। ওইটা দিয়ে তুমি গুগলে সার্চ দাও, দেখো যে ওই রিলেটেড কিছু না কিছু ট্যাগ আছে। বড় টেবিল শো করতে চাও, টেবিলের জন্য দেখো যে টেবিল ট্যাগটা কিভাবে শো করে, ইমেজ কিভাবে দেখানো যায়, ইমেজটা শো। শুনো, আমিও সব ট্যাগ সম্বন্ধে আমি জানি না, আমি সবসময় আমি সবগুলোতে ইউজ করি না। এই যে আমি যে ইত্যাদি স্টাইল দেখাতে যে আমি স্টাইলের ট্যাগ ভুলে গেছি, কারণ আমি স্টাইল জেনারেলি আমি এখন আর লিখি না, আমি হচ্ছে কোনো একটা টেমপ্লেট পাই, ওই টেমপ্লেটকে এডিট করি যতটুকু আমার দরকার হয়। হ্যাঁ, কোনো সময় যদি হালকা পাতলা কিছু দরকার হয় তখন যে আমি এডিট করি, কারণ আমি রেগুলারলি তো আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি না। সো তোমারও এগুলো মুখস্থ রাখতে হবে না, কোনো কিছুই মুখস্থ রাখতে হবে না। আচ্ছা, এখন ধরো আমি জাস্ট টেবিলটা যেহেতু বললাম, টেবিলের মধ্যেও সিমিলারলি এই যে এটা টেবিল ট্যাগ। সো
সো টেবিল ওপেন ক্লোজ, দেন হচ্ছে হলো এখানে হেডার নামে একটা জিনিস আছে, টি হেড। মানে টি হেডের মধ্যে থাকে কি হেডার পোর্শনগুলা, মনে করো ওই যে উপরে যে টাইটেল বারটা, এটা হলো টি হেডের মধ্যে রাখা হয়। তো টি হেডের মধ্যে তুমি মনে করো একটা রো তৈরি করলা, হ্যাঁ টিএস দিয়েও করা যায়, মানে এটা হলো জাস্ট স্ট্রাকচার করে আমি তৈরি করলাম টিএস টিএস ফার্স্ট কলাম। দেন এখানে আবার টি বডি তৈরি করা যায়, সো এটা হচ্ছে যে উপরে আমি দুইটা কলাম নিয়ে আমি হচ্ছে তৈরি করলাম। এটা হলো একটা রো, টি আর টি হলো একটা টেবিলের রো বোঝায়, আর টি ডি দিয়ে হচ্ছে টেবিলে একটা কলাম বোঝায়, আর টি এইচ হচ্ছে অনলি হেডারের জন্য, টি হেড টি এইচ এরকম সামথিং, বুঝা গেছে? সো এটা হচ্ছে একটা টেবিলের অ্যাট্রিবিউট। সো এবারে ইমেজ অ্যাড করা যায়, সবগুলো হচ্ছে এরকম ট্যাগ বেসিক। সো এরকম প্রি ডিফাইন্ড কিছু ট্যাগ দেওয়া আছে, এই ট্যাগগুলো ইউজ করতে হয়। এখন তুমি এগুলোর মধ্যে স্টাইল করো, টিএইচ এর মধ্যে তোমার অ্যালাইনমেন্ট কিরকম হবে, টিএইচ এর ফন্ট সাইজ কিরকম হবে, টিএইচ এর ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, টিআর এরটা কিরকম হবে, টিআর এর অ্যালাইনমেন্ট কিরকম হবে, লেফট এলিমেন্ট রাইট এলিমেন্ট সামথিং এরকম, বুঝা গেছে? সো এটা হচ্ছে আপাতত তোমাদের HTML and CSS। সো তাহলে আমাদের HTML and CSS দিয়ে হচ্ছিল আমরা একটা ওয়েবসাইটের ফন্টিং কিভাবে আমরা ডিজাইন করা যায় সেটা হচ্ছিল আমরা HTML and CSS দিয়ে কাজ করব। বাট এগেইন তোমাদের প্রজেক্টগুলোর জন্য মানে আসলে কেউ কাস্টম জিনিস তৈরি করো না, যদি শিখতে চাও এটা শিখো, আলাদাভাবে শিখো, সমস্যা নাই, বাট চেষ্টা করো একটা ভালো একটা টেমপ্লেট ইউজ করার জন্য। তো দেখতেও লুক্রেটিভ হবে জিনিসটা, মানে আর একটু মানে তুমি হচ্ছিল মেইনলি মানে অন্য দিকে তোমার মনে করো লজিক্যাল সাইডগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করতে পারবে। তো শুধু শুধু এইগুলো সিএসএস HTML দেখার কোনো দরকার নেই। যেকোনো একটা বুস্টার টেমপ্লেট নামাও, দেখবা যে সবগুলো এরকম ক্লাস কনসেপ্টে যাবে, জাস্ট একটা ইভেন্ট অ্যাড করবা, ক্লাসটা অ্যাপ্লাই করে দাও, দেখবা যে স্ট্রাকচার হয়ে গেছে। তো তোমার আসলে কিছুই করতে হচ্ছে না। হ্যাঁ হালকা পাতলা হয়তো তোমার একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, এটুকুই, বুঝা গেছে? সো এটাই ফ্রন্ট এন্ড ডিজাইন। বাট এখানে আরো অনেক অ্যাডভান্সড অ্যাপ্লাই করা যায় যেগুলো আমরা আসলে এখানে দেখাচ্ছি না। আচ্ছা একটা জিনিস দেখবা যে মানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কথা বললে আমরা আসলে অনেকে চিন্তা করি যে এটা তো আসলে রিক্সা বাজার মানে কাইন্ড অফ, এবং মনে হয় যে এখন তো গণহারে তুমি বাইরে গিয়ে যারা মোটামুটি মানে ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের যে কোনো একজন, ইভেন মনে করো সোশ্যালজি ডিপার্টমেন্টের একজনকে তুমি যে জিজ্ঞেস করো সে মোটামুটি মানে HTML এগুলো ডিজাইন অনেকে পারে, 70% 60% মানুষ এগুলো পারে। কিন্তু কথা হচ্ছে হলো কতজন আসলে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টে ইনভলভ আছে, কয়েকজন হয়তো এরকম বলছে কিছু HTML শিখছে আমি ওয়েব ডেভেলপমেন্টের বস হয়ে গেছি, কিন্তু আসলে সে ওয়েব ডেভেলপমেন্টের, ইভেন আমিও ওয়েব ডেভেলপমেন্টের এখন অনেক কিছুই জানি না। আমি আসলে মানে আমি ফ্র্যাঙ্কলি আমি ওয়েব ডেভেলপমেন্টে তেমন কাজ করি না, আমি ওয়েব ডেভেলপমেন্টে হালকা পাতলা কাজ করি। আমিও আসলে অনেক টেমপ্লেট সম্বন্ধে আমি জানি না। আমি আসলে মনে করি যে CSS HTML আমি সবচেয়ে বেশি ভয় পাই হচ্ছে CSS কে, আমি রিয়েলি ভয় পাই। কারণ ফার্স্ট অফ অল আমরা হলো CSS আমি কেমনি ইউজ করতে এটা জানি, বাট যে আর্টিস্টিক সেন্স নিয়ে CSS ইউজ করা এই জিনিসটা আমার নয়। আমি একটা মানে তোমাদের সাথে একটা শেয়ার করি, এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তখন আমরা হচ্ছে একটা মানে আমার এক ফ্রেন্ডের এক রিলেটিভের একটা কাজ আমরা করে দিয়েছিলাম, একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম। তখনকার দিনে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছিলাম। তো আমরা মেনলি কিছু টাকা পয়সা পাইছিলাম, বাট আমাদের টাকা পয়সা মেন উদ্দেশ্য ছিল না। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে একটা মানে রিয়েল লাইফ ডেমো একটা প্রজেক্ট দেওয়া, তৈরি করা। তো আমরা দুজনে বসে আমরা টিমের মধ্যে 3 জন ছিলাম। 3 জনের মধ্যে একজন ছিল হচ্ছে হলো
সে আর্টিস্টিক সেন্স খুবই ভালো, সে মানুষের মানে ছবি টবি মানে মানে সে আর্টিস্টিক রিয়েলি খুবই ভালো, মানে সে ছিল শিশু একাডেমি, মানে ওই যে শিশু একাডেমি, হ্যাঁ এরকম মনে হয় ওটার মধ্যে সামথিং কিছু একটা ছিল, মানে ওই খুবই ভালো, মানে বসলেওয়ালা পাবলিক। কিন্তু তার সমস্যা হচ্ছিল যে যারা এই ধরনের বসলেওয়ালা পাবলিক হয় তারা হচ্ছিল একটু ওই যে ছন্ন ছাড়া টাইপের থাকে, মানে পৃথিবীর জিনিসপত্র তাদের ভাল লাগে না, অন্য মুডে বসে থাকে, ঠিক আছে। তো সে ওই ধরনের জিনিস ছিল, তার পাওয়া যেত না। এখন টিমের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড পড়ে গেছি, মানে উইও আমার ফ্রেন্ড, মানে আমার আরেক ফ্রেন্ড। সো আমরা দুজন হচ্ছে হলো মানে এখন কি করতাম, বাসায় যাওয়ার পরে মনে করে কোনো একটা বাটনের সাইজ দিতে হবে, তখন আমরা কি করতাম, ফার্স্টে ওটাকে বড় একটা সাইজ দিতাম, অনেক বড় হয়ে যেত, স্ক্রিন চলে আসতো। তারপরে আস্তে আস্তে ছোট করতাম, ওটা অর্ধেক করতাম, অর্ধেক করে দেখতাম কেমন লাগে, তারপর আরেকটু অর্ধেক করতাম, তারপর দেখতাম কেমন লাগে, তারপর অর্ধেক করতাম, মানে বড় করে তারপর আস্তে আস্তে ছোট করতে থাকতাম। সো আমাদের স্টাইল সেন্স ছিল এরকম যে যেটাই দাও জাস্ট একটু বড় করো, তারপরে এটা ছোট করতে থাকো, যেটা ভালো লাগে দিয়ে দিলাম, হয়ে গেছে। কিন্তু ওই যে কালার কিরকম দিতে হবে, কালার আমরা খালি কয়েকটা কালারই জানতাম, মানে আমার হচ্ছিল হোয়াইট অ্যান্ড আমার ব্ল্যাক এর দিকে বেশি ছিল, সো গ্রে স্কেলের কিছু একটা দেওয়ার চেষ্টা করতাম। ওর আবার ছিল একটু ব্লুর দিকে একটু টান ছিল, সো ব্লু টাইপের কিছু একটা কালার দেওয়ার চেষ্টা করতো। হ্যাঁ ওই যে তারপরে ফন্ট সাইজ চেঞ্জ করতাম, মানে মেন কথা হলো ইটিএটিভ ডিজাইন করতাম আমরা। আমরা একবার হচ্ছিল এই যে অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে তোমাদের একবার বলছিলাম, আমরা একবার কন্টেস্টে গেছিলাম, সেই কন্টেস্টের মধ্যে আমরা এরকম ব্ল্যাক হোয়াইট তারপরে হচ্ছিল মানে লাল নীল সবুজ এই ধরনের অনেক কালার দিয়ে একটা ডিজাইন করেছিল, খুবই কালারের মানে লুক্রেটিভ একটা জিনিস আমাদের লাগতেছিল যে অনেক কালার দিয়ে দিছে। কিন্তু যখন ফার্স্ট জাজ দেখছে, দেখার পরে এটা কি নিয়ে আসছে, আমাদের ফিচার কিন্তু অনেক ছিল, কিন্তু ফিচার কি দেখাবো, ওই ইউএক্স দেখানোর পরেই সে রেগে গেছে, মানে যে কি ধরনের জিনিস নিয়ে আসছো। পরে তারপরে আমরা আস্তে আস্তে জিনিসগুলো ই করছিলাম। আমি চেষ্টা করবো তোমাদের ওই ভাইয়ের সাথে, যে ভাই আমাদের হেল্প করছিল, ভাই মনে হয়েছিল 13 ব্যাচের না সরি 11 ব্যাচের, হয়তো এরকম 11 ব্যাচের অথবা 9 ব্যাচের শরাফত আব্দুল্লাহ, হয়তো নাম শুনতে পারো, শরাফত মোল্লা মোশাররফ শরাফত আব্দুল্লাহ। শরাফত ভাই টাচ এন্ড পাস যে গাইড করছো, আমরা তার গাইডই করতাম। সে রিয়েলি আসলে জিনিয়াস টাইপের পাবলিক, এমন মানে তোমরা আনফরচুনেট তার সাথে হয়তো আমি চেষ্টা করবো দেখা করে দেওয়ার জন্য, বাট আমরা মানে ওই কন্টেস্টের মধ্যে আমরা হচ্ছিল তার বাসায়, মানে ওই যে যেদিন এই ঘটনা ঘটলো আমার বাইরে হয়ে বিধ্বস্ত হয়ে গেছি, যে কি মানে কথা বললো, আমরা মানে বের হয়ে মানে কাইন্ড অফ যে ছেঁকা খেলে যেরকম ফিলিংস হয়, মানে আমরা হচ্ছিল কাইন্ড অফ সেরকম একটা ফিলিংস পেয়েছিলাম, যে বের হয়ে আমরা হচ্ছিল ফার্স্টে আমরা গেছি বসুন্ধরা সিটিতে, যে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। মানে আমাদের একটা ট্রেডিশন ছিল যে আমরা মানে মন খারাপ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করি, তাই খাওয়া দাওয়া করতেছি আর চিন্তা করতেছি কি হইলো, মানে খাওয়া অর্ডার আসতেছে আর আমরা খাচ্ছি আর হচ্ছিল চিন্তা করতেছি কি জিনিস হয়ে গেল, যে আমরা মানে কি করলাম। তখন ওই সময় ওই ভাইকে আমরা ফোন দিয়েছিলাম, এবং ওই দিনই রাত্রে প্রায় মনে হয় 9টা না 10টার দিকে ভাইয়ের বাসায় গেছিলাম, সেই শ্যামলের দিকে। সেই বাসায় যে ভাইয়ের বাসায় বসে তখন ভাইয়া জাস্ট দুইটা জিনিস বলছিল, যে মানে সবসময় অনেক এলিমেন্ট অ্যাড করলেই একটা ডিজাইন ভালো হয়ে যায় না। একটা মানে কথা আছে, সিম্পলিস্টিক ইজ দ্য বেস্ট পলিসি সামথিং এরকম, সিম্পল ইজ দ্য বেস্ট পলিসি সামথিং এরকম একটা জিনিস। মানে যত সিম্পলি ডিজাইন করতে পারবা, তোমাদের মনে আমি আগে বলছিলাম ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ল্যাবে, জাস্ট তুমি যে কোনো একটা অ্যাপ, মোবাইল অ্যাপ নাও, দেখবো যে একটা দুইটা কালার দিয়ে তারা ডিজাইন করে। তাদের অ্যাপের মধ্যে দেখবো যে অনলি 2টা অথবা ম্যাক্সিমাম 3টা কালার আছে, ফন্ট সাইজ সহ যদি না। তো এরকমই জিনিসটা, সো এত বেশি জাঁকজমক কোনো কিছু করার দরকার নেই। দেখবা যে কোনো টেমপ্লেট ইউজ করলে টেমপ্লেটের মতো সিমিলারলি ওই দেখবা যে খুব সিম্পল ডিজাইন নিয়ে তৈরি করা। তো যাই হোক, তো আমি ডিজাইন নিয়ে আসলে হ্যাঁ আমি তোকে ডিজাইন দিয়ে জাজ করতে পারবো, বাট যদি আমাকে তুমি কাস্টমলি যদি বলো যে এখানে কি দেওয়া দরকার, আমি সরি যে এখানে কি দেওয়া দরকার এটা আমি বলতে পারবো না, বাট কি এলিমেন্ট দিয়ে এটা ডিজাইন করা যায় সেটা ঠিক বলতে পারবো, কিন্তু যে কালার সাইজ এগুলা আমাদের সম্ভব না, ঠিক আছে। সো এটা একটু নিজেরা একটু স্টাডি করে নেবা। আচ্ছা, সো এটাই মোটামুটি হচ্ছিল তোমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন। বা ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা হলো জাভাস্ক্রিপ্ট। বাট অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে পড়ে না, কিন্তু তোমরা দেখবা যে জাভাস্ক্রিপ্টকে এখন এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেলা হয়েছে যে এটা হচ্ছে হলো
ফ্রন্ট এন্ড ডিজাইনে শুধুমাত্র ইউজ করা হয়। বাট জাভাস্ক্রিপ্ট ইজ রিয়েলি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ টু ডেভেলপ দ্য ব্যাক এন্ড of any types of web application. So মানে জাভাস্ক্রিপ্ট দিয়েও কিছু ফ্রেমওয়ার্ক আছে, নোড.জেএস নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। যেমন আজকে আমরা ব্যাকএন্ডের জন্য দেখবা যে আমরা পাইথনের ফ্লেক্স ফ্রেমওয়ার্ক ইউজ করব, বাট আমরা চাইলে এখানে নোড.জেএস ইউজ করতে পারতাম। এবং নোড.জেএস খুবই একটা ফ্লেক্সিবল ফ্রেমওয়ার্ক, যেখানে মানে তুমি ইজিলি সব কিছুই মানে চেঞ্জ করে ফেলতে পারবে। আমি কেন ফ্লেক্স ইউজ করছি এটা আমি বলবো, কেন আমি জ্যাঙ্গো ইউজ করি নাই। আচ্ছা, এখন যেহেতু জাভাস্ক্রিপ্টে ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়, সো জাভাস্ক্রিপ্টে আমরা একটু দেখি যে জাভাস্ক্রিপ্টে আসলে কিভাবে হচ্ছে হলো মানে ফ্রন্ট এন্ডে তারা জাভাস্ক্রিপ্টকে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মেইনলি হচ্ছে হলো কোনো ম্যানিপুলেশন, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য, সে তুমি কিছু ইনপুট দিলা তার অনুসারে কিছু কাজ করবে, সেই ধরনের এলিমেন্ট তৈরি করার জন্য হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। এবং জাভাস্ক্রিপ্টের একটা এক্সটেনশন ভার্সন আছে হলো অ্যাজাক্স। অ্যাজাক্স দিয়েও সিমিলার কাজগুলো করা হয়, বাট আমরা জাভাস্ক্রিপ্টে দেখি। ইভেন এটার উপরে আরো অনেকগুলো ফ্রেমওয়ার্ক আসছে, যেমন রিয়েক্ট.জেএস নামে একটা জিনিস আছে, রিয়েক্ট.জেএস, অ্যাঙ্গুলার.জেএস। এই দুটো হচ্ছে হলো ফ্রেমওয়ার্ক আছে, রিয়েক্ট.জেএস এন্ড অ্যাঙ্গুলার.জেএস। এবং these are really powerful tools to develop any front end design or back end দিয়ে আসলে করা যায় না, এটা আসলে ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে ইউজ করা হয় রিয়েক্ট.জেএস আর অ্যাঙ্গুলার.জেএস দিয়ে। এবং দেখবা যে এগুলা দিয়ে হচ্ছে মানে খুবই সুন্দরভাবে একটা ডাইনামিক একটা ওয়েবসাইট, মানে ইভেন ওয়েবসাইট না, রিয়েক্ট.জেএস দিয়ে হচ্ছে যে মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন আছে না, যে একটা প্ল্যাটফর্মে এই করে তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সপোর্ট করা। ওই যে আমরা ফোন গ্যাপ মনে হয় নাম শুনছো, ফোন গ্যাপ নাম শুনছো, মানে কিছু ফ্রেমওয়ার্ক আছে যে ফ্রেমওয়ার্কগুলো একটা জায়গায় তৈরি করার পরে ওটাকে বিভিন্ন মানে প্ল্যাটফর্মে এক্সপোর্ট করা যায়। যেমন আপনি রিয়েক্ট.জেএস দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেটা ওয়েবের জন্য কাজ করবে, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কাজ করবে, আইওএস মোবাইলের জন্য কাজ করবে, ব্যাক ওয়েবসের জন্য কাজ করবে, ডেস্কটপের জন্য কাজ করবে, এরকম ডিফারেন্ট মডিউলে ডিভাইড করা যায়। তো তোমরা যদি এগুলো আসলে আমি দেখাবো না, বাট যদি চাও শিখে নিতে পারো। অ্যান্ড তোমাদের যদি টাইম হয় ইচ্ছা হয়, এটার উপর আমরা একটা সেশন নিতে পারি আগস্ট মাসে, মানে আমার এক ফ্রেন্ড বাইরে থেকে আসবে ওই সময় হোপফুলি। এবং উই রিয়েলি, ওই যে বললাম না, ওই যে পাবলিক, যে পাবলিকের সাথে আমরা হচ্ছে হলো ওই সিএসএস এরকম ডিজাইন করছিলাম, ও সে রিয়েলি বস লেভেল পাবলিক। এবং স্টেক ওভারফ্লোতে অনিক ইসলাম ওবি নামে দিয়ে যদি সার্চ দাও, দেখবা যে সে খুবই মানে অ্যাক্টিভ স্টেক ওভারফ্লোতে অ্যাঙ্গুলার.জেএস। এখন তো অ্যাক্টিভ না, এখন আসলে পিএইচডি প্যারার মধ্যে পড়ে হয়তো অ্যাক্টিভ নাই। বাট তোমরা যদি চাও, তোমাদের যে বন্ধ আছে আগস্ট মাসের দিকে, মানে হয়তো একটা সেশন আমরা নিতে পারি, বাট একটু মনে করে। আর যাই হোক, সো এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কগুলো একটু দেখতে পারো, জেএস এর উপর ফ্রেমওয়ার্কগুলো। বাট আমরা একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে এখানে হালকা পাতলা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্ট আসলে দেখবা যে কাজ করতে গেলে ফার্স্ট অফ অল একটু পেইনফুল মনে হবে। দেখবা যে এখানে কিছু জিনিস ইউজ করা যায়, যেমন একটা স্ট্রিক্ট.জেএস নামে একটা হচ্ছে হলো এক্সটেনশন আছে, স্ট্রিক্ট। ওটা ইউজ করলে সুবিধা হয় কি, যে ওই জাভাস্ক্রিপ্টে তুমি নর্মাল আইডি দিয়ে কাজ করতে গেলে সে বলে না কোন জায়গায় সেমিকোলন দিতে হবে, বা তুমি একটা সেমিকোলন দিবা না, একটা সেমিকোলন দিয়ে কি পেইন দেয়, মানে তুমি কাজটা এক জায়গায় একটা সেমিকোলন দিলে তুমি কাজটা সব শেষ করে ফেলছো, বাট দেখো যে ওই জায়গায় একটা ঝামেলা হয়ে গেছে ওই সেমিকোলনের কারণে। সো এর জন্য হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট খুবই একটা ডেঞ্জারাস টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সিমিলারলি এখানে হচ্ছে একটা স্ক্রিপ্ট ট্যাগ নামে একটা জিনিস আছে, এটা ইউজ করতে হয়। এখানে টাইপ দেওয়া যায় এরকম, সো সিমিলার আগের মতনই। সো এটা হচ্ছে হলো তোমার মানে জাভাস্ক্রিপ্টের এখানে লেখার ট্যাগটা। এখন কথা হচ্ছে হলো যে ধরো আমি এই যে পি এর মধ্যে যে আইডিটা দিছি, দিস ইজ এ প্যারাগ্রাফ সামথিং এরকম লেখা আছে। এখন যখন এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, তখন ধরো একটা ফাংশন কল হবে, এবং এই ফাংশনটা কল হওয়ার পরে সেখানে কোনো কিছু একটু চেঞ্জ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে?
অথবা একটা বাটন আমি ক্লিক করার পরে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, যে বাটন ক্লিক হয়েছে। এটা আসলে কিভাবে করা যায়, এখানে ফাংশন লেখা যায়, ধরো এরকম ফাংশন btn ক্লিক, এটা কল হবে। এখন এটা কল হলে কি হবে, পার্টিকুলার জায়গায় একটা চেঞ্জ হয়ে যাবে। পার্টিকুলার জায়গায় চেঞ্জটা মানে কি, ধরো ওই যে প্যারাগ্রাফ যেখানে ছিল, প্যারাগ্রাফের আমি একটা আইডি দেই, ধরো জাস্ট শো, তাহলে আমি প্যারাগ্রাফ আইডি দিলাম শো, অ্যান্ড আমি এগুলোকে একটু মিনিমাইজ করে দিই। এখন আমার কথা হচ্ছিল যে ওই দিস ইজ প্যারাগ্রাফ, মনে করো বাটনে যখন আমি ক্লিক করব, এই যে বাটন যেটা আছে, বাটন এই জায়গাটা যখন ক্লিক করব তখন হলো প্যারাগ্রাফের মধ্যে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি ধরো আগে এখানে আমার এখন হচ্ছিল চেঞ্জ করতে হবে কি, ফার্স্ট আগে ওই ওই যে এক্সএমএল এর ক্ষেত্রে আমার কোনো একটা এক্সএমএল অ্যাট্রিবিউট অথবা এক্সএমএল এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে গেলে ফার্স্টে এক্সএমএল এর ওই এলিমেন্টটাকে জাভার মধ্যে নিয়ে আসতে হতো, জাভা কোডের মধ্যে। সেটা কিভাবে করতাম, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট সামথিং আইডি, সিমিলারলি একই কাজটা এখানে করতে হয়, জাস্ট সিনট্যাক্সটা ডিফারেন্ট। সিনট্যাক্সটা কি, ধরো আমি একটা ভেরিয়েবল দিলাম, ধরো পিআইডি নাম দিলাম, এখানে ইউজ করতে হয় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট সো এখানে হচ্ছিল আইডি দিয়ে দিব ধরো শো, ঠিক আছে। এখন ধরো এই আইডি নিয়ে কিছু চেঞ্জ করতে চাও, এখন এই পিআইডি এটা নিয়ে তুমি যে কোনো কিছু করতে পারো, এটা স্টাইল চেঞ্জ করে দিতে পারো, এবার এটার ভিতরের এলিমেন্টগুলো চেঞ্জ করে দিতে পারো। ধরো ভিতরের এলিমেন্ট চেঞ্জ করে মানে পিআইডি ডট ইনার স্টেটমেন্ট ইকুয়াল টু ঠিক আছে। তো এখন এই ফাংশনটা যখন কল হবে তখন সে কি করবে, আইডিটা নিবে, নিয়ে ওটার স্টেটমেন্টটা চেঞ্জ করে দিবে। HTML CSS আচ্ছা HTML তো বুঝা গেছে, HTML আমরা কন্টেন্ট শো করতেছি, CSS দিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করতেছি, যে কত সাইজ বড় হবে, কালার কেমন হবে, না HTML করা যায় না, না HTML করা যায় না, ওইটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ মানে ওই হিসাবে অপোজিট করে, কিন্তু সমস্যা হচ্ছে মনে করি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, এন্ড প্যারাগ্রাফ তো স্পেসিফাইড একটা সাইজ আছে, এখন ওইটা সাইজ যদি বড় করতে চাও, ওইটা কালার দিয়ে চেঞ্জ করতে চাও, কালার কিন্তু তুমি HTML দিয়ে চেঞ্জ করতে পারবে, তুমি হ্যাঁ তুমি h1 ট্যাগ দিয়ে, অথবা ধরো তুমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো, সরি টেবিল ট্যাগ ইউজ করলাম। ধরো আমি এখন পর্যন্ত যা হয়েছে সেটা আমি যদি দেখাই, দেখো যে প্যারাগ্রাফে যেরকম একটা জিনিস আসছে যে ফার্স্ট সেকেন্ড কলাম, ওইটা তো ওই সাইডে পড়ে রয়েছে, এটা কিন্তু যদি মাঝখানে আনতে চাও, প্যারাগ্রাফের যদি বর্ডার দিতে চাও, তারপরে যে আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ দেখি না যে রো গুলা অল্টারনেট কালার হয়, এগুলো যদি করতে চাও তখন তোমাদের CSS ইউজ করতে হবে, মানে তোমার হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করতে গেলে, কালার স্টাইল এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করতে গেলে তোমার CSS ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট চলো দেখো এখন পর্যন্ত যে অ্যাপ্লিকেশন আমরা তৈরি করছি সেখানে বাটন ক্লিক করলে কি হবে সেটা তো আমরা ডিফাইন করি, সেইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, মানে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা, যে তোমার একটা বাটনে ক্লিক করলে কি হবে, অথবা একটা ফর্ম সাবমিট করলে ফর্মের যে ভ্যালিডেশনটা সেটা কি হবে, অথবা ডাটাগুলো আমি কিভাবে শো করব, এই জিনিসগুলো হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। সো জাভাস্ক্রিপ্ট হলো ডেটা ম্যানিপুলেশনের কাজ, আর HTML CSS দিয়ে হচ্ছে কন্টেন্টটা শো করার কাজ। বুঝে গেছে? এখনো কাজ কমপ্লিট হয় নাই তো, এখনো বাকি আছে।
মানে আমরা এখন পর্যন্ত হলো ফাংশনটা ডিফাইন করলাম যে ফাংশনটা কল হলে এই কাজটা করে ফেলবে। এখন কথা হচ্ছে হলো ফাংশনটা আমাকে কল করতে হবে। ফাংশনটা কল করবো কোথা থেকে? এই যে বাটনে কল হলে। সো এখানে কিছু অ্যাকশন মোড আছে, সিমিলারলি কাইন্ড অফ এক্সাম্পল এর মতনই। অন ক্লিক নামে একটা জিনিস আছে, এটার মধ্যে হলো যে বাটন মানে ফাংশনটা আমাকে দিয়ে দিতে হবে, শেষ। তো এখন বাটন ক্লিক হলে সেটাতে কল হবে, কিন্তু বাটনটা এখনো শো হয় নাই, এটার মানে টেক্সটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখন যদি তুমি এটা করো, এত পর্যন্ত বোঝা গেছে আমি আসলে কি কাজটা করলাম? এখন আমি একটু রিভিউ করি। আমি একটা ফাংশন ডিফাইন করলাম, যে ফাংশনের স্ট্রাকচার হলো যে ফাংশন আগে লিখতে হয়, তার নাম লিখতে হয়, এখানে কোনো রিটার্ন টাইপ নেই। আচ্ছা, এখানে কোনো ভেরিয়েবলের টাইপ নেই জাভাস্ক্রিপ্টের মতো। এই যে এই সিনট্যাকটিক্যাল জিনিসগুলো একটু দেখে নিও। জাভাস্ক্রিপ্ট ইজ নট এ জাভা ল্যাঙ্গুয়েজ। মানে এটা আমরা মনে করতে পারি হয়তো যে জাভাস্ক্রিপ্ট সেম, আসলে জাভাস্ক্রিপ্ট সেম না, টোটালি ডিফারেন্ট জিনিস দুইটা, কিন্তু সিনট্যাক্সের দিক থেকে অলমোস্ট সিমিলার। প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দিতে হয়, ভেরিয়েবল এখানে তোমার ইউজ করতে হয়, বাট এখানে সমস্যা হলো ভেরিয়েবলের টাইপ নেই, ফাংশনে কোনো রিটার্ন টাইপ নেই, ভেরিয়েবলের হ্যাঁ ভ্যারিয়েবল ইউজ করেন না এমন কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা তো মিলারি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি ফাংশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখবা যে অনেক ক্ষেত্রে আমার ভেরিয়েবল তারা অনেক সময় একটু রেড টাইপ করার চেষ্টা করে ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করে। হ্যাঁ, মানে ভেরিয়েবল আসলে অলমোস্ট প্রিডিফাইন্ড, যে তোমার ভেরিয়েবল ইউজ করতে হবে, কন্টেনার ইউজ করতে হবে। আচ্ছা, মানে মেন কথা হচ্ছে না এখানে ভেরিয়েবল টাইপ নেই, যে তোমার ভেরিয়েবলের কোনো টাইপ তোমার দেওয়া দরকার নেই। আচ্ছা, সো এখানে আমার একটু গ্লোবাল লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট আছে, এগুলো একটু দেখে নিও। মানে var নামে একটা কিওয়ার্ড আছে, ওটা কেন ইউজ করা হয়। আচ্ছা, এখন তারপর আমরা যেটা করলাম যে ফাংশনটা ডিফাইন করার পরে এবং ফাংশনটা কল করবে কোন সময় সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। এখানে অন ক্লিক এরকম হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আছে যে কোন সময় তুমি এটা কল করবা, অন ক্লিকের সময় না, অন লোডের সময় না, অন হোভার, যে হোভার করলে এটা কল হয়ে যাবে, এগুলোও আছে। অনেক ধরনের এখানে অ্যাকশন এলিমেন্ট আছে, অন হোভার, অন ক্লিক, অন লোড, এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। অন লোড মানে হলো বডি ট্যাগ এটা ইউজ করা হয়, যে বডি এই ট্যাগের এখানে বডি ট্যাগের এখানে তুমি দিয়ে দিতে পারবা যে অন লোড, মানে লোড করার পরে সে কি কাজটা করবে। যেমন দেখো এখানে আরো কয়েকটা আছে, অন লোড ম্যাটারাটা লোড হওয়ার পরে তুমি কি কাজ করবা। এই ধরনের এলিমেন্টগুলো এখানে লোড মানে হলো পেজটা ফুল লোড হওয়ার পরে তুমি কি করবে, মানে তোমার ক্লায়েন্ট সাইডে পেজটা লোড হওয়ার পরে তুমি কোন কাজগুলো করবে। আচ্ছা, সো আমরা এটাকে একটু লাইভ দেখি, আই হোপ এটা হওয়া উচিত। সো এখন যে আমি ক্লিক দিলে এখানে বাটন ক্লিক হয়েছে, ঠিক আছে? সো এটা এখন আবার একটু করা যায় যে কাউন্টার, একটা ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায় যে কাউন্টার অ্যাপ্লিকেশন। তাহলে কি করতে হবে, জাস্ট একটা ভ্যারিয়েবল এখানে নিয়ে নাও, যে যেটার ভ্যালু হচ্ছে হলো এরকম, আমি গ্লোবালি একটা ভ্যালু নিয়ে নিলাম, ভ্যালু ইকুয়াল টু 0, এটা এখানে ক্লোন দিয়ে দিলাম, প্লাস ভ্যালু এন্ড ভ্যালু প্লাস প্লাস, অথবা আগে পরে দিলে যেটা হইতো। সো এখন আমি যদি এখানে যাই, সো যে ক্লিক 1 2 3 4 এরকম। সো দেখো এই কাজগুলো কিন্তু আগে আমরা নরমালি HTML CSS দিয়ে করা যেত না, কিন্তু এখন হচ্ছে সেটা আমরা জাভাস্ক্রিপ্টে ইজিলি করে ফেলতেছি, যে একটা জাস্ট কাউন্টার অ্যাপ্লিকেশন। ইভেন তুমি এখানে টাইমার অ্যাপ্লিকেশন, একটা ক্লক তৈরি করতে পারো, জাভাস্ক্রিপ্টে ক্লক কিভাবে ক্লক এখানে অ্যাড করা যায়, এবং এখানে টাইমারও অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। সেট টাইমার নামে একটা মেথড আছে, যেটাতে তুমি কিছুক্ষণ পর পর একটা ফাংশনকে তুমি কল দিতে পারো। সো তোমার বাটন ক্লিক লাগবে না, অটোমেটিক সেটা কল হতে থাকবে। সো বাসায় যে এটা একটু দেখো যে কিভাবে সেট টাইমার দিয়ে হচ্ছে একটা ফাংশনকে কল করা যায়। সো ওই কাউন্টডাউন অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। সো এই যে এখন দেখো এই যে আমরা একটা স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইন করতে গেলে অনলি HTML এন্ড CSS এনাফ। বাট তুমি যদি একটা ডাইনামিক অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, ডাইনামিক মানে হচ্ছে যখন তুমি একটা অ্যাপ্লিকেশনের সাথে কোনো ইন্টারঅ্যাকশন তৈরি করতে যাবা, তখন তোমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট অথবা এটার ভার্সনগুলো, জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে ভার্সনগুলো আছে, যেমন অ্যাজাক্স, jQuery, React.js, AngularJS, এগুলো তোমাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারঅ্যাকশন অ্যাড করতে পারবে না।
তো এখন বোঝা গেছে যে এই তিনটার কাজ কি আসলে। তো এই যে ইন্টারঅ্যাকশন থাকলে যে ওইটা স্ট্যাটিক হবে না এটা তো কোনো মানে নেই, কারণ অনেক ইন্টারেক্টিভ ওয়েবসাইটও হতে পারে যে স্ট্যাটিক, মানে ওটার জিনিসপত্র তো চেঞ্জ তুমি ওখানে মানে সব কাজ করতে পারবে না, সিএসসি তে খুবই লিমিটেড নাম্বার অফ ইন্টারঅ্যাকশনের কাজ করতে পারবে না না। স্যার, মানে জাভাস্ক্রিপ্ট বলে যেটা স্ট্যাটিক থাকতেছে না এটা তো কোনো কথা না। মানে আমি যদি একটা স্টপওয়াচ বানাই অনলাইনে এটা তো অলওয়েজ স্ট্যাটিক, জিনিসটা তো স্ট্যাটিক, এটার ব্যাক এন্ডে কোনো ডাটা চেঞ্জ হতেছে না, সারা জীবন একই জিনিস থাকতেছে, ফাংশনালিটি একই। হ্যাঁ, ওই ধরনের কাজ ইউজ করতে গেলে তুমি জাভাস্ক্রিপ্টে তুমি এখন দেখো জাভাস্ক্রিপ্টে জেনারেলি আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি। এখন তুমি যদি এই ধরনের স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তুমি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাও, ঠিক আছে, ওটা করা শোনো, এটা হচ্ছে একটা সুপার সেট যে জাভাস্ক্রিপ্টে তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। এখন ওটাকে তুমি নরমাল লো লেভেলের কাজ ইউজ করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। যেমন আমি এখন যেটা ইউজ করলাম এটা কাইন্ড অফ ডাইনামিক বলা যায়, এটা কাইন্ড অফ স্ট্যাটিকও বলা যায়। কারণ জাস্ট আমি একটা খালি কাউন্টার বানিয়েছি, ক্লিক, এটা হয়তো সিএসএস দিয়ে করা যেতে পারে, যে একটা কাউন্টার আমি তৈরি করে ফেললাম সিএসএস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো এ পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? সো HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে কানেক্ট করতে পারি এটা বুঝা গেছে। আচ্ছা, এখানে এই যে ইনার HTML ইউজ করছি pid.innerHTML, এখানে কিন্তু তুমি pid.style দিয়ে স্টাইল ট্যাবও তুমি চেঞ্জ করে দিতে পারো। মানে আমি নট শিওর ওটা ইনার স্টাইল বলে না সামথিং স্টাইল বলে, আমি এটা শিওর না, এটা দেখতে পারো। বাট এটা দিয়ে তুমি সব চেঞ্জ করতে পারো, মানে এই আইডি দিয়ে তার ডিজাইন থেকে শুরু করে তার HTML ইনার HTML সবকিছু এখানে তোমার চেঞ্জ করা সম্ভব। সো এটা হচ্ছে আপাতত জাভাস্ক্রিপ্টের। সো জেনারেলি জাভাস্ক্রিপ্ট আসলে আমরা এসব কাজে ইউজ করা হয়। এখানে দেখো ফর্ম, এটার মধ্যে এখন কি ফর্ম ভ্যালিডেশন তুমি করতে পারবে না? একটা ফর্ম ভ্যালিডেশন তুমি করতে পারবে না, মানে এখন পর্যন্ত যা শিখেলাম একটা ফর্মের ভ্যালিডেশনের কাজ এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবে না। ফর্মের ভ্যালিডেশন বুঝতে পারছো? যে ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে হলো পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের নিচে দিছি কিনা, মানে 8 ক্যারেক্টারের উপরে দিতে হবে, অথবা আলফানিউমেরিক, সেগুলো কিভাবে করা যেতে পারে? এক্স্যাক্টলি। এখন জাস্ট হচ্ছে হলো আমি যখন এই সাবমিট বাটনটা ক্লিক করব, তখন সাবমিট বাটনটা ক্লিক করার পরে ফার্স্ট এখানে আসবে একটা ফাংশন আসবে। ফাংশনে যে কি করব, ওই ফর্মের ইন্টারনাল এলিমেন্টগুলো, টেক্সট বক্স, এখানে টেক্সট বক্স অ্যাড করা যায় ইনপুট ট্যাগ দিয়ে, ইনপুট টাইপ টেক্সট এরকম ইউজ করা যায়, পাসওয়ার্ড ইউজ করা যায়। তারপরে আমি কি করব, ওই যখন বাটনটা ক্লিক করবে তখন ওরা জাভাস্ক্রিপ্টে কল করবে, জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করবে। সে কি করবে, ওই ফর্মের ইন্টারনাল এলিমেন্টগুলো নিয়ে, ভ্যালুগুলো নিয়ে সে চেক করবে যে প্যারাগ্রাফ পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের বেশি কিনা, অথবা সেখানে আলফানিউমেরিক ক্যারেক্টার আছে কিনা। তুমি চাইলে এখানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারো। ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন পড়ছো না তোমরা থিওরি অফ কম্পিউটিং করানো মানে? আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন একটু শিখে নিই। রেগুলার এক্সপ্রেশন মানে খুবই সিম্পল একটা জিনিস। ইভেন তোমরা তো জাভা পড়ছো, জাভার মধ্যেও রেগুলার এক্সপ্রেশন আছে, ঠিক আছে। ইভেন হ্যাকারের আমার একটা প্রবলেম আছে রেগুলার এক্সপ্রেশনের উপর, ওটা চাইলে দেখতে পারো, ওখানে রেগুলার এক্সপ্রেশনের সম্বন্ধে হালকা একটু টিউটোরিয়ালের মধ্যে দেওয়া আছে। রেগুলার এক্সপ্রেশন কাইন্ড অফ একটা প্যাটার্নের মতো, মানে ফর এক্সাম্পল আমি হালকা একটু দেখাই দিই যেহেতু কথা উঠলোই। হ্যাঁ, ক্যাটাগরি না, রেগুলার এক্সপ্রেশন। মানে মনে করো সে ভেরিয়েবলের নাম কি, ফার্স্টে একটা লেটার দিয়ে শুরু হতে হবে। সো এটা আমি লিখতে পারি এরকম হবে, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। একটা ভেরিয়েবলের নামের রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। এটা আসলে কি বলতেছে, এখানে একটা ক্যারেক্টার বসতে পারে, একটা ক্যারেক্টার হবে, সেটার সেটটা কোন জায়গা থেকে ক্যারেক্টারটা বসবে, আইদার ক্যাপিটাল এ থেকে জেড থেকে, অথবা স্মল এ থেকে জেড থেকে। আর এটা কি বলতেছে, এরপরে নাম্বার অফ এরকম কম্বিনেশন বসতে পারে, যেটা সেট হবে হলো এ থেকে জেড থেকে, ক্যাপিটাল এ থেকে জেড, ক্যাপিটাল স্মল এ থেকে জেড, এন্ড 0 থেকে 9। এন্ড স্টার দিয়ে বোঝাচ্ছে হলো
এখানে অনেকগুলো হতে পারে, এরকম এ এ এ জেড এ, মানে যত ধরনের কম্বিনেশন এটা হতে পারে। অথবা আমি যদি এটা এখানে না দিয়ে যদি দিতা প্লাস, তাহলে কিন্তু অ্যাটলিস্ট একটা হবে এবং এ থেকে হতে পারে। কিন্তু স্টার দিলে মানে হচ্ছে হলো এটা খালি হতে পারে অথবা সামথিং। অথবা আমি যদি বলি যে এ জেড, এটা একটা রেগুলার এক্সপ্রেশন, মানে এটা আসলে কি হবে, অনলি এ আর জেডই থাকবে, যেটা আসলে মিনিংলেস। এটা আসলে তেমন কোনো ভালো রেগুলার এক্সপ্রেশন না, বাট এটা একটা রেগুলার এক্সপ্রেশন, যেটা হচ্ছে হলো দুই ক্যারেক্টার ছিল, আর ফার্স্টেরটা যে কোনো একটা ক্যারেক্টার, প্রিন্টেবল একটা ক্যারেক্টার হতে পারে, যে কোনো একটা ক্যারেক্টার 0 1 2 3। এখন যদি এভাবে তুমি দেখতে চাও যে একটা রেগুলার এক্সপ্রেশন যেখানে হচ্ছে হলো, মনে করো এটা বের করতে চাও যে এ দিয়ে যাদের নাম শুরু, এ দিয়ে নাম শুরু 5 ক্যারেক্টারের, তাহলে কি করতে হবে, এ তারপরে এ থেকে জেড এরকম ভাবে লেখা যায়। এগুলো একটু ভ্যারি করে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু রেগুলার এক্সপ্রেশন একটু ভ্যারি করে, যে এটা হলো 4 ক্যারেক্টার, মানে এখানে 4টা হবে। আর এটা থেকে আমি বলতাম এটা মানে হচ্ছে হলো যে কোনো একটা ক্যারেক্টার হবে। হ্যাঁ একই, এখানে আমি তো 0 1 2 দিতে পারবো, যে কোনো লেটার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। সো এইসব রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্টের মধ্যেও ইউজ করা যায়। সো এই ফর্ম ভ্যালিডেশন করতে গেলে যখন তুমি বলবো পাসওয়ার্ড 8 ক্যারেক্টার বেশি হবে না, তুমি রেগুলার এক্সপ্রেশন ইউজ করবে। তুমি যদি ওইটা এভাবে ইউজ করতে যে হ্যাঁ লেন্থ 8 এর বেশি কিনা, তারপরে এখানে আলফা নিউমেরিক ক্যারেক্টার আছে কিনা, এরকম এই ফিফ দিয়েও করতে হবে। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে এরকম রেগুলার এক্সপ্রেশনটা লিখে দেওয়া যে কোনো ক্ষেত্রে। এখন প্যাটার্ন টাইপের কোনো কিছু ম্যাচ করতে গেলে চেষ্টা করবা রেগুলার এক্সপ্রেশন ইউজ করবে। রেগুলার এক্সপ্রেশন রিয়েলি একটা পাওয়ারফুল এলিমেন্ট, যেটা তুমি যদি ভালো মতো ইউজ করতে পারো দেখবে যে খুবই সিম্পল ভাবে একটা খুবই কমপ্লেক্স একটা জিনিসকে তুমি সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারবে, যেটা তুমি হ্যাঁ তুমি নর্মাল যেভাবে যে ইফ এলস কন্ডিশন দিয়ে তুমি করতে পারবে, বাট ইফ এলস দিয়ে কন্ডিশন দিয়ে করতে গেলে তোমার অনেকগুলো ইফ এলস লিখতে হবে, এবং যেটার মধ্যে ইরর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু ওই সেম জিনিসটা আমরা থাউজেন্ডস অফ ইফ এলস কাজ করে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে করতে পারবা। যাই হোক, আমাদের মেইন টার্গেট রেগুলার এক্সপ্রেশন শেখানো, কারণ এটার জন্য তোমাদের থিওরি অফ কম্পিউটিং টাইপের একটা কোর্স আছে, ওখানে তোমাদের রেগুলার এক্সপ্রেশন শেখানো। আচ্ছা যাই হোক, সো তাহলে আমার কি করতে হবে, যে ফর্ম ভ্যালিডেশন করতে গেলে একটা বাটনে ক্লিক করার পরে সে একটা মেথডকে কল দিবে, জাভাস্ক্রিপ্টের মেথডকে। সেই জাভাস্ক্রিপ্টের মেথডের মধ্যে যে আমি চেক করব যে ওই ফর্মের এলিমেন্টের মধ্যে ডাটাগুলোকে নিব, ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে হচ্ছে আইডি নিব, দেন ইন্ডেক্স HTML। ওই ক্ষেত্রে ইন্ডেক্স HTML হবে না, ওই ক্ষেত্রে হবে হচ্ছে হলো ভ্যালু। ইনপুটের ক্ষেত্রে তখন হবে হচ্ছে ভ্যালু, এই যে জায়গায় ইন্ডেক্স HTML দিছে না pid ডট html, ওই জায়গায় হবে হলো ভ্যালু। ইনপুটগুলো থেকে ইনপুট বক্সগুলো এগুলো একটু জাস্ট দেখলে বুঝতে পারবা। সো ভ্যালুগুলো নিয়ে তারপর আমরা চেক করতে হবে যে ভ্যালুগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। যদি না হয় তাহলে পার্টিকুলার একটা জায়গায় দিয়ে আমি শো করব যে কাস্টমার, অথবা একটা অ্যালার্ট শো করা। এখানে অ্যালার্ট বক্সও আছে, তুমি জাস্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যালার্ট লিখে দাও, তাহলে যে একটা পপআপ ওপেন হবে। মনে করো যে আমি ভ্যালুগুলো যে চেঞ্জ করতেছিলাম, এই ভ্যালুগুলোকে আমি এখানে অ্যালার্ট বক্সের মধ্যে দিয়ে দিতে পারতাম। সো এই যে এরকম ভ্যালু, সো এখানে দিলে তখন এটা তো চেঞ্জ হবে, এই যে অ্যালার্টটা আবার এখানে চেঞ্জ হয়ে গেছে 1। সো বাট এই অ্যালার্ট বক্স ভালো না, কারণ এটা হচ্ছিল তুমি তোমাকে একদম স্টাক করে দিবে, আইদার ওকে প্রেস না করে অথবা ক্লোজ প্রেস না করে তুমি এখান থেকে সরতে পারবে না। সো এই অ্যালার্টগুলা না ইউজ করার চেষ্টা করবা। এগুলা মানে হ্যাঁ তুমি যদি ফোর্সফুলি তাকে ইন্টারেকশন অফ করে দিতে চাও তাহলে অ্যালার্ট ইউজ করবা, বাট ওই বুটস্ট্র্যাপগুলোর মধ্যে, বুটস্ট্র্যাপ টেমপ্লেটগুলোর মধ্যে সুন্দর সুন্দর এরকম বক্স তৈরি করা যায়, ওগুলো এরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে। ঠিক আছে, আচ্ছা। সো এটাই ছিল আপাতত মোটামুটি আমাদের জাভাস্ক্রিপ্ট এগুলোর ক্ষেত্রে। এখন দেখো এই যে ভ্যালিডেশনের যে কথা বললাম, ভ্যালিডেশন শুধু দুই ভাবে করা হয়, ফর্মের ভ্যালিডেশন বলো অথবা কোনো একটা ভ্যালু ভ্যালিডেশন বলো। এই ভ্যালিডেশনগুলো জেনারেলি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে হলো তুমি ক্লায়েন্ট সাইডেই তুমি ভ্যালিডেশন করে ফেলতে পারো, যেটা দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি করব। আরেকটা হলো সার্ভার সাইডে ভ্যালিডেশন। ধরো যে লগ ইন করার জন্য আমি পাসওয়ার্ড আর ইউজার নেম দিলাম, এখন পাসওয়ার্ড আর ইউজার নেমের
প্রপার্টিগুলো ঠিক আছে কিনা সেটা আমি ক্লায়েন্ট সাইডে চেক করতে পারবো, কিন্তু সেটা আসলে অ্যাকচুয়ালি আমার সার্ভারের কোন একটা ইউজারের সাথে ম্যাচ করে কিনা সেই ভ্যালিডেশন করতে গেলে কিন্তু আমাকে সার্ভারের কাছে অবশ্যই যেতে হবে। তখনই আমার লাগবে হচ্ছিল ব্যাকএন্ডটা। তুমি যদি ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন করে ফেলতে পারো তাহলে কোনো দরকার নেই, কিন্তু তুমি যদি ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন করতে না পারো, যেগুলো মনে করো প্রি ডিফাইন্ড কোনো স্টোরেজ বা স্টোর ভ্যালুর সাথে তোমাকে চেক করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ব্যাকএন্ড ইউজ করতে হবে। ব্যাকএন্ড হচ্ছিল আগে থেকে কোনো কিছু একটা সেভ করে রাখা আছে ওই জায়গায় সাথে তুমি মানে কানেকশন তৈরি করো। এখন ব্যাকএন্ডটা অনেকভাবে এগুলো ডিজাইন করা যায়। যেমন ব্যাকএন্ড আমার ফ্রন্ট এন্ডের জন্য কি দেখলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা মোটামুটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ইভেন এই ফ্রেমওয়ার্কগুলো দেখলাম React.js, Angular.js এই ধরনের ফ্রেমওয়ার্ক আছে কিছু ডিজাইন করা যায়। ব্যাকএন্ডের জন্য এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। জাভা তোমরা যেটা শিখে আসছো, জাভা দিয়ে হচ্ছে ব্যাকএন্ডে করা যায়। JSP যেটা আছে সেটা দিয়ে হচ্ছিল তুমি হচ্ছিল মানে ব্যাকএন্ডে কাজ করতে হবে। মোস্ট পপুলার যেটা সেটা হলো PHP, মানে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে PHP ইউজ করা হয়। বাট PHP, জাভা, পাইথন, তারপরে হচ্ছে C# এর ক্ষেত্রে হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে কিছু, MVC ফ্রেমওয়ার্ক আছে, ASP.NET MVC 4.5 অনেক বের হয়ে গেছে। সো এই ফ্রেমওয়ার্কগুলো তুমি ইউজ করতে হবে। তারপর PHP ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক আছে হচ্ছে কোডিনেটর, তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে কোডিনেটর ইউজ করলে, অথবা লারাভেলটা একটু টাফ, বাট তোমরা যদি চাও লারাভেল শিখতে হবে। একটু টাফ মানে হচ্ছে তোমাদের মানে বিগিনারের জন্য টাফ, বাট আসলে ফ্রেমওয়ার্ক আমরা কেন ইউজ করি এটা জানি? মানে ফ্রেমওয়ার্ক কেন ইউজ করা হয় এটা জানো? MVC নাম শুনছিলাম না? MVC তোমাদের বলছিলাম। আচ্ছা, একটা ওয়েল ডিফাইন্ড একটা ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে একটা স্টাইল, একটা অ্যাপ্রোচ, এভাবে একটা জিনিসকে ডিজাইন করা যায়। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে তোমাকে আগে থেকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে তুমি এইভাবে ডিজাইনটা করবে। ধরো তোমার একটা মানে এই ডিপার্টমেন্টে চলাফেরার জন্য একটা গাইডলাইন্স আছে, যেমন তুমি ক্লাসরুমে খাওয়া দাওয়া করতে পারবে না, এরকম কিছু গাইডলাইন্স আছে। আচ্ছা, রেকর্ড হয়ে গেছে, এটা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হবে। পৌঁছে দেওয়া যে কেউ দেখলেই তখন রিপোর্ট করে দেবে, এটা উপযুক্ত এভিডেন্স হয়ে গেছে। আচ্ছা, সো আমি বের কথা হচ্ছিল কিছু একটা গাইডলাইন্স ফলো করতে হয়। তোমরা অনেক সময় ফলো করো না কুলনেস দেখানোর জন্য, যে ফলো করে এটা আজকে আমি এই জিনিসটা করে ফেলছি, উল্টাপাল্টা কাজ করে ফেলছি, আমরাও করতে হবে এরকম। যাই হোক, সো এই গাইডলাইন্সগুলো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তোমার হলো পার্টিকুলার একটা গাইডলাইন্স ফলো করে তোমাকে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে অনেক কথাবার্তা বলতেছো, মানে অনেকে আবার নিচে নিয়ে মোবাইল প্রেস করতেছো, এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায়। আমি কিন্তু অনেকে দেখতেছি যারা করতেছো, আমি স্পেসিফিক কাউকে বলতেছি না, আমি অনেকে দেখছি, কয়েকজনকে দেখছি, ঠিক আছে? সো শোনো, অ্যাগেন মানে আমি কিন্তু মানে আমরা দুষ্টামি ফাজলামি করতাম, ঠিক আছে? আমি হচ্ছে হলো ওই যে চেয়ারটা আছে না, ফাঁকা চেয়ারটা, আমাদের তিনজনের মাঝখানে ফাঁকা চেয়ারটা, হ্যাঁ ওই জায়গায় বসতাম, আমি অলওয়েজ ওই জায়গায় বসতাম। আমি সবসময় করে 3 নাম্বার রোতে হচ্ছে হলো ওই কর্নারে আমি বসতাম, এবং ওই কর্নারে বসে যত ধরনের দুষ্টামি ফাজলামি করা যখন তাই করতাম। সো আমি মানে ভালো লেভেলে ফাজিল ছিলাম। আমি জানি তোমরা কিরকম ভাবে ফাজলামি করতে পারবা, আর স্পেশালি যারা চশমা বলো তাদের তো খুবই ডেঞ্জারাস বিষয়, কারণ আমি ইজিলি দেখতে পারি যখন তোমার বেশি গ্লাস গ্লো করতেছে তখনই বোঝা যায় তুমি কি করতেছো, আর তোমার গ্লাস রিফ্লেক্ট করে। তো তোমরা আয়দার হলে চশমাগুলো খুলে এসো, দেখতে পারবা, একটু দেখতে পারবা না। তাহলে খালি চশমা যাওয়ার পর তারাই দুষ্টামি করো না, অটোরা যারা করতেছো তাদেরও কি করা যায়, মানে একটু ভালো মতন দেখলে ওই চোখের মধ্যেও দেখা যায়, চোখই আসলে সব কথা বলে, ঠিক আছে? তো আসলে ওই তোমাদের দিকে আই কন্ট্যাক্ট করলে আমি বুঝতে পারি যে কে কতটুকু কি কাজ করতেছো। তো প্লিজ এগুলো করে না, তোকে বলে দেয় না বাইরে থেকে একটু 5 মিনিট ব্রেক নিয়ে আসো, আর যদি কথা পছন্দ না হয় তাহলে চলে যাও, সমস্যা নেই, ঠিক আছে? মানে প্রজেক্টের জন্য আচ্ছা
ভালো একটা কোশ্চেন। শোনো, মানে তোমার আসলে যেদিকে তোমার কাজ করার ইচ্ছা, তুমি আমি এখন ওয়েব দেখাচ্ছি কারণ তোমাদের আমি দেখছিলাম অনেকে হচ্ছিল ওয়েব রিলেটেড অনেক কাজগুলো করতেছো, সো এই জন্য আমি ওয়েবটা দেখাইছি। কিন্তু এটা তো ম্যান্ডেটরি না, ওয়েব রিলেটেড তোমার কাজ করতে হবে। তুমি অ্যান্ড্রয়েড শিখে আসছো, তুমি অ্যান্ড্রয়েড রিলেটেড তুমি প্রজেক্ট করতে পারো। তুমি জাভা শিখে আসছো, জাভা রিলেটেড তুমি কোনো ডিজিটাল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো। সো তুমি যদি আগের জিনিস যদি ইউজ করো তাহলে তোমার আসলে কোনো কিছুই শিখতে হবে না। তুমি আগের জিনিস দিয়ে হলো তুমি কাজ করে ফেলতে হবে। কিন্তু যদি ওয়েবে কাজ করে তাহলে এই জিনিসগুলো তোমার শিখতে হবে, যেগুলো আসলে দেখেন বুঝে বললো না। সিএসএস আসলে বেশি লাগবে না, কারণ তুমি যদি ট্যাগ রিডিউস করো তখন তোমার সিএসএস আসলে লিখতে হচ্ছে না, সিএসএস অলরেডি করে দেওয়া আছে। কিন্তু তোমাকে জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে, আর হচ্ছে ব্যাকএন্ডের জন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আইদার পাইথন অথবা পিএইচপি অথবা জেএসপি অথবা সি শার্প সামথিং একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে কমিউনিকেট করা। এটাই। বাট ট্রাই করবা প্রত্যেকটা সেমিস্টারে একটা নতুন কিছু শেখার জন্য, যেটা আমি করতাম। কারণ এই শেখার জিনিসটা তুমি ফোর্থ ইয়ার পরে তুমি আর কোনো শিখতে পারবে না। বিলিভ মি, ওই সময় শেখা যায় না, মানে অনেক কষ্ট হয়। যেমন আমরা এখন মনে করো, এখন আমি যদি কিছু শিখতে চাই, ফার্স্ট টাইম হয় না, মোটিভেশন থাকে না, সো অনেক কষ্ট করে শিখতে হয়। চাও আমরা ট্রাই করি কোনো কিছু নতুন একটা কোর্স একটা কোর্স করার জন্য। ধরো কোর্স একটা কোর্স করতে গেলে একটা প্রেশার থাকে, কোর্সটা কমপ্লিট করতে হবে। অনেক সময় আমরা 2-3 জন ফ্রেন্ড মিলে এই কোর্সগুলো করি, তখন আমাদের যে মাঝে মাঝে যে ডিসকাস করি যে তুমি কয়টা অ্যাসাইনমেন্ট করছো, আমি কয়টা অ্যাসাইনমেন্ট করছি। কারণ এখন তোমরা কিন্তু ওই এনভায়রনমেন্টের মধ্যে আসছো, কিন্তু আমরা কিন্তু নাই, তখন আমাদের ফোর্সফুলি করতে হয় যে একটা জিনিস শেখার জন্য, ঠিক আছে? তো যাই হোক, মানে তুমি যদি শিখতে না কোনো সমস্যা নাই, তুমি অ্যান্ড্রয়েড দিয়ে করো অথবা জাভা দিয়ে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করো। আচ্ছা, সো এখন ব্যাকএন্ডের জন্য আমরা যে ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে নট অনলি জাস্ট একটা ডিজাইন গাইডলাইন, বাট অলসো কিছু প্রিডিফাইন কোড করে দেওয়া থাকে, অনেক ফিচার যেগুলো প্রিডিফাইন করে দেওয়া থাকে। যে কোনো একটা ফ্রেমওয়ার্ক তুমি নাও, ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে যেমন জ্যাঙ্গো, এই ফ্রেমওয়ার্কের মধ্যে অথেন্টিকেশন থেকে শুরু করে ছোটখাটো একটা ফোরাম টাইপের পর্যন্ত তারা তৈরি করে দেয়, মানে একটা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মধ্যে। লারাভেলের মধ্যে সেম কাজই করে দেয়। এখন কথা হলো যে তুমি এটা কতটুকু চাও, কতটুকু তুমি মানে যত এরকম জিনিস প্রিডিফাইন জিনিস তৈরি করে দেবে, তত তোমার ফ্লেক্সিবিলিটি কমবে, তত ওইটা সহজে তুমি আইডিয়াটা তুমি ভালো বুঝবা। সো ফার্স্ট টাইম তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে যাও, তাহলে বেটার হলো যে একটা পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন স্ক্র্যাচ থেকে তৈরি করা, তারপরে তুমি অ্যাডভান্সগুলা তুমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করো। সো মনে করো তুমি একটা লারাভেল অথবা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যদি ইউজ করতে চাও, এগুলোর মধ্যে সবকিছু, স্পেশালি তুমি যদি মনে করো ওয়ার্ডপ্রেস যদি ইউজ করো, ওয়ার্ডপ্রেসের মধ্যে সবকিছু তৈরি করে দেওয়া আছে। ওখানে প্লাগইনস নামের জিনিস আছে, একটা প্লাগইন মানে হচ্ছে মডিউল আকারে কিছু একটা এলিমেন্ট দেওয়া আছে। মনে করো তুমি একটা ফর্ম একটা ফরম্যাট করতে চাও, ওই প্লাগইন ইউজ করো, ওই ফর্মের ট্যাগটা দিয়ে দাও, হয়ে যাবে। কিন্তু কথা হলো এগুলা শেখা খুবই ইজি। যেমন তোমাদের ওয়েবসাইটটা মানে তোমাদের মানে হচ্ছে আমাদের যে সিসি ডিপার্টমেন্ট এর যে ওয়েবসাইটটা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা, কিন্তু আমি ওয়ার্ডপ্রেস পারতাম না। সো আমাকে যখন এটা মডিফাই করতে বলা হয়েছে, এটা হলো তোমাদের ওই আমামেন, তাই না? আমামেন শিপলু স্যার, তারপরে জামিল স্যার, তারপরে হলো মেনলি তারাই হাসান আজাদ চৌধুরী স্যার, তারা হলো এটা তৈরি করছে। কিন্তু দেখো আমি ওয়ার্ডপ্রেস কিন্তু আমি পারতাম না। ওয়ার্ডপ্রেসে জিনিসগুলো খুব ইজি, কিন্তু ওই জিনিসগুলো বের করা খুবই টাফ, কিভাবে কাজটা করবে। কিন্তু তুমি যদি একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক অথবা একটা ওয়েবের একটা স্ক্র্যাচ থেকে তুমি যদি তৈরি করো, তাহলে তুমি একটা জানো ওই ফ্রেমওয়ার্কটা কিভাবে তৈরি করতে হয় এবং ওই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে, তখন মোটামুটি একটু ঘাটাঘাটি করলে তুমি শিখে ফেলতে পারবে। এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে জিনিসগুলো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মতন করে তুমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে। কিন্তু মেন কথা হচ্ছিল এটার মধ্যে ফ্লেক্সিবিলিটি আবার একটু কম। তুমি একটা কিছু নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে গেলে তোমার প্লাগইনস তৈরি করতে হয়, বাট তাও তৈরি করতে হইলেও ওটা একটা খুবই স্ট্রাকচার ওয়েতে তৈরি করতে হয়। যেমন ওখানে দেখো প্লাগইনস একটা কনসেপ্ট আছে, একটা মডিউল করে কাজ করে। সো এখানে এই যে একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে কিভাবে মডিউল করে কাজ করতে হয়, কিভাবে একটা স্ট্রাকচার লেয়ারে কাজ করতে হয়, সেই জিনিসটা জানা উচিত। এবং এই যে স্ট্রাকচার লেয়ার, এটাই হচ্ছিল এমভিসি। এই এমভিসি মানে হচ্ছিল মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? জিনিসগুলো কি
ভিউ দিয়ে আসলে কি করে একটা এলিমেন্ট খালি জাস্ট ভিউ করে কোনো কন্টেন্টকে ভিউ করার জন্য। কন্ট্রোলার কি কাজ করে ওই ভিউর সাথে কোনো একটা ভ্যালু নিয়ে কোনো একটা লজিক্যাল কাজগুলো হলো কন্ট্রোলার করে। মডেল কি কাজ করে ডাটাবেজের কাজগুলো করে। ডাটাবেজ মানে হলো লোয়ার লেভেলের ডাটা স্টোরেজ, নট অনলি ডাটা, যে কোনো স্টোরেজ রিলেটেড মডেলগুলো এই জায়গায় কাজ করা হয়। সো এই মোটামুটি তিনটা লেয়ার, এর বলে 3 লেয়ার আর্কিটেকচার। আমরা কাইন্ড অফ কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে এই এমভিসি ফ্রেমওয়ার্ক ইউজ করে আসছি। আমরা লেআউট ডিজাইন যেখানে করতাম সেখানে কি লজিকের কাজ করতাম, সেখানে জাস্ট লেআউটের কাজ করতাম, সেটা ভিউ। কন্ট্রোলার কাজ করা কোথায়, যে অ্যাক্টিভিটি, সার্ভিস, এগুলোর মধ্যে হচ্ছিল আমরা লজিক্যাল কাজগুলো করতাম। মডেলের কাজ করার পর কোথায়, ওই যে স্কিউ লাইট ডিজাইন করছিলাম না, ওখানে আমরা স্কিমা ডিজাইন করে দিতাম, ওখানে হলো মডেলের কাজ করতাম, ডাটাবেজের কাজগুলো। সো এই যে দেখো 3 লেয়ার আর্কিটেকচার, এমন যে এগুলোকে আমরা আলাদা আলাদা করে রাখতাম। সো এটাই হচ্ছে যে স্ট্রাকচার ওয়েব ডেভেলপমেন্ট করা, ঠিক আছে। সো এমভিসি অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, কোডিনেটর এটা এমভিসি ফ্রেমওয়ার্ক, লারাভেল এটা এমভিসি ফ্রেমওয়ার্ক, তারপরে যে ফ্লেক্স, জ্যাঙ্গো, এগুলো সবই মোটামুটি এমভিসি ফ্রেমওয়ার্ক ফলো করে। এসব দিয়ে তুমি স্কেচ থেকে কোড করবা, মানে স্কেচ থেকে কোড করলে সুবিধা হচ্ছে হলো কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করলে তুমি হলো অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারো যে ইন্টারঅ্যাকশন কিভাবে হচ্ছে। না হয়তো তুমি দেখতেছো যে তুমি একটা ক্লিক করতেছো একটা জায়গায় যাচ্ছে, তুমি ওখানে কিছু চেঞ্জ করা, বাট এই যে ইন্টারঅ্যাকশনটা যে হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না। বাট ফ্লেক্স যে ফ্রেমওয়ার্কটা আজকে আমরা দেখবো সেটার মধ্যে কিছুটুক বোঝা যায়, সম্পূর্ণ বোঝা যায় না বাট কিছুটুক বোঝা যায়। সো এর জন্য বা জ্যাঙ্গোর মধ্যে এটা তুমি কিছু বুঝতে পারবে না। তুমি জ্যাঙ্গো দেখবা একটা ক্রিয়েট করছো, দেখবা ওই ফার্স্টেই অনেক কিছু ক্রিয়েট করে দিয়ে দিছে, তোমার একটা লগ ইন পেজ, অ্যাথেন্টিকেশন, মডেলের কাজ, ডাটাবেজের কাজ সব কিছু করে দিছে। তুমি জাস্ট বসে বসে খালি কয়েকটা জিনিস এলিমেন্ট নিয়ে জাস্ট অ্যাড করবা, দেখো যে হয়ে গেছে। কিন্তু ফ্লেক্স ইউজ করে বেটার হচ্ছে হলো তুমি মানে ফ্লেক্স মধ্যে ফ্লেক্সিবিলিটি বেশি, মানে ফ্লেক্স না নট অনলি যে কোনো লোয়ার লেভেলের ফ্রেমওয়ার্ক অথবা ফ্রেমওয়ার্ক না ইউজ করলে তোমার ফ্লেক্সিবিলিটি আছে, তুমি যে কোনো কিছু তোমার মতন তুমি চেঞ্জ করে নিতে পারবা। বাট ফ্রেমওয়ার্কের মধ্যে তোমার ওই গাইডলাইন্স ফলো করে তোমার চেঞ্জ করতে হবে। বাট ফ্রেমওয়ার্ক ইউজ করলে সুবিধা হলো ওই গাইডলাইন্সটাও শেখা জরুরি এবং সাথে সাথে লোয়ার লেভেলটাও শেখা জরুরি। সো ফার্স্টে লোয়ার লেভেল থেকে শিখলে বেটার, দেন তারপর তুমি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করো, তখন দেখবে তুমি যে কোনো ফ্রেমওয়ার্কেই তুমি ইজিলি মানে সুইচ করতে পারবা। তোমার যদি বলো ওয়ার্ডপ্রেস তুমি শিখো, তুমি জাস্ট উইথিন 2 থেকে 3 আওয়ার্স মধ্যে তুমি ওয়ার্ডপ্রেস শিখে ফেলতে পারবা, অ্যাটলিস্ট কনসেপ্টটা শিখে ফেলতে পারবা যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, কারণ তুমি অলরেডি একটা ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানো এবং ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে। সো আমি রিকোয়েস্ট করবো যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন স্কেচ থেকে করা। আজকে আমরা একটু দেখবো, আচ্ছা ওকে। সো এখন আমাদের ফ্রন্ট এন্ডের জন্য তো আমরা দেখলাম, এখন ব্যাক এন্ডের জন্য আমরা যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো তো আমরা হলো পাইথনটা দেখবো, বা তোমরা যদি চাও পিএইচপিটাও দেখতে পারো। সিমিলার কনসেপ্টই পিএইচপি কাজ করা হয়, ডট পিএইচপি নামে একটা এক্সটেনশন ফোল্ডার ইউজ করে। ইভেন তোমরা যদি পিএইচপিও শিখতে চাও, ইভেন আরো এটা ডিটেইলস কিভাবে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করা যায়, আমার ইউটিউবে কয়েকটা এরকম মানে আছে, মানে লেকচার আমার আছে। ওই ইউআইউ দেখবা, ইউআইউ ফল 2017 দিয়ে মনে হয়, ফল 2017 না সরি, ফল তো আমি এখানে আসলাম, সামার 2017 অথবা স্প্রিং 2017, ওগুলো মানে দেখবা যে ডাটাবেস ল্যাব নামে একটা ল্যাব আছে, ল্যাবের কিছু আছে। হ্যাঁ আমার চ্যানেলেই দেখবা যে প্লে লিস্ট আছে কয়েকটা ইউআইউর প্লে লিস্ট, ইউআইউ সামার 2007 অথবা ইউআইউ স্প্রিং 2007, ওইগুলোর মধ্যে দেখবা যে আমি ডাটাবেজের কিছু ল্যাবের ডাটাবেস ল্যাবে আমি কয়েকটা এরকম দেখাইছিলাম। ইভেন ওখানে বুটস্ট্র্যাপেরও একটা আছে, লেকচার আছে, মানে একটা লেকচারের মধ্যে একটু পার্টিকুলার পোর্শন আমি হলো বুটস্ট্র্যাপের সম্বন্ধে একটু হালকা পাতলা দেখাইছিলাম যে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। সো ওটা একটু দেখে নিতে পারবো। আচ্ছা এখন ফ্ল্যাক্সের জন্য তোমরা ফ্ল্যাক্স ইনস্টল করছো? আচ্ছা ফ্ল্যাক্স দুইভাবে ইনস্টল করা যায়। দেখবা যে তোমাদের একটা আমি টিউটোরিয়াল যে দিছিলাম ওখানে দেখবা যে লেখা ছিল যে sudo pip install flags। আচ্ছা pip জিনিসটা কি এটা সম্বন্ধে আইডিয়া আছে? আচ্ছা pip এর ফুল ফর্মটা আমি জানি না আসলে। pip এর মেইনলি কাজ হচ্ছিল পাইথনের প্যাকেজ ইনস্টল করার জন্য, মানে পাইথন এটা অনেকগুলো প্যাকেজ আছে, যেমন হেডার ফাইল সিম্পলি অথবা জাভা লাইব্রেরি, ঠিক আছে। জাভা তো প্রি ডিফাইন্ড লাইব্রেরি দেওয়া থাকে, বাট তুমি যদি নতুন লাইব্রেরি ইনস্টল করতে চাও তাহলে হচ্ছে জার ফাইল ইনস্টল করতে হয়। বাট পাইথনের ক্ষেত্রে হচ্ছে পিপ নামে একটা প্যাকেজ ম্যানেজার আছে, জাস্ট লাইক গার্ডেলের মতো কাজ করে।
গার্ডেন আমরা ইউজ করছিলাম না, গার্ডেনের মধ্যে কি করতাম, যে একটা লাইব্রেরির নাম দিয়ে দিতাম, সে হচ্ছিল এটাকে ডাউনলোড করে নিয়ে লোকাল স্টোরেজে রেখে দিত। প্যাকেজ পাইথনেরটাও সিমিলারলি কাজ করে। সো এই পিপ দিয়ে তুমি নতুন কোনো প্যাকেজ যদি ইনস্টল করতে চাও, জাস্ট পিপ দিয়ে ইনস্টল করবা, সেটা পাইথনের মধ্যে সেভ হয়ে থাকে এবং পাইথন অন্য প্যাকেজ ইউজ করতে পারবা। আচ্ছা, পিপের এখন সমস্যা হলো, আমি এটা একটু কনফিউজ, পিপ আমার এখানে কনফিউশন আছে একটু। পিপ এবং পিপ 3 নামে দুটো জিনিস আছে। পিপ হচ্ছিল পাইথন 2 এর জন্য আর পিপ 3 হচ্ছিল পাইথন 3 এর জন্য। সো দেখবা জেনারেলি আমাদের পিসির মধ্যে মানে উবুন্টু যখন ইনস্টল করা তখন 2.7 ইনস্টল করে দেওয়া থাকে, মানে পাইথন 2.7 অটোমেটিক থাকে, কিন্তু পাইথন 3 আবার ইনস্টল করতে হবে, 3.6 মনে হয় বের হয়েছে এখন। সো ওই পাইথন 3 এর জন্য পিপ 3 ইনস্টল করতে হয়। এখন তুমি যদি একটা প্যাকেজ পিপ 3 তে ইনস্টল করো তখন এটা কিন্তু পিপে আবার পাবে না, মানে পাইথন 2 তে আবার পাবে না, তখন এটা পাইথন 3 তে অবশ্যই পাবে। আবার শুধু যদি পিপ দিয়ে ইনস্টল করো তাহলে শুধুমাত্র একটা ইউজারের জন্য ইনস্টল হবে, সবার জন্য ইনস্টল করতে হলে sudo pip ইউজ করতে হয়। মনে করো তোমার পিসির মধ্যে অনেকে আছে, তো সেক্ষেত্রে sudo pip ইনস্টল করতে হয়। আরেকটা আছে অ্যানাকোন্ডা, একটা ফ্রেমওয়ার্ক আছে পাইথনের, একটা আছে অ্যানাকোন্ডা, মানে এটা একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট। তুমি অ্যাকচুয়াল পিসির মধ্যে পাইথনের প্যাকেজ ইনস্টল করবে না, অ্যানাকোন্ডা দিয়ে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবা, সেটার মধ্যে এগুলো ইনস্টল করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি অনেক কিছু তোমাদের বলতেছি, প্লিজ মানে যদি ওভারলোডেড হয়ে যাও জাস্ট জিনিসগুলো মনে রাখো যে এগুলা টাইপের জিনিসপত্র আছে। সো এখন ফার্স্টের হওয়ার কোনো কিছু নাই যে আমি কিছু বুঝতে পারতেছি না, অ্যাটলিস্ট মনে রাখো যে এই টাইপের জিনিসপত্রগুলো আছে, বাসায় যেগুলো একটু স্টাডি করে দেখো পারবা। এগেন আমি বলতেছি তো, আমি 6 মাসের জিনিস তোমাকে হচ্ছে একদিনে শেখাচ্ছি। তো অবশ্যই আসলে করার কিছু নেই, মানে তোমাদেরও তো মানে সামনে হচ্ছিল আবার মিড এক্সাম, তারপরে আবার হচ্ছিল এই প্রজেক্ট নিয়ে থাকবা, সো তোমাদেরও টাইম নেই। এবং তোমরা হচ্ছে আবার ব্রেকের মধ্যে আবার টাইম পাও না তোমরা, সো এখন তোমরাও বিজি, তার মধ্যে এখন ধরে বেঁধে এনে তার সব জিনিস করানো যায় না। শোনো, ওই যে আগে তোমাদের একটা জিনিস বলছিলাম, এটাই হচ্ছিল পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স। প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছিল ওরা অপরচুনিটি পায় না, বা যে অপরচুনিটিগুলো পায় ওরা হচ্ছিল খুবই মানে ইউজ করার ট্রাই করে, কিন্তু আমরা পাবলিক ইউনিভার্সিটিতে সমস্যা হচ্ছিল আমরা আসলে অপরচুনিটি নিতেই চাই না। দরকার কি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, হয়ে গেছে, আর কি আছে, একটা সিকোয়েন্স অনুসারে বের হবো, বের হয়ে একটা চাকরি নেবো, দ্যাটস ইট। সো এই জিনিসটা আবার দেখবা, আমি বলতেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি তো খুবই তারা অ্যাক্টিভ, বাট ওরা দেখবা যে এই ধরনের ওয়ার্কশপ বেশি করে। মনে করো আমি লাইফে যত ওয়ার্কশপ না নিয়েছি, আমি মনে করি ইউআইতে যখন ছিলাম, আমি ইউআইতে মনে করো প্রত্যেক মান্থলি আমি নিজেই 1-2টা ওয়ার্কশপ নিতাম, মান্থলিও না মানে 2-3 মাসে, স্পেশালি মানে ব্রেকের সময় আমরা সবসময় ওয়ার্কশপ সেমিনার এগুলো করতাম, আমরা বাইরে থেকে আমরা মানুষদের ইনভাইট করে নিয়ে আসতাম। কিন্তু এই যে আমাদের এখানে আনফরচুনেটলি মানে আমাদের এখানে স্টুডেন্ট ইনভলভমেন্টটা একটু কম। হ্যাঁ, না অনেক বেশি না, তোমার আমাদের মধ্যে আসলে এই মানে পাবলিক ইউনিভার্সিটিতে এই জিনিসটা হওয়া উচিত বেশি ছিল, কারণ আমরা একে অপরকে, তোমরা যে একে অপরকে চিনো, যে বেস ওয়াইজ চিনো না যে কোন বেচে কারা, ওরা কিন্তু আসলে চিনে না, কারণ আমাদের কোনো বেচই নাই। কারণ একজন 151-এ জয়েন করছে, সে হয়তো রিএড নিয়ে 151, মানে ওদের আসলে কোনো স্ট্রাকচার নাই যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, কে কাকে আসলে তারা চিনে না। ফার্স্ট অফ অনেক স্টুডেন্ট প্লাস হচ্ছে হলো তাদের মধ্যে কোনো একদম পার্টিকুলার তো ইয়ার না, ওপেন ক্রেডিট সিস্টেম না, সো তারা আসলে বেশি চিনে না। কিন্তু ওদের মধ্যে কতগুলো ব্রাঞ্চ আছে, যেমন আমি মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে ইউআইউ কম্পিউটার ক্লাব একটা আছে, রোবোটিক্স ক্লাব নামে একটা আছে, IEEE একটা ক্লাব আছে, IEEE মানে যত জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট করা যায়। সো এই 3টা মানে ক্লাব আছে এবং ওরা খুবই অ্যাক্টিভ। স্পেশালি অ্যাক্টিভ কোন ক্ষেত্রে, ওরা যে ব্রেক টাইমটা আছে না, সেমিস্টারের মাঝখানে যে ব্রেক টাইমটা, ওরা খুবই ভালো মতো ইউটিলাইজ করে। ওই সময় ওরা যত ধরনের অ্যাক্টিভিটিস আছে তখন তারা এগুলা মানে অ্যারেঞ্জ করে। হ্যাঁ, তোমাদের আমি কতবার যে বলছি যে অ্যারেঞ্জ করো, শোনো মানে আমরা তো 1 সপ্তাহ বন্ধ পেতাম,
তোমরা তো এখন 2 সপ্তাহ বন্ধ করো। এইবার এটা 2 সপ্তাহ বন্ধ পাইছে, এর আগে এমন হয়েছে 5 দিন বন্ধ হয়েছে। আমরাও এরকমই ছিলাম। এখন আমরা ওই সময় এগুলো চাইতাম, ঠিক আছে। 4 বছর পরে দেখবা যে আর ওই তেল থাকবে না, যে মানে এই টাইমটা হচ্ছে হলো মানে কাইন্ড অফ মোল্ডিং টাইম। তুমি এই টাইমের মধ্যে তোমাকে যেভাবে মোল্ড করা যায় সেভাবেই তুমি মোল্ড হবা, বাট ব্রেক হবা না তুমি। কিন্তু 4 বছর পরে একটু প্রেশার দিলেই ভেঙে যাবে, তখন আর প্রেশার দিতে পারবে না। আচ্ছা যাই হোক, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলা সারাদিন ধরে বলা যাবে। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ আমি কি সারাদিন ধরে খালি ভিডিও বানাতে থাকবো নাকি? আচ্ছা টাইম পেলে বানানো যাবে না, এই আধ্যাত্মিক কথা সবাই দিতে পারবে। তুমি মনে করো আমি তোমার কাছে 5 মিনিটে তুমি দেখবা যে ঠিকই খুবই ইন্টেলেকচুয়াল কথা বলতে পারবা, বা ইন্টেলেকচুয়াল এই ধরনের কথাবার্তা জ্ঞান দেওয়া খুবই সহজ, বাট এটা ফলো করা খুবই টাফ। এত মোটিভেশন দিয়ে কি করবো? দেখবেন না যে মোটিভেশন এর উপরে কত মোটিভেশন আমাদের ওয়ার্ডটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা, সো আমরা ফ্লেক্স ফ্রেমওয়ার্কটা দিয়ে শুরু করি। সো ওই পাইচার্মে যাও, পাইচার্মে যে নিউ দিয়ে আমি আচ্ছা এটা ক্লোজ করে দেই। ওই যে ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে হলো এক হলো প্রিডিফাইন্ড কিছু ফিচার ইমপ্লিমেন্ট করে দেওয়া থাকে, এন্ড একটা স্ট্রাকচার দেওয়া থাকে যে কিভাবে তোমার কাজটা করতে হবে। যেমন কোথায় তোমার ডাটাবেজের কাজগুলো করতে হবে, কোথায় তোমার কন্ট্রোলারের কাজগুলো করতে হবে, কোথায় তোমার ভিউর কাজগুলো করতে হবে, এই ধরনের একটা স্ট্রাকচার দেওয়া থাকে। কিভাবে এরা হলো মানে ম্যানিপুলেট করবে, কিভাবে তাদের কানেকশন হচ্ছে, মানে ভিউর সাথে কিভাবে কন্ট্রোলারের কাজগুলো হচ্ছে, এগুলো হচ্ছে হলো তোমার এই ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া থাকে। না প্রত্যেকটা স্ট্রাকচার দেখো এই স্ট্রাকচার থেকে মানে একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রাকচার ফলো করে, বাট এটা দিয়ে এখন এটা তো ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, নট প্রজেক্টের স্ট্রাকচার। প্রজেক্টের জন্য আবার আলাদা স্ট্রাকচার ফলো করতে হয়। যেমন এই ল্যাঙ্গুয়েজের মডিউলগুলো কিভাবে কাজ করবে, কিভাবে মডিউলগুলো ইন্টিগ্রেট করবা, নতুন মডিউল কিভাবে অ্যাড করবা, তারপরে মানে জানি হলো যে তুমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় যাতে কম পরিশ্রমে তুমি একটা জিনিস নতুন একটা ফিচার অ্যাড করা যায়। কম পরিশ্রমে মানে নতুন একটা ফিচার অ্যাড করতে হলো, এখন ফিচার অ্যাড করতে গেলে তোমার মনে 100টা ফাইল চেঞ্জ করতে হলো। তা হ্যাঁ 100টা ফাইল চেঞ্জ করতে হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে হলো তোমার যদি মানে মোস্ট অফ দা একটা প্রজেক্টের জিনিস চেঞ্জ করতে হয় একটা ফিচার অ্যাড করার জন্য, তাহলে আসলে যে সেই জিনিসটা আসলে ভালো ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না, ভালো ডিজাইনের মধ্যে পড়ে না। ফ্রেমওয়ার্ক হলো কাইন্ড অফ একটা ডিজাইন গাইডলাইন। আচ্ছা, সো ফাইল নিউ দিয়ে ফ্ল্যাক্সের মধ্যে যাও, এখানে দেখবা যে ফার্স্ট একটা প্রজেক্টের নাম দিতে হয়। সো ওই যে লোকেশনটাই দিলে এখানে প্রজেক্টের নাম দেওয়া হয়ে যায়। ধরো আমি এসি এটা নাম দিলাম, অথবা ল্যাব লেকচার। আচ্ছা এখানে হচ্ছিল যে ইন্টারপ্রেটার দিতে হয়। সো ওই যে এখানে কোন ইন্টারপ্রেটার দিবা, পাইথন কোডটা দিবা। যেমন এখানে যে 3.4 আছে, যেমন এই যে আমার অ্যানাকোন্ডা যে ফ্রেমওয়ার্ক আছে সেটাও আমার এখানে দেওয়া আছে। তুমি অ্যানাকোন্ডা যদি ইনস্টল করে থাকো, অথবা পাইথন 2.7 ভাই যেটা তোমার এখানে অ্যাভেলেবল আছে। সো পাইথন 3 ইউজ করাটাই বেটার ওটার মধ্যে। হ্যাঁ তোমার তো অনেকগুলো ইনস্টল করা নাই ভাই, তোমার যদি পাইথন 3 না থাকে তুমি 2.7 ইউজ করতে পারো। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো। আমারটা প্রফেশনাল না, আমারটা নরমাল এডিশনই। আচ্ছা, সো এরপরে ক্রিয়েট দিলে হ্যাঁ ওইভাবে করতে পারবা। বাট ফ্ল্যাক্স মধ্যে যে বললাম না, এটা একটা পার্টিকুলার একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, এটাই আমি এখানে দেখা যাচ্ছে না, ওইটা দেখাচ্ছি আস্তে আস্তে, এটা ইন্টিগ্রেট করতে সমস্যা হবে। আচ্ছা দেখো, সো এরকম একটা জিনিস তোমাদের তৈরি হয়ে যাবে। সবার কোনো ওপেন হয়েছে না? হ্যাঁ ওইটা হচ্ছিল তোমার ফ্ল্যাক্স আলাদা যদি ইনস্টল করতে চাও, মানে তোমার যদি ফ্ল্যাক্স ইনস্টল করা না দেওয়া থাকে। আচ্ছা একটু এদিকে দেখো, দেখো লেফট সাইডে আমি যখন প্রজেক্টটা এক্সপ্লেইন করতেছি 3টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে।
একটা স্ট্যাটিক, একটা টেমপ্লেট, আর একটা পাই নামে একটা হচ্ছে হলো ডট পাই দিয়ে এক্সটেনশন একটা ফাইল তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু এমভিসি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, বাট এমভিসি না, এখানে ভিসি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, টু লেয়ার আর্কিটেকচার। এখানে ডাটাবেসের কাজ এখন পর্যন্ত আমরা করি নাই, এখানে অনলি হচ্ছে ভিউ আর কন্ট্রোলারের কাজ করছি। সো ভিউ আসলে কি, ওই স্ট্যাটিক আর টেমপ্লেট যে দুটো ফোল্ডার আছে না, এখানে হচ্ছে যত ভিউ কাজগুলো আছে সব রাখা। স্ট্যাটিকের মধ্যে জেনারেলি সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো রাখা হয়, যেগুলো স্ট্যাটিক, এগুলো ফিক্স থাকবে। টেমপ্লেট হচ্ছে হলো HTML এর কোডগুলো টেমপ্লেটের মধ্যে রাখা হয়, আর এর বাইরে যেগুলা সেগুলো হচ্ছে ওই যে কন্ট্রোলারের কাজগুলো পাইথন দিয়ে। সো এখানের মধ্যে HTML CSS দিয়ে হচ্ছে হলো ওই লেআউটের কাজগুলো করা হয়, আর পাইথন দিয়ে হচ্ছে হলো কন্ট্রোলারের কাজটা, যেটা হচ্ছে হলো ওই যে আমরা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে কম্পেয়ার করি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের মধ্যে কি ছিল, XML লেআউট ডিজাইন, সেটা হচ্ছে HTML দিয়ে করতেছি, আর অ্যাক্টিভিটি যেটা জাভা দিয়ে করছিলাম সেটা এখানে পাইথন দিয়ে ওই যে এসি ল্যাব লেকচার একটা যে আছে ওইটার উপরে হচ্ছে হলো পাইথন দিয়ে করা হয়েছে। বুঝা গেছে? সো এখন যদি এটাকে রান করো, রান করার ওয়ে হচ্ছে হলো এখানে মানে ওই পাইথন ফাইলের মধ্যে যে রাইট ক্লিক করে রান এটা দিতে পারো, অথবা কন্ট্রোল শিফট F10, কন্ট্রোল শিফট F10 ওই রানের মধ্যে গেলে দেখতে পারো। তখন দেখবা ওই যে নিচে একটা লিংক তার তৈরি করে দেয় 127.0.1:5000, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হলো ওই যে লোকাল হোস্ট হিস্ট্রি বললাম না, লোকাল হোস্ট স্ল্যাশ সামথিং দিলাম, লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস হলো 127.0.0.1, এটা হচ্ছে হলো লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। কোলন দিয়ে যেটা দেওয়া থাকে এটা হলো পোর্ট নাম্বারটা। সো আমি এটার মধ্যে যদি ক্লিক করি, হ্যালো আর ওপেন হইল, ঠিক আছে? এ পর্যন্ত সবাই আসছো? আমি ডেসক্রাইব করতেছি কিভাবে কাজটা হইলো। আসলে আদৌ তো এখানে কোনো HTML ফাইল আমরা দেখি নাই, আমরা জাস্ট একটা পাইথন ফাইল দেখছি। আচ্ছা, এটা হচ্ছে যে ফ্লেক্স ফ্রেমওয়ার্কটা যেরকম কাজ করে কাইন্ড অফ এরকম একটা স্ট্রাকচার ফলো করা হয়। এখানে আসলে এগুলো আসলে অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, এটা কি করা হয়, যখন একটা ওয়েব ক্লায়েন্ট, সবাই তো প্রজেক্ট ক্রিয়েট করেছে, রান করেছে না, যাদের ল্যাপটপ আছে, ওয়েব ক্লায়েন্ট একটা যখন রিকোয়েস্ট করে সামথিং একটা আইপি অ্যাড্রেসে, সেটাকে একটা ওয়েব সার্ভারের কাছে গেলে আসলে সেটা ডাইরেক্ট ভাবে যায় না, এটা ফার্স্ট অফ অল ডিএনএস এর মাধ্যমে আসে। ওই যে নেটওয়ার্কিং করানো হচ্ছে ভাই, ডিএনএস নাম জানো তো, ওয়েব ক্লায়েন্ট এটা এরকম ওয়েব ক্লায়েন্ট সেটা আইপি অ্যাড্রেস দেয়,
আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেম, মানে আইপি ডাইরেক্ট আইপি দিতে পারে, যেমন আমরা এখানে ডাইরেক্ট আইপি দিছি, অথবা ডোমেইন নেম আমি জাস্ট দিলাম যে লোকাল হোস্ট স্ল্যাশ, তখন লোকাল হোস্টকে সে আসলে আইপি অ্যাড্রেস কনভার্ট করে, অথবা কোনো www.google.com সেটাকে আইপি অ্যাড্রেস কনভার্ট করে। দেন এখানে আসলে আইপি, এই আইপি দিয়ে ওয়েব সার্ভারটাকে আইডেন্টিফাই করে কোন ওয়েব সার্ভার। দেন ওই ওয়েব সার্ভারের কাছে ওই যে পোর্ট নাম্বারটা তুমি দিয়েছো, সেই পোর্ট নাম্বারে যেই প্রসেসটা লেখা আছে, এখানে একটা রুট নামে একটা মডিউল থাকে, মানে রুট কি করা হয়, মানে কোন জায়গায় সে যাবে এই ধরনের একটা মডিউল থাকে, এখানে একটা মডিউল থাকে। এই মডিউলটা জেনারেলি বলা হয় .st access এই ধরনের নামে একটা ফাইল থাকে। আসলে অ্যাপাচি ওয়েব সার্ভারের ক্ষেত্রে দেখবা যেরকম .st access নামে একটা ফাইল আছে। সো এখানে আসলে কি করা হয়, যখন একটা সে মানে হিট করে তখন এটাকে রুট করা হয় যে কোথায় সে যাবে, মানে ডাইভার্ট করা হয় যে আমার কাছে আসলো, এখন আসলে সে আসলে আইপি অ্যাড্রেস এর পোর্ট নাম্বার দেখবে যে সে আসলে কোথায় যেতে চায়। এন্ড পাথ, ওই যে পাথ দেই না আইপি অ্যাড্রেস দিয়ে সামথিং, মনে করো সামথিং জিমেল /something/something, ওই পাথটা থেকে আসলে সে রুট করে যে কোথায় সে যাবে, কোন মডিউলকে সে কল করতে যাচ্ছে, সেই মডিউলের কাছে কল করে দেয়। ওই মডিউল আবার কি ব্যাকএন্ডে কতগুলা প্রসেস রান করে, ডাটাবেজের প্রসেস, অথবা এখান থেকে তুমি ওই আমরা নাম ভুলে গেলাম, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগলের একটা সার্ভিস ইউজ করছিলাম না আমরা, ফায়ারবেস, ওই ফায়ারবেসও আমরা হলো এখানে ইউজ করতে পারি। নট অনলি এখানে, ফায়ারবেস আমরা ক্লায়েন্ট সাইডে ইউজ করতে পারি। তোমাদের যদি ওয়েব ব্যাকএন্ডের ওয়েব ক্লায়েন্ট যদি তোমরা ইউজ করতে না চাও, তোমরা কিন্তু ফায়ারবেস ইউজ করতে পারো। মানে ব্যাকএন্ডে ইউজ করতে গেলে তোমাকে যে ব্যাকএন্ডের কোড লিখতে হচ্ছে, বাট যদি ওগুলা না করতে যাও তুমি এখানে ফায়ারবেস ইউজ করতে পারো। ফায়ারবেস যেভাবে আমরা মোবাইলের ক্ষেত্রে মানে অ্যাপের ক্ষেত্রে আমরা যেরকম ফায়ারবেস ইউজ করছিলাম, একদম সিমিলারলি ফায়ারবেস এখানে ইউজ করা যায়। ফায়ারবেসের সুবিধাটা কি, ব্যাকএন্ডে যে আজকে আমরা যে ওই যে পাইথনের কোড লিখবো সেই কোডগুলো লিখতে হচ্ছে না, জাস্ট একটা এপিআই কল করতেছি, আমি এপিআই কল করতেছি, সেই এপিআই থেকে কল করে পেয়ে যাচ্ছি। সো সিমিলারলি এখানে এপিআই কল করে দিবা, সে একটা যে কোনো এক্সাম্পল ডাটা তোমাকে পাঠিয়ে দিবে, সেটা পাস করে তুমি শো করে দিবা, অথবা কোনো কিছু আপ করে রাখতে চাও তুমি রেখে দিবা। এটাই হচ্ছে ফায়ারবেসের সুবিধা, তোমার ব্যাকএন্ডে কোড করতে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ফায়ারবেস দিয়েও তো আবার সব কাজ করা যাবে। তুমি কাস্টম কিছু মডিউল তৈরি করতে গেলে তখন তুমি ফায়ারবেস পারবে না, তখন তোমার বড় বড় প্রসেসিং কাজ করতে চাও, প্রসেসিং এর কাজ কিন্তু ফায়ারবেসে করা যায়। ফায়ারবেস কাইন্ড অফ একটা স্টোরেজ টাইপের, যেখানে তুমি কিছু স্টোর করে রাখতে পারবা। দেখছি কিছু প্রসেস করতে গেলে হ্যাঁ কিছু সার্ভিস সে প্রোভাইড করে, ওই সার্ভিসগুলো শুধুমাত্র ইউজ করতে পারবা। সে ওই মেসেজিং সার্ভিস, ওই যে পুশ নোটিফিকেশন, এই টাইপের জিনিসপত্র তুমি এখানে ইউজ করতে পারবা, বাট এছাড়া আর কোনো জিনিসপত্র এখানে প্রসেস করতে পারবা না। যে সার্ভিসগুলো সে দেয় শুধুমাত্র সেগুলো পাবে। আচ্ছা, সে মডিউলগুলোকে রাউট করে এবং মডিউলগুলো ব্যাকএন্ডে কিছু প্রসেস রান করে, ডাটাবেজের প্রসেস হতে পারে, ফায়ারবেসের প্রসেস হতে পারে, এক্সেট্রা এরকম যে কোনো প্রসেস। সো এটাই হচ্ছিল মোটামুটি একটা ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার। এটা নট অনলি জাস্ট ফ্ল্যাক্স ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার, কাইন্ড অফ ব্যাকএন্ডের যতগুলা মানে আমার জানার মধ্যে যেগুলো আছে মোটামুটি সবগুলাই এই ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করে। কোঅর্ডিনেটর, লারাভেল, নোড.জেএস, তারপরে হলো এই জ্যাঙ্গো, সবগুলাই মোটামুটি এই সেম টাইপেরই ফ্রেমওয়ার্ক ইউজ করা, ঠিক আছে। এখন এই যে মডিউলগুলো যে অ্যাড করতেছো, এটাই হচ্ছিল এখানে কনসেপ্টটা, যে কিভাবে মডিউলগুলো আমরা এখানে খুব ভালোভাবে অ্যাড করতে পারি, যাতে এই মডিউল বাকি যে এক্সিস্টিং মডিউলগুলো আছে সেগুলো যাতে হাত লাগাইতে না হয়, মানে টাচ করতে না হয়। এটাই হচ্ছে মেইনলি ফ্রেমওয়ার্কের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে তুমি যখন একটা নতুন একটা ফিচার অথবা নতুন একটা মডিউল অ্যাড করতে যাচ্ছ, সেটা যাতে খুব কম মডিফিকেশনে মানে অন্যগুলাকে ডিস্টার্ব না করে যাতে ইজিলি একটা মডিউল অথবা ফিচার অ্যাড করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এখানে আসলে কিভাবে কাজ হলো, দেখো সে ফার্স্ট একটা মানে লিঙ্কের মধ্যে গেছে সামথিং 5000 পোর্টের মধ্যে, সে আসলে যে .xt access দিয়ে সেটাকে রুট করা আছে। এখানে দেখো মেইন যে কন্ট্রোলার, আসলে সেই মেইন কন্ট্রোলারের কাছে আসে, এই অ্যাপ যে পাই মডিউলটা আছে এখানে আসে। এখানে আসার পরে ওই ফ্ল্যাক্স দিয়ে একটা ফার্স্ট লাইনে সে হচ্ছিল
ফার্স্ট লাইনটা হচ্ছিল ওই ইম্পোর্টের কাছে লাইব্রেরি ইম্পোর্ট, আই থিঙ্ক এটা দেখলে এখন তোমরা বুঝতে পারবা জানার মধ্যে সিমিলারলি ইম্পোর্ট করছিলাম। এটা বলতেছে ফ্রম ফ্লেক্স মানে হলো ফ্লেক্স নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে একটা ক্লাস আছে সেটার নাম ফ্লেক্স। সো এখানে নিউ নামে কোনো কিছু নাই, এখানে আসলে অ্যাপ নামে একটা অবজেক্ট তৈরি করতেছি, বাট এখানে নিউ দিতে হয় না, নিউ না দিয়ে করা যায়। পাইথনের সিনট্যাক্স কি সবাই জানি আমরা? পাইথনের সিনট্যাক্স অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে সিমিলার। সুবিধা হচ্ছে হলো এখানে সেমিকোলন দিতে হয় না, কোনো কার্লি ব্রেস দিতে হয় না, জাস্ট আইডেন্টিফিকেশনটা ফলো করতে হবে। সো ওই যে যাদের লাভ লেটার লেখার বেশি মানে ইচ্ছা ছিল এখানে ওইটা করতে হবে, মানে যে এক লাইনে যাদের কোড করতে মন চায় তারা এখানে কোড করতে হবে, তাহলে রান করবে না। সো এটা কি করতে হবে, প্রপার আইডেন্টিফিকেশন ফলো করতে হবে। সো যে কার আন্ডার কোডটা এটা দেখলে বুঝা যাবে। সো এক নামে তৈরি করা হয়। এখন এখানে একটা ফাংশন আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড আসলে হ্যালো ওয়ার্ল্ড ফাংশন, বাট আমি ওখান থেকে কি কোনো হ্যালো ওয়ার্ল্ড ফাংশন কল দিছি? দেখো এখান থেকে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড টাইপ হয়েছে, দ্যাট মিন্স এই মেথডটা কল হয়েছিল, কিন্তু আমি ওখান থেকে হ্যালো ওয়ার্ল্ড কোনো কিছু কল দিছিলাম। বাট এখানে দেখো অ্যাপ রুট স্ল্যাশ নামে একটা জিনিস আছে, এটা হচ্ছিল ওই যে ফার্স্ট মডিউলটা। এই অ্যাপ রুট দিয়ে আসলে তোমাকে রুট করে যে কোথায় এটা যাবে, এবং ওয়েব অ্যাড্রেসের সাথে এটাকে ম্যাচ করা হয় আসলে ওয়েব অ্যাড্রেসের পাথের সাথে। সো এখন তুমি যদি এটাকে একটু চেঞ্জ করে ধরো আমি দিলাম হ্যালো, জাস্ট এটা দিলাম, কন্ট্রোল সেভ দিয়ে আবার রান দিলাম, স্টপ এন্ড রিরান, দেন এখানে যে আমি এখন F5 দিই, সে এখন কিন্তু পাচ্ছে না, নট ফাউন্ড দিছে। কারণটা কি? এখন অ্যাপ রুট নামে না, হ্যালো না, অ্যাপ রুটে এখন স্ল্যাশ নামে কিছু নাই। স্ল্যাশ মানে হচ্ছে হলো মেইন মডিউল। যখন মেইন মডিউল মানে হলো আসলে এটা দেওয়া যে কথা আর এটা দেওয়া কিন্তু সেম কথাই, এটা জানো? এই স্ল্যাশ দেওয়া আর স্ল্যাশ না দেওয়া সেমই। তুমি www.google.com স্ল্যাশ দাও আর স্ল্যাশ না দাও একই জায়গায় যাবে। সো এটা আসলে তারা মানে এটা অলরেডি ডিফাইন করা। সো এখন স্ল্যাশ দিলাম কিন্তু নট ফাউন্ড দিচ্ছে, কারণটা কি? স্ল্যাশ দিয়ে কারোর সাথে কোনো মেথডের সাথে ম্যাপ করা নেই, কিন্তু ম্যাপ করা আছে কার সাথে? হ্যালোর সাথে। সো এখন হ্যালো দিয়ে যদি আমি দেই, এখন দেখবা ওই মেথডটা কল হয়েছে, এবং ওই মেথডের মধ্যে আসলে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করতেছিলাম। সো হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লেমেটরি চিহ্ন, ওই হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লেমেটরি চিহ্নটাই এখন শো হচ্ছে। মেইনলি এখানে কি করা হয়, এখানে হচ্ছিল প্রত্যেকটা মেথডের সাথে একটা পাথ ম্যাপ করা হয়, যে এই মেথডটাকে তুমি কিভাবে ওই যখন তুমি ওয়েব অ্যাড্রেসে কল দিচ্ছ সেই কল দিলে কিভাবে তুমি পাবা। সো এটা স্ল্যাশ দিলে অথবা স্ল্যাশ সামথিং দিলে তুমি এটাকে পাবা। এটা হলো ম্যাপটা করা, যে ওই রুটের সাথে পাথ নেমের সাথে ফাংশনের ম্যাপিংটা করা। সেখানে আমি ম্যাপ কিভাবে করলাম, স্ল্যাশ হ্যালো। স্ল্যাশ হ্যালো মানে কি? তুমি স্ল্যাশ হ্যালো যদি দাও মানে হলো আইপি অ্যাড্রেস স্ল্যাশ হ্যালো, তাহলে এই মেথডটা কল হবে। যেটা দিয়েছিলাম যে রুটের মধ্যে, এটা আসলে আরো ডিটেইলস আছে যেটা আসলে কিভাবে রুট রেগুলেট। এটা হলো যে .xtxs নামে একটা ফাইল আছে, ওটার মধ্যে এরকম রুল লেখা থাকে, এবং ওই রুল লেখা হচ্ছিল রেগুলার এক্সপ্রেশন দিয়ে। ঠিক আছে, .xtxs দিয়ে একটু বাসায় দিয়ে দেখবো যে ওখানে রেগুলার এক্সপ্রেশন দিয়ে দেখানো হয় যে ফার্স্ট আইপি অ্যাড্রেস, ওখানে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে যে কিভাবে আইপি অ্যাড্রেসটা লেখা থাকবে, তারপর স্ল্যাশ পরে কিভাবে তোমার এটা দেওয়া থাকবে, এরকম একটা রেগুলার এক্সপ্রেশন লেখা। ওই রেগুলার এক্সপ্রেশন এখানে একটা .xtxs এর লেখা আছে, বাট ওটা আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি না, আপাতত এখানে করতে যাচ্ছি। জিনিস দেখতে গেলে আমাদের আসলে মাথা শেষ হয়ে যাবে। তো এখানে আসলে একটু মনে হলো যে এটা একটা ম্যাপ করা হয়। সো আমি একটা পাথ নেম দিয়েছি স্ল্যাশ হ্যালো। সো সে ওইখান থেকে যখন কল দিবে তখন স্ল্যাশ হ্যালো দিলে তখন ওই মেথডটা কল হবে যে মেথডের সাথে এই অ্যাপ্রুভটা লেখা আছে। এবং এই জিনিসটাকে বলা হচ্ছিল অ্যানোটেশন। মনে ছিল ওই যে আমরা অ্যানোটেশন যে পড়ছিলাম, অ্যানোটেশনের মধ্যে একটা ক্লাস কিন্তু ছিল জাভা মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এই অ্যানোটেশনের কনসেপ্টটা হচ্ছে যেটা, যে এই অ্যানোটেশন দিয়ে তুমি এখন তাকে বলছো যে এই পাথের সাথে এই ম্যাপ ফাংশনটা ম্যাপ। তো এই পাথ দিয়ে যখন কেউ কল দিবে তখন এই ফাংশনটাকে তুমি কল দিবে, তুমি এখন যেটা দিবা। এখন তুমি যদি হ্যালো ছাড়া তুমি যদি হ্যালো যে এটা যদি দাও, পাচ্ছে না। হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু একটা মেথড ছিল এই মেথডটা, কিন্তু বাইরের এই রুট মডিউলে কিন্তু
হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু ছিল না। সে জানে হ্যালোর সাথে হ্যালো ওয়ার্ল্ড ফাংশনকে ম্যাপ করতে হবে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের সাথে কাকে ম্যাপ করতে হবে সেটা কিন্তু এখন তুমি বলে দাও না, ঠিক আছে? সো এটাই হচ্ছিল আমাদের ইন্টারাকশন প্রসেসটা। তুমি যখন একটা কল করতেছো, ফার্স্ট রুট মডিউল কাছে যাচ্ছে, অ্যাপ রুট মডিউল, এখানে অ্যাপ নামে একটা গ্লোবাল একটা ভেরিয়েবল আছে, এই গ্লোবাল ভেরিয়েবলের কাছে যাচ্ছে, সে ওখান থেকে রুট করতেছে যে কোন মেথডটা তোমাকে কল দিতে হবে, এবং সেই মেথডটাকে সে কল দিচ্ছে। এখানে ক্লাস কি কাজ করলো? কোনটা এই প্রসেসরটা ক্লাস কি কাজ করলো? ফ্ল্যাক্স কাজ করতেছে হচ্ছে এই যে অ্যাপটা আসলে কোথা থেকে আসছে, অ্যাপের ভেরিয়েবলটা দেখো, অ্যাপ ভেরিয়েবলটা কিন্তু যে সিঙ্গেল লাইনে ফ্ল্যাক্স থেকে তৈরি করা হয়েছে, এই রুটের কাজগুলো ফ্ল্যাক্স করে। নর্মাল রুটের কাজ আরো কনফিগারেশন কাজ আছে, আস্তে আস্তে আমরা দেখব। তো যদি একটা ফাংশন দিয়ে একটা ফাংশন কল দেওয়া লাগে তখন আরেকটা ফাংশন তো ওই ফাংশনের ভিতরে ফাংশন কল দাও, একটা ফাংশন লিখো। নরমাল ফাংশন লিখতে গেলে জাস্ট হচ্ছে ডেফ ফান শেষ। বাট এই ফাংশনটা একটা নরমাল ফাংশন, কারণ এটার সাথে কোনো কিন্তু রুট সাথে কাউকে ম্যাপ করা হয় না। সো এটা কিন্তু আসলে তুমি বাইরে থেকে ওয়েব অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। এটা কাইন্ড অফ এখন হয়ে গেছে প্রাইভেট ফাংশনের মতো। এটা তুমি ওয়েব অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারবে না, বাট তুমি এটা ইন্টারনালি ইউজ করতে পারবে। সো এখন তুমি যদি কল দাও, সরি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আমি হ্যালোটা জাস্ট দিয়ে দেই। ও আচ্ছা, আমি তো রান করি নাই, সরি। সো এই দেখো এখন ওই আইএমএ ফাংশন এখন অ্যাড হয়ে গেছে, কারণ কি করতেছে সে হ্যালোর সাথে ওই ফাংশনের থেকে যে রিটার্ন ভ্যালুটা আছে সেটাকে এখন কনক্যাটেনেট করে দিচ্ছে। কিন্তু এখন তুমি যদি এখানে আবার ফাংশন দাও, সে কিন্তু পাবে না, কারণ ফাংশনের সাথে কাউকে ম্যাপ করা নাই। ফাংশন একটা মেথড যেটার সাথে আসলে কোনো কিছু ম্যাপ করা নাই। প্রত্যেকটা ফাংশনের উপর করতে হবে। সিমিলারলি আমি যদি এখানে আমি এখন অ্যাপ রুট দিয়ে দেই, ফান এরকম যদি দেই, অথবা আমি যদি এটাকে এভাবে দেই স্ল্যাশ হ্যালো স্ল্যাশ ফান, ঠিক আছে, ওই সাব মডিউল যেরকম সেরকম যদি দেই, তাহলে আমাকে এখন ফান দিলেও কিন্তু আসবে না, এখন দিতে হবে স্ল্যাশ হ্যালো স্ল্যাশ ফান। ও আচ্ছা, আমি তো রান করি নাই, সরি, বারবার বলে যাচ্ছি। না না, তুমি যে কোনো কিছু দিতে পারো, আমি বললাম যে মাল্টিপল লেভেলে আমি দেখাইলাম, তুমি এটাও দিতে পারবা। এখন এটা দিয়ে তুমি যদি দাও, এখন কিন্তু হ্যালো স্ল্যাশ ফানের মধ্যে পাবে না, এখন হচ্ছে আবার অনলি ফানের মধ্যে পাবে। হ্যাঁ, ওটাও কাল দিতে পারবো। এটা একটা মেথড। শোনো, এই অ্যাপ রুট এই লাইনটা যদি না লেখো তাহলে এটা একটা জেনারেল মেথড, বাট এটা যদি একটু তাহলে এটা একটা স্পেশাল পারপাস, এটা দুই ভাবে কাজ করবে। একটা তুমি জেনারেল মেথডের মতো কাজ করতে পারো, আর একটা হচ্ছে বাইরে থেকে তুমি কল দিতে পারো, মানে ওয়েব অ্যাড্রেস দিয়ে তুমি কল দিতে পারো, তখন এটা একটা স্পেশাল পাওয়ার পেয়ে যায়। বাট নরমাল মেথডের মতো তুমি কাজ করতে পারো, ঠিক আছে? সো বুঝে গেছে কিভাবে আসলে কলগুলো হচ্ছে, কিভাবে আসলে আমি এখন ওয়েবের সাথে ক্রিয়েট করব। হ্যাঁ স্যার এটার সাথে স্যার HTML তুমি ক্রিয়েট করতে স্যার। হ্যাঁ, ওটা আসতেছে। আচ্ছা, কি কোশ্চেন বললা? কোন মেসেজ অ্যাড্রেসটা দেওয়া লাগতেছে। আচ্ছা, এখন এটার সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা HTML এর কোনো কাজ করি না। তো HTML এর কাজগুলো কিভাবে করা হয়? HTML এর কাজ খুবই ইজিলি করা যায়। দেখো, টেমপ্লেটের মধ্যে যে জাস্ট একটা HTML ফাইল তৈরি করো, নিউ ফাইল, ধরো স্যাম্পল নাম দিলাম, sample.html, এন্ড এখানের মধ্যে একটা জাস্ট সিম্পল HTML একটা ফাইল তৈরি করো,
আসলে হেড দেওয়ার দরকার নেই এখানে। তো জাস্ট এরকম একটা ওই টেমপ্লেটের মধ্যে দেখো, টেমপ্লেটের মধ্যে আমি তৈরি করছি, ঠিক আছে? টেমপ্লেটের মধ্যে সিম্পল একটা HTML ফাইল তৈরি করলাম। এখন পাইথনের মধ্যে আসো, এখানে টেমপ্লেটের মধ্যে তৈরি করছো, এখন টেমপ্লেটটা তুমি হচ্ছে হলো ইউজ করতে চাও, সেক্ষেত্রে আসলে কি করতে হবে, এই ফ্লেক্সের মধ্যে আরেকটা মডিউল আছে যেটার নাম হচ্ছে হলো টেমপ্লেট সামথিং, রেন্ডার টেমপ্লেট। এই যে রেন্ডার টেমপ্লেট, এই জিনিসটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা একটা কাইন্ড অফ ফাংশন ক্লাসের মতো সামথিং একটা মডিউল, এটা আসলে টেমপ্লেট রেন্ডার জন্য ইউজ করা হয়। সো এখন তুমি জাস্ট এই ফাংশনের মধ্যে এসে আই এম ফাংশন এটা না দিয়ে আমি দিলাম হচ্ছে হলো রেন্ডার টেমপ্লেট আচ্ছা। পাইথনের মধ্যে স্ট্রিং দুই ভাবে দেওয়া যায়, সিঙ্গেল কোটেশন দিয়ে, ডাবল কোটেশন দিয়ে, দুইটাই আসলে সেম কাজই করে। এটা দিয়ে এখন তুমি রান করে দেখো কোনটা, সমস্যা নেই, ওই স্ল্যাশ দিবা, মানে ব্যাক স্ল্যাশ দিবা। সো এখন যদি ফাংশনটা তুমি কল করো, সো ওই HTML-টা সে রেন্ডার করে নিয়ে এসে এখানে শো করতেছে। এখন এই HTML এর মধ্যে তুমি CSS ইউজ করতে পারবা। এই CSS গুলো কোথায় রাখতে হবে, টেমপ্লেটের মধ্যে রাখতে পারো, বাট জেনারেলি ওটা রাখে স্ট্যাটিক ফোল্ডারে, সে নিজে এটাকে ম্যাপ করে রাখবে। তুমি ওখানে পাথ দেওয়ার সময় তুমি দিয়ে দিবা যে ওই পাথে আছে, ওই স্ট্যাটিক পাথে আছে। HTML একটা সিম্পল একটা ফাইল, হ্যাঁ, টেমপ্লেট ফোল্ডার। তুমি যখন রেন্ডার টেমপ্লেট দিচ্ছ, সে অটোমেটিক মানে বুঝতে পারতেছে যে এটা টেমপ্লেট ফোল্ডারে একটা ফাইল আছে, ওই ফাইলকে তোমার কল করতে হবে, ঠিক আছে? এ পর্যন্ত বোঝা গেছে কিভাবে আমি HTML আর পাইথনের সাথে ইন্টিগ্রেট করলাম। সো দেখো ফন্টিং তুমি যা দিয়ে করতেছো, সো যে এখানে কিন্তু এই যে তোমরা কাজ ডিভাইড করে দিতে পারো। তোমাদের টিমের মধ্যে একজন ধরো HTML মানে ফ্রন্ট এন্ডের কাজগুলো করলো, আরেকজন হয়তো ব্যাক এন্ডের কাজগুলো করলো। তার যে ফ্রন্ট এন্ডের কাজ করবে সে শুধুমাত্র টেমপ্লেট আর স্ট্যাটিক ফোল্ডারে কাজ করবে, আর যে ব্যাক এন্ডে কাজ করবে সে অনলি এই পাইথনগুলো দিয়ে কাজ করবে। আচ্ছা, এখানে আমি একটা ফাইলের মধ্যে সব দেখাচ্ছি, এটাকে মানে মাল্টিপল ফাইল করা যায়, মানে কন্ট্রোলারও মাল্টিপল করা যায়। এটা একটু দেখে নিও কিভাবে মাল্টিপল কন্ট্রোলার করা যায়। আরেকটা ক্লাস তৈরি করতে হবে, জাস্ট আরেকটা ফাইল তৈরি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে, এবং ক্লাসে কল দিতে হবে, ওই ফাংশনটাকে কল দিতে হবে। দ্যাটস ইট, সিম্পলি এটাই। মানে হচ্ছে ডেটা ট্রান্সফার অ্যাক্টিভিটি হয় অ্যাকচুয়ালি, মানে কন্ট্রোলার থেকে ভিউতে ডেটা পাঠানো যায়। হ্যাঁ, মানে সরি, মানে ভিউতে কন্ট্রোলার ডেটা পাঠানো হয়। হ্যাঁ, সেটা তো পাঠানো যাবে, সেটা গেট পোস্ট মেথড পাবে। গেট পোস্ট বেসন বাদে তুমি তখন চাচ্ছি যে ধরেন আমার একটা সাইটে আমি এইটা পাঠাতে চাচ্ছি যে আমি কয়টা জিনিস অ্যাড করলাম, তখন একটা আমার কাছে ইংরেজিতে অ্যাড করা মানে ইউজার জিনিস অ্যাড করতে পারবে, দেন সেটা সাবমিট করতে পারবে, ঠিক আছে? এখন কয়টা জিনিস অ্যাড করবে এটা আসলে ডাইনামিক, এটা ইউজার চাইলে অ্যাড করতে 100টা করতে পারে, 50টা করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমার কন্ট্রোলার জন্য জানতে হবে যে আমার কাছে কয়টা জিনিস আসছে, ঠিক আছে? তো কন্ট্রোলার এটা কিভাবে আমি জানছি যে যেই জিনিস যেই অবজেক্টগুলো পাঠাচ্ছি তার সাথে কয়টা অবজেক্ট পাঠাচ্ছি সেই ভ্যালুটা পাঠাতে হবে। হ্যাঁ, তুমি ভ্যালুগুলো জাস্ট ওখানে টেক্সটগুলো পাঠিয়ে দিবা গেট মেথডের সাথে। গেট মেথডের মধ্যে অনেকগুলো প্যারামিটার পাঠানো যায় না? গেট মেথডের মধ্যে তো আমি যা দিচ্ছি সেটা যাচ্ছে, মানে ফাইলগুলো যাচ্ছে, আমি কি এটা পাঠাতে পারবো যে আমার কয়টা যাচ্ছে বা একটা সংখ্যা? হ্যাঁ, তুমি যে কোনো ভ্যালু পাঠাতে পারবে, সংখ্যা তো একটা ভ্যালু না, একটা ডাটা না। সেই ক্ষেত্রে তো ইউজারের ইনপুট ইউজার ইনপুট না মানে তুমি সবগুলো ডাটা পাঠিয়ে দাও, তারপরে সে সার্ভার সাইডে যে কাউন্ট করুন কয়টা পাঠাচ্ছ। আমি বুঝতে পারছি আর আমার ইউজার কোনো প্রোগ্রাম লিখে না,
আচ্ছা আমি গেট মেথডটা দেখাই, তারপর তুমি কোশ্চেনটা বললে ধরো আবার এই শোনো, নিজে নিজে কথাগুলো বলতেছো, তোমার ফ্রেন্ড যখন কোশ্চেন করতেছে এই জিনিসগুলোই তুমি ফেস করবা। শুধু শুধু কথা বলার জন্য আর আমার চেহারা দেখার জন্য এখানে আসার দরকার কি ক্লাসরুমে? তুমি যদি কথা বলতেছো তো বাইরে লাইব্রেরির পিছনে আর ভালো জায়গা আছে, শুধু এই মানে সাউন্ড পলিউটেড একটা জায়গার মধ্যে বসে বসে তুমি কথা বলতেছো। আচ্ছা গেট মেথডটা দেখাই, তাহলে ওই তোমার কোশ্চেনটা হয়তো অনেকের কাজেও লাগতে পারে। আচ্ছা এখন পর্যন্ত যেটা দেখলাম, আমি ডাইরেক্ট হচ্ছে হলো একটা কন্ট্রোলারে কল করলাম, সে কি করলো ভিউতে ডাইরেক্ট পাঠিয়ে দিল। ভিউ থেকে কিন্তু আমি কন্ট্রোলারে কোনো ডাটা পাঠাইনি, আমি কি করতেছি কন্ট্রোলারকে ডাইরেক্ট কল দিচ্ছি, কন্ট্রোলার ভিউতে হচ্ছে হলো সে রেন্ডার করতেছে। কাইন্ড অফ এটা হলো রেন্ডার, ওই রেন্ডারই এখানে একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে রেন্ডার করা হয়। তোমরা যদি গ্রাফিক্সে কেউ কাজ করো, মনে করো ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলোর মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট আছে। কোনটা? ব্লেন্ডার। ব্লেন্ডার না, ব্লেন্ডার একটা জিনিস আছে, মানে ওই ফটোশপের এগুলোর মধ্যে ব্লেন্ডার টাইপের একটা জিনিস আছে। আচ্ছা না, এগুলো কিন্তু আসলে মানে শিখাটা ভালো, ইভেন আমিও ভালো মতো পারি না, ঠিক আছে, মানে আমি হালকা পাতলা পারি যেটুকু চলা যায়, বাট এগুলা কিন্তু আসলে এই যে গ্রাফিক্সের কনসেপ্টগুলো এখানে কাজ করা হয়। আচ্ছা যাই হোক, ওটা আপাতত বাদ। সো এখানে আসলে হলো তোমার ভিউটা জেনারেট করা হয়। এই আচ্ছা এত কিসের কথা, একটু আমিও মানে ডিস্টার্ব ফিল হয়ে যায়। হ্যাঁ আচ্ছা তোমাদের একটু পরে ছেড়ে দিতে হবে, কারণ তোমাদের মানে আচ্ছা ভালো প্রজেক্ট বানাও, তারপরে তোমাদেরকে ট্রিট দিব না, যারা যারা ভালো প্রজেক্ট বানাও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, যারা মানে আসলেই মানে ভালো প্রজেক্ট তৈরি করতে পারবা তাদেরকে মানে কনফার্ম ট্রিট দিব, ঠিক আছে? ভালো প্রজেক্টের ক্রাইটেরিয়া হচ্ছে হলো আইদার লাইক করো অথবা একটা পার্টিকুলার কোনো কনফারেন্সে সাবমিট করার মতন যদি প্রজেক্ট করতে পারো। সো আচ্ছা দিব না, হ্যাঁ আচ্ছা দিব না। আচ্ছা যাই হোক, এই একটু আচ্ছা তোমরা তো তেমন কষ্ট তো আমার হচ্ছে, তোমরা তো তেমন কোনো কিছুই করতেছো না। আর একটু পরে তোমাদের ডিপার্টমেন্টে একটা মানে কিছু ইভেন্ট আছে, আমি সামথিং জানি না, মানে ওর জন্য আসলে একটা পরে আসলে বেশি করে রাখা যাবে না, তোমাদের ডিপার্টমেন্ট থেকে আছে। সো এর জন্য একটু তাড়াতাড়ি করতেছি, এখন ব্রেক নিলে আসলে লাভ নেই। আর তেমন তো ক্লাস আমরা বেশি করি নাই, তার মধ্যে তো আরো কত আজের কথাবার্তা বলছি। হ্যাঁ হবে, ওই অ্যালুমনি পরের উইকে না, এটা তোমাদের আসলে ইয়ের পরে চলে যাবে, ইন কোর্সের পরে। এই বৃহস্পতিবার যে তোমাদের যে প্রেজেন্টেশন না। আচ্ছা সো একটু এখন আমরা কিভাবে ভিউ থেকে আসলে ডাটা পাঠানো যায় সেটা এখন দেখব। ভিউ থেকে অনেক বড় ডাটা পাঠানো যায়, বাট ভিউ থেকে ডাটা পাঠাতে হলে কিছু একটা মেথডে ডাটা পাঠাতে হয়। মেথড হচ্ছে এখানে কতগুলো মেথড আছে, গেট মেথড, পোস্ট মেথড, ডিলিট মেথড, এই ধরনের কিছু মেথড আছে, যে মেথডগুলো দিয়ে তুমি সার্ভারকে ডাটা পাঠাতে পারবে। হ্যাঁ এটা কাইন্ড অফ HTML এর প্রোটোকল, ঠিক আছে? HTTP প্রোটোকল, HTML না, HTTP প্রোটোকল। সো ওই প্রোটোকলের মাধ্যমে হচ্ছে তোমাকে ডাটা পাঠাতে হবে। গেট, পোস্ট এই ধরনের দুটো মেথড আছে, এটা দুটো পপুলার মেথড। এছাড়া আরো অনেক মেথড আছে, ডিলিট নামে একটা মেথড আছে, এগুলো দিয়েও তুমি ডাটা পাঠাতে পারবে। আচ্ছা এখন আমি ফার্স্ট অফ অল গেট মেথড দিয়ে দেখি, কারণ গেট মেথড দিয়ে ডাটা পাঠানোটা খুবই ইজি। আচ্ছা গেট মেথড দিয়ে ডাটা পাঠাতে হলে ধরো আমি হ্যালোর মধ্যে ডাটা পাঠাতে চাই। সো এখানে ডাটা পাঠাতে গেলে ফার্স্টে অ্যাপ রুটের মধ্যে তোমাকে বলতে হবে যে এই পার্টিকুলার অ্যাপ রুট অথবা এই পার্টিকুলার ফাংশনের মধ্যে তুমি কোন কোন মেথডকে অ্যালাউ করবে। সো তুমি যদি এখানে কমা দিয়ে স্ল্যাশ দিয়ে মেথড দাও, এই যে মেথডসের মধ্যে তুমি লিখে দিতে পারবা যে তুমি কাদেরকে অ্যালাউ করতে চাও। সো এই যে আমি গেটকে অ্যালাউ করতে চাই। সো তুমি যে আরো অনেকগুলো মেথড আছে, পোস্ট, ডিলিট, এই মেথডগুলো তুমি হচ্ছে এখানে অ্যালাউ করতে পারবে। আচ্ছা এখন এই মেথডগুলো থেকে কিভাবে হচ্ছে তুমি ডাটাগুলা রেকটেপ করবা, তার জন্য আবার হচ্ছে একটা মডিউল আছে, সেই মডিউলটা ফ্ল্যাক্সের একটা মডিউল, সেটা আবার তোমার এখানে অ্যাড করতে হবে, সেটা নাম হলো রিকোয়েস্ট নামে একটা মডিউল আছে। ভাই তুমি এখানে তো জাস্ট
কনফিগার করলা যে হ্যালো অনলি গেট মেথড অ্যালাউ করে। তুমি যদি হ্যালোর মধ্যে পোস্ট মেথডে কোনো ডাটা পাঠাতে চাও সে পারবে না, সে তোমাকে অ্যালাউ করবে না। সো তোমাকে একটা কনফিগারেশন করতে হবে যে কোন মেথডগুলো তুমি অ্যালাউ করতে চাও। আফটার দ্যাট তোমাকে ওই রিকোয়েস্ট থেকে ডাটাটা রিট্রাক্ট করতে হবে। এটা হলো একটা রিকোয়েস্ট অবজেক্ট পাঠায়। ওই রিকোয়েস্টের মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে। HTTP অনেকগুলো প্যারামিটার আছে। HTTP নাম শুনছো না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে মধ্যে অনেকগুলা থাকে যে একটা কোড থাকে, স্ট্যাটাস কোড থাকে, যে 404 500 200 রিসিভ স্ট্যাটাস থাকে, টাইম থাকে, একটা মানে হেডার থাকে, হেডার মধ্যে মেটাডাটা দেওয়া থাকে, প্লাস এই মেটাডাটাগুলোর মধ্যেই থাকে হচ্ছে হলো কোন মেথডে তুমি ডাটাটা পাঠাচ্ছ। তারপরে একটা বডি থাকে, ওই বডির মধ্যে হচ্ছে তুমি ডাটাটা পাঠাবে। ঠিক আছে? স্যার আপনি বলেন যে গেট মেথড কে অ্যালাউ করবে, তুমি হ্যালো ওয়ার্ল্ড কে অ্যালাউ করবে না, হ্যালো ওয়ার্ল্ড তো অ্যালাউ করবে, বাট হ্যালো ওয়ার্ল্ডে তুমি ডাটা যখন পাঠাতে দেবা, ওই ডাটা পাঠানোর সময় অনলি গেট মেথড টাইপের যে ডাটা পাঠাবা সেগুলো সে অ্যালাউ করবে। মানে গেট মেথড দিয়ে যে ডাটা পাঠাবা সেগুলো শুধুমাত্র অ্যালাউ করবে। বাকি টাইপের যদি কোনো অন্য কোনো ওয়েতে যদি ডাটা পাঠাতে যাও সেগুলো সে অ্যালাউ করবে। আচ্ছা, এখন আমি ডাটাটা রেট ট্যাপ করবো কিভাবে? ডাটা রেট ট্যাপ করবো হচ্ছে হলো, ধরো এখানে আমি লিখে দিলাম জাস্ট, এটার মধ্যে এখন দিব হচ্ছে হলো রিকোয়েস্ট সামথিং এরকম একটা আমি দিলাম। এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে হলো যেটা দিয়ে তুমি হচ্ছে রেট ট্যাগ করো, মানে যে ট্যাগ দিয়ে তোমাকে ডাটাটা পাঠানো হয়েছে, তুমি একটা আইডি দিয়ে ডাটাটা পাঠাতে হবে। ঠিক আছে? এটা একটু পরে আমরা দেখবো। সো এটা হচ্ছে হলো ওয়েটা। সো রিকোয়েস্ট ডট আর্গুমেন্ট, মানে আর্গস হলো আর্গুমেন্ট। এখানে আরো রিকোয়েস্ট হলো একটা অবজেক্ট। রিকোয়েস্টের মধ্যে আরো অনেকগুলা প্রপার্টি আছে। রিকোয়েস্ট ডট ফর্ম একটা আছে। যদি তুমি ফর্ম একটা পুরো ফর্ম যদি পাঠাই দাও, ওই যে HTML এর মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করা যায়, একটু দেখলে ই করবা নেক্সটে, একটা ফর্ম তৈরি করা যায়। ফর্মের মধ্যে হচ্ছিল যে মানে লগ ইন ফর্ম, ইউজার নেম পাসওয়ার্ড, এই পুরো ফর্মটা তুমি হলো পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? তখন এই ফর্ম থেকে রিটাইপ করা যায়। ফর্ম থেকে রিটাইপ করা ওইটা কি জাস্ট এই আর্কস এর জায়গায় ফর্ম লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন গেট দিয়ে ডাটা পাঠানোটা কিভাবে ডাটা পাঠানো যায় সেটা আমরা একটু দেখি। সো গেট দিয়ে ডাটা পাঠানো হচ্ছে হলো, আই থিঙ্ক তোমরা এরকম মনে দেখছো ফেসবুকের মধ্যে এরকম দেখা যায়। এরকম এই যে কোশ্চেন মার্ক দিয়ে যে আমি ডেটা বানাচ্ছি, এটা দিয়ে ইন্ডিকেট করে যে তুমি গেট মেথডে ডাটা বানাচ্ছ। ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি ওই ফাংশন, আমি লিখলাম কি /ফান, তারপরে আমি একটা কোশ্চেন বড় চিহ্ন দিলাম, তারপরে কুইরি ইকুয়াল একটা ভ্যালু, সে মানে তোমার যে কোনো একটা নাম লিখে দাও। আচ্ছা, আমি এটা আবার রান করে নেই। আই থিঙ্ক আমি রান করছিলাম নাকি। ফাংশনে কি এটা আসে না? ও আচ্ছা, হ্যালোর মধ্যে আমি দিছি, সরি। সো দেখো এখন ভ্যালু গেট সামথিং অনেক দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আরেকটা, এখানে যদি মানে এখন যে জিনিস চেঞ্জ করে দেবো সেটাই সেখানে দেখাবে, কারণ ভ্যালুর মধ্যে সেটা যাচ্ছে। কিন্তু ওইটা কুইরি প্যারামিটার, এটা কিন্তু তোমার দেখতে হবে। ওই কিভাবে দেখা পাঠাচ্ছি, এখানে কোশ্চেন দিয়ে কুইরি ইকুয়াল ভ্যালু। সো এই ট্যাগটা, এটা হলো ট্যাগ। এই ট্যাগটা যদি ডিফারেন্ট দাও, আমি যদি এখানে অন্য একটা যে কুইরির জায়গায় আমি যদি কিউ দেই, তাহলে কিন্তু আর কাজ করবে না। বুঝলি, আমার ব্যাড রিকোয়েস্ট দিচ্ছে, কারণ সে এক্সপেক্ট করতেছে কুইরি টাইপের প্যারামিটার, বাট তুমি দিছো অন্য একটা জিনিস। এই যে ব্যাড রিকোয়েস্ট যে দেখালো,
এইগুলো হ্যান্ডেল করে প্রক্সি সরি ফ্ল্যাক্স হ্যান্ডেল করে যে তুমি যদি উল্টাপাল্টা কিছু ভ্যালু যদি ডিটেক্ট করতে চাও তখন সাথে সাথে সে তোমাকে একটা ব্যাড রিকোয়েস্ট অ্যালাউ করে। তো বুঝা গেছে গেট মেথডে কিভাবে ডাটা পাঠানো যায়। এখন কথা হচ্ছে হলো সিমিলারলি পোস্ট মেথডে ডাটা পাঠানো যায়। পোস্ট মেথডটা কিন্তু এভাবে না, পোস্ট মেথড হলো ফরম্যাট পোস্ট মেথডে ডাটা পাঠানো যায়, ঠিক আছে? ওটা একটু দেখে দিও, আমি যদি পারি তখন সময় দেখা দিও। আমি এখন একটু দেখাই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে হচ্ছে তুমি ডাটাগুলো আদান প্রদান করো। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা আদান প্রদান করার জন্য আমরা index.sample.html আছে না, এখানে যাই। এখানে যে হেড আচ্ছা সিম্পলি একটু বলে দেই, গেট মেথড পোস্ট মেথডের কাজ একই, বাট গেট মেথড দিয়ে খুব অল্প পরিমাণ ডাটা পাঠানো যায়, পোস্ট মেথডে অনেক বেশি পরিমাণ ডাটা পাঠানো যায়। গেট মেথড দিয়ে তুমি যে ডাটা পাঠাবা সেটা ওই যে ব্রাউজারে শো করতেছে, সো এটা সিকিউরড না। পোস্ট মেথড দিয়ে তুমি যে ডাটা পাঠাবা ওটা এনক্রিপ্ট করে পাঠানো যায় এবং এটা একটা প্যাকেজ আকারে যায়, তুমি ওটা দেখতে পারবে না এক্সেপ্ট ট্রেসার ছাড়া, ঠিক আছে? ডাটা ট্রেসার দিয়ে তুমি এটা ট্রেস করতে পারবা, আদারওয়াইজ এটা পারবে না। আবার যদি তুমি এনক্রিপ্ট করে পাঠাও তাহলে তো আর পারবে না। কিন্তু গেট মেথডে ডাটাটা একদম ওপেন থাকে। আমাদের এখানে ওই ফাংশনে ডাটা পাঠাচ্ছি, যদি ফাংশন থেকে ডাটা আনা লাগে তাহলে হ্যাঁ, এটা এখন আমরা দেখব। সো আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখি, হ্যাঁ এনক্রিপ্টের বিভিন্ন ধরনের ফাংশনালিটি মানে ফাংশন আছে না। হ্যাঁ, সিক্রেট কি একটা টাইপ মানে ক্রিপ্টোগ্রাফি একটা মানে একটা পার্ট। এইগুলো পড়াতে গেলে আরেকটা মানে ক্রিপ্টোগ্রাফি কোর্স করতে হবে। মেইনলি হচ্ছে ওটাকে দিয়ে হ্যাশ করে, ঠিক আছে? হ্যাঁ, ওইগুলো এত টাইপ আমি আচ্ছা একটু মনে করেও আমি হালকা একটু বলে দিব না। আচ্ছা, এখন স্ক্রিপ্টের মধ্যে এখানে হচ্ছে হলো এই অ্যাজাক্সের একটা কাজ করা যায় যে তুমি ব্যাকএন্ডে কিভাবে ডাটা লোড করে নিয়ে আসবা। ভাই তুমি একটা রিকোয়েস্ট করলা, ব্যাকএন্ডে লোড হতে থাকবে, দেন ওখান থেকে হচ্ছে ডাটাগুলো তুমি নিয়ে আসবা। এটা হচ্ছে হলো অ্যাজাক্স দিয়ে করা যায়। মানে জাভাস্ক্রিপ্টের একটা ভাষা আছে অ্যাজাক্স, অ্যাজাক্সের কাজ করা যায়। তো আমি একটু কোডটা এখান থেকে একটু কপি করি, আসলে লেখার এত টাইম নাই, বড় কোড। তোমরা HTML HTTP রিকোয়েস্ট এটা W3 স্কুলসে এই কোডটা পাবা। এই যে এই কোড পোরশনটু XML HTTP রিকোয়েস্ট এই ধরনের একটা জিনিস পাওয়া, ঠিক আছে? আমি এই কোডটা জাস্ট এখান থেকে একটু কপি করে নিচ্ছি। কোডিং মিনিটগুলো তো শুধু লোড করার সময় প্যারামিটার পাঠিয়ে দিতে হবে। কোনটা? মানে যদি কোডিং মিনিটার ইউজ করি তখন তো লোড করার সময় জাস্ট প্যারামিটার পাঠিয়ে দিতে হবে না, তোমার তো আবার যখন ইন্টারঅ্যাকশন করবে তখনও প্যারামিটার পাঠাতে হবে। আচ্ছা, এখানে আসলে কি করতেছে সে একটা যে HTTP রিকোয়েস্ট, এতক্ষণ যে রিকোয়েস্টটা আমরা তৈরি করছিলাম সেটা কি করছে যে ব্রাউজারের মধ্যে লিখে আমরা রিকোয়েস্ট তৈরি করছি, মানে ব্রাউজার ওই রিকোয়েস্টটা তৈরি করতেছিল। আমরা যে এতক্ষণ যে গেট দিয়ে কুইরি ডাটা পাঠাচ্ছিলাম সেটাও কিন্তু এরকম একটা রিকোয়েস্ট তৈরি করতেছিল, বাট সেটা তৈরি করতেছিল ব্রাউজার। এখন ওই রিকোয়েস্টটা আমরা নিজে তৈরি করবো এবং নিজে তৈরি করে একটা পার্টিকুলার জায়গায় কল করে নিয়ে আসবো। সো এটার জন্য যে HTML রিকোয়েস্টে একটা অবজেক্ট তৈরি করতে হয়, অবজেক্টের মধ্যে এটা একটা ফাংশন আছে, এটা বলে কল ব্যাক ফাংশন। জাস্ট অন ক্লিক ফাংশন আমরা লিখছিলাম না, সেট অন ক্লিক লিসেনার, এরকম একটা লিসেনার এখানে তৈরি করতে হয়। অন রেডি স্টেট চেঞ্জ, অন রেডি স্টেট চেঞ্জ কি, যখনই তোমার স্টেটটা চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হয় কোন সময়, যখন সে ওই যে ডাটা তুমি যখন ডাটা পাঠাও তখন থাকে 0, তারপর 1, তারপর 2, তারপর 4, এই যে এরকম রেজিস্টার আছে। যে দেখো রেজিস্টার 4, রেজিস্টার 4 মানে হচ্ছে তুমি ডাটা পাচ্ছ, রেজিস্টার 1 মানে হচ্ছে ডাটা দিছো, রেজিস্টার 3 মানে হচ্ছে প্রসেস হয়েছে, সামথিং এরকম রেজিস্টারগুলো থাকে। এগুলো হচ্ছে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড কি 404, 500, 200 এগুলো হচ্ছে স্ট্যাটাস কোড। সরি, প্রত্যেকটা স্ট্যাটাস কোডের একটা মিনিং আছে। 200 মানে হচ্ছে সব কমপ্লিট, ঠিক আছে, ডাটা পেয়ে গেছো, ওকে। সো এটা আসলে কি করতেছে, অন রেডি স্টেট যখনই চেঞ্জ হচ্ছে তখনই এই ফাংশনে কল দিবে। দেখো এই ফাংশনে কোনো নাম নাই, এটা কি ফাংশন বলা হয় যে ফাংশনের নাম নাই?
অ্যানোনিমাস ফাংশন মনে নাই? অ্যানোনিমাস ফাংশনের কোনো নাম থাকে না, সো এই যে অ্যানোনিমাস ফাংশন, সেই অ্যানোনিমাস ফাংশনটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি কারণ নাম দরকার নেই, জাস্ট এটা এই জায়গায় ইউজ হচ্ছে, ঠিক আছে? তো ফাংশনের প্যারামিটার ইউজ করা যায়, এখানে ফাংশনের প্যারামিটার নাই। তবে কন্ডিশন দিলাম যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে একটা কাজ করো। কি কাজ করবা? সেটা হচ্ছে হলো document.getElementID এই জায়গায় ইনার স্ট্রিমের মধ্যে রেসপন্স যেটা পাচ্ছ সেটা তুমি রেখে দাও। সো আমাদের এখানে কি এরকম কোনো কিছু আমরা তৈরি করছিলাম? তৈরি করি নাই, আমরা এখানে একটা পি ট্যাগ তৈরি করে নিই, পি আইডি নাম দিলাম রেজাল্ট। সো নাও আমি এখন উপরে গিয়ে এখানে আমার এটা চেঞ্জ করে এটা নাম দিলাম রেজাল্ট ইনার স্ট্রিমের এসটিটিপি রেসপন্স টেক্সট, ঠিক আছে? এখন কথা হচ্ছে হলো এটাকে পাঠাইতে হবে, এটা তো আমি অবজেক্টটা এই পর্যন্ত হলো জাস্ট আমি অবজেক্টটা তৈরি করলাম, একটা HTML রিকোয়েস্ট অবজেক্ট তৈরি করলাম, সেখানে একটা অ্যানোনিমাস ফাংশন কলব্যাক ফাংশন দিলাম যে হচ্ছে হলো রেজিস্টারটা চেঞ্জ হলে তোমাকে পাঠিয়ে দিবে। এখন কথাটা হচ্ছে হলো এটাকে এই অবজেক্টটা ওই পার্টিকুলার সার্ভারে তোমাকে কল করতে হবে। পার্টিকুলার সার্ভারে কিভাবে কল করবা? এই যে এই লাইনটার মধ্যে ওপেন, ওপেনের মধ্যে তোমাকে দেখো তিনটা প্যারামিটার দিতে হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে গেট, কোন মেথডে তুমি পাঠাবা, গেট না পোস্ট না ডিলিট না কোন মেথডে ডাটাটা পাঠাবা। তারপর হচ্ছে ওই পাথটা, যে পাথের মধ্যে তোমার এই কাজটা করতেছে। সো এই পাথটা আসলে কোনটা? আমরা এখানে ধরো এই লিংকটা ইউজ করি, just a link tab IP address slash something path for মানে query something value true মানে হচ্ছে হলো এটা asynchronously লোড হবে, মানে তুমি এটা ব্যাকএন্ডে চলে যাবে। তুমি যখন এই কোয়েরিটা করবা তখন তোমার ওয়েব পেজটা স্ট্যাক হয়ে বসে থাকবে না, স্টাক হয়ে বসে থাকবে না, মানে স্টপ হয়ে যাবে না। তুমি ইন্টারেক্ট করতে পারবে, ব্যাকএন্ডে ডাটা লোড হতে থাকবে। ইন দ্য মিড টাইম তুমি জাস্ট ইন্টারেকশন করতে পারো, বাট যদি ফলস দাও তাও যখন তুমি ডাটা বলেছো তখন এটা হ্যাং হয়ে যাবে, যেতক্ষণ পর্যন্ত না ওখান থেকে রেসপন্স ব্যাক আসে, মানে সার্ভার থেকে রেসপন্স আসে। সো জাস্ট হলো যে কাইন্ড অফ থ্রেডের মতন কাজ করতেছে। তুমি যদি ট্রু দাও এটা অ্যাসিনক্রোনাসলি কাজ করবে, ব্যাক এন্ডে কাজ করবে, ফলস দিলে ফ্রন্ট এন্ডে কাজ করবে, তোমাকে কোনো কিছু ওই ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের সাথে কোনো ইন্টারেকশন আর করতে দিবে না, হ্যাং হয়ে বসে থাকবে। বুঝা গেছে? সো এখন এইটা আসলে কি ফার্স্ট টাইম লোড হচ্ছে না, ধরো এটাকে আমরা একটা ফাংশনের মধ্যে দিয়ে দিই, মানে এটা আসলে কি হচ্ছে যখন ওয়েব পেজটা লোড হচ্ছে তখন কিন্তু এই রিকোয়েস্টটা পাঠাচ্ছে। কিন্তু ধরো আমি এটা এরকম করতে চাই যে একটা ক্লিক করলে, একটা বাটন ক্লিক করলে তখনই কেবলমাত্র এই রিকোয়েস্টটা পাঠাবা, আদারওয়াইজ পাঠাবা না। আর এখন কি হচ্ছে, এখন লোড হওয়ার সাথে সাথে কিন্তু ওটা চলে যাবে। আমরা চেক করে দেখি, লোড হওয়ার সাথে সাথে যাক, সমস্যা নাই। সো এখন একটু খেয়াল করে দেখো আমরা এখানে কি করতেছি, ফাংশন কল করলে স্যাম্পল HTML-টা লোড করতেছি, হ্যালোটা কিন্তু আলাদা, স্যাম্পল HTML আলাদা, হ্যালো পোরশন কিন্তু আলাদা। হ্যালোর যে পোরশন এখানে কি আমার HTML স্যাম্পল HTML এর সাথে কোনো কাজ করছি? করি নাই, জাস্ট একটা ডাটা পাঠিয়ে দিয়েছি যে গেট নামে যেটা আসছে। সো আমরা এখানে ফাংশনকে আমি কল দিই, আচ্ছা এটা আসলো না কেন? ও আমি তো রান করি নাই, সরি, বারবার একই জিনিস বলে যাচ্ছি। এখন দেখো আমি কল করতেছি ফাংশনকে, ফাংশন এলিমেন্টটা শো করতেছে, আবার সে কল করে ওই ডাটাটাও লোড করে নিয়ে আসতেছে। আরো ভালো মতো বোঝা যাবে, এটাকে একটা বাটনে আমরা নিয়ে আসি। সো আমরা এখানে আমরা একটু চেঞ্জ করি, এটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসি। ধরো ফাংশন নাম দিলাম গেট ভ্যালু, এটা আমি এখানে ক্লোজ করে দিলাম। সো এখন আমি যদি এটাকে স্টপ করে আবার রান করি,
সরি। সো এখন যদি রান করি, দেখো এখন শুধুমাত্র কিন্তু হেডারটা শো হচ্ছে, কারণ এখন আর এই পোর্শন কল হচ্ছে না, কারণ এখন একটা ফাংশনের মধ্যে দিয়েছি, আর এই ফাংশনটাকে আমি কোনো জায়গাতে কল দেই নাই, আর আগে দিচ্ছিল এটা ফাংশনের মধ্যে ছিল না। সো যখন পেজটা লোড হয়েছিল তখনই ওটা কল করে দিছিল, ঠিক আছে? কিন্তু এখন একটা ফাংশন হয়ে যাচ্ছে, সো এখন কল করছে না। সো এটাকে এখন কল করার জন্য আমি কি করতে পারি, জাস্ট এখানে একটা বাটন তৈরি করি আগের মতনই বাটন। আচ্ছা, বাটন তো আমরা বাটন ট্যাগ দিয়ে ওপেন করছিলাম, আরেকভাবে বাটন তৈরি করা যায়, সেটা হচ্ছিল ইনপুট দিয়ে। এরকম হবে। তো এটা হলো বাটন ইনপুট, ঠিক আছে? টাইপ হলো বাটন। এখানে তুমি যদি দাও টেক্সট তাহলে এটা বক্স হয়ে যাবে, আর যদি দাও বাটন তাহলে এটা বাটনের মতো কাজ করবে। এখন এখানে আমি যদি দেই অন ক্লিক, এখানে অন ক্লিক গেট ভ্যালু চলে আসছে, ঠিক আছে না? ওকে। সো আচ্ছা, HTML এ চেক করলে মনে হয়, চেঞ্জ করলে মনে হয় আবার রান করতে হয় না। একটু চেক করে দেখি কাজ করে কিনা। না, কাজ করে না, আবার স্টপ করে রান করতে হবে। সো এখানে আসলো কি, এটা কি রান হয় নাই নাকি? ও না, এখনো রান হয় নাই, ওটা রয়ে গেছিল ক্যাশের মধ্যে। সো এখন ফাংশন দিলে দেখো যে ক্লিক মি নামে একটা বাটন তো চলে আসছে। সো এখন এই ক্লিক মি বাটনটা প্রেস করলে দেখবা কিউরির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? স্যার এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? এটা মানে এক্সএসএটিপি কেন করা লাগে? আসতেছি রে বাবা, মানে এটা তো একটা ডেমো দেখাইলাম, এটাকে আরো একটু মডিফাই করা যায়। আচ্ছা, এখানে আরেকটু মডিফাই করি। ধরো এই ক্লিক মির আগে আরেকটা আমি হচ্ছে হলো একটা টেক্সট এখানে দেই। এন্ড এখানে কুয়েরির মধ্যে নাইম না দিয়ে আমি এখানে দেই হচ্ছে হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে কুয়েরির মধ্যে এখন আমি ওই স্ট্যাটিক নাইম দিয়ে রাখলাম না, ওই ইনপুট বক্সের মধ্যে আমি যেটা দিব সেটাই এখন হচ্ছে পাঠাচ্ছি হলো কুয়েরির মধ্যে। স্যার এটা তো ইনপুট বক্সের ডিফারেন্স, এটা তো ওটা টেক্সটটাকে ডিফারেন্স। ও সরি, থ্যাংক ইউ। ভ্যালু, আচ্ছা এখানে ওই যে ভ্যালুটা দিতে হবে, কারণ আমি ওই অ্যাট্রিবিউটের কি ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, এবার আমি আবার স্টপ দিয়ে আবার যদি রান দেই, তাহলে দেখো এখানে একটা ফিল্ড এখন তৈরি হয়ে গেছে। সো আমি যদি এখানে দেই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো এসি ল্যাব, ঠিক আছে? সো তাহলে দেখো এখানে আসলে কি কাজটা বললাম, একটা আছে জাভাস্ক্রিপ্ট, সরি একটা আছে HTML, জাভাস্ক্রিপ্ট ওখানে ছিল, ওইটার মধ্যে একটা ভিউ পোর্শন ছিল, সেখানে মধ্যে কিছু একটা এলিমেন্ট অ্যাড করলাম, ওইখান থেকে কল করলাম হচ্ছিল সার্ভারের আরেকটা মডিউলের কাছে। ফাংশন একটা মডিউল ছিল, আরেকটা হ্যালো একটা মডিউল ছিল। সো ফাংশন মডিউল থেকে আমি কল করলাম হ্যালো মডিউল থেকে থ্রো জাভাস্ক্রিপ্ট। হ্যালো মডিউল কোন একটা কাজ করে ডাটা পাঠিয়ে দিল, তারপর আমি সেই ডাটাটা শো করলাম হলো কোথায়, ফাংশন মডিউলের যে HTML-টা ছিল সেখানে। বুঝা গেছে? স্যার আমি যদি এইটা চাই, ধরেন আমি পেজটা লোড করার সাথে সাথেই আমার সার্ভার থেকে ধরেন টাইমটা আসবে, টাইম ঠিক আছে? তাহলে তুমি কি করবা, তুমি ওই যে বডির মধ্যে অন লোড মেথডটা লিখে দাও,
সেটা একটা ফাংশনকে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন লেখো, সেই ফাংশনটা জাভা এই সার্ভারকে কল দিবে, সার্ভারের একটা পার্টিকুলার মেথডকে তো কল দিবে, যেমন এখানে আমরা যে হ্যালোকে কল দিছি, হ্যালোকে কল দেওয়ার পরে ওইখান থেকে তুমি টাইপটা পাঠিয়ে দিবা, এটা না? এটা তো সেভ করার সঙ্গে সঙ্গে অ্যাপেন্ড করে দেয়, কিন্তু আমি যদি ওই document.get দিয়ে ওটা ইন্টার HTML এর মধ্যে এডিট করতে দিই তখন তো সেভ আর কাজ করবে না, তখন কি করব? ওইটার মধ্যেই HTML মানে আমি তো এখানে রিটার্ন পাইছি হ্যালো এসি ল্যাব, তো এই যে রিটার্নটা পাইছি এটা আমি document.get এলিমেন্ট ওই যে এলিমেন্ট বাই আইডি দিয়ে ওইটার যেই ইয়েটা আছে ওইটার মধ্যে আমি অ্যাপেন্ড করতে চাই, এখানে তো জাস্ট HTML এর লাস্টে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। HTML এর লাস্টে নাম পার্টিকুলার একটা মডিউল, পার্টিকুলার একটা এলিমেন্টের মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করতেছি। এই যে রেজাল্ট পি রেজাল্ট লাস্টের লাইনটার এখানে আমি কিন্তু অ্যাড করতেছি। তুমি চেঞ্জ করতে যাও কি এই যে ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু চেঞ্জ করে দিবা। স্যার এই রেজাল্টটা আমি কোথায় ডিফাইন করছি? মানে এই যে result? এর সঙ্গে এই যে এখানে ইন HTML রেজাল্ট আমি এখান দিয়ে হচ্ছে ডাটাটা পাস করতেছি, ইনপুট ফিল্ডে HTTP ওপেন দিয়ে ডাটাটা পাস করে দিচ্ছি সার্ভার কাছে, সার্ভার কাছে ডাটা ব্যাক হচ্ছিল এই যে এই জায়গায় স্টেট রেজিস্টার্ড ফর দিস স্ট্যাটাস 200, এখানে হচ্ছিল ডাটা আমার হলো শো হচ্ছে ভাই ডাটা ব্যাক করার পরে। আচ্ছা সার্ভারের সাথে ইন্টারঅ্যাকশন কিভাবে করা যায় বোঝা গেছে? কোন কোশ্চেন আছে এর মধ্যে? কোনটা? কোন কোডটা? এটাই না? আচ্ছা এখন কথা হচ্ছে হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ডাটাবেজের সাথে কিভাবে কানেকশন নেওয়া যায়। আমার ডাটাবেজ আছে, সে ডাটাবেজের সাথে কিভাবে কানেকশন নেওয়া যায় আমি খুবই শর্টলি দেখা দিচ্ছি কিভাবে ডাটাবেজের সাথে কানেকশন নেওয়া যায়, তোমরা একটু বাসায় যেয়ে এটা নিজেরা দেখে নিও। আচ্ছা এখন ধরো ডাটাবেস থেকে আমি একটা পার্টিকুলার ধরো আমি কুইরি করলাম, ওই কুইরি অনুসারে সে আমার হচ্ছে একটা ডাটা শো করবে, বা এই যে কুইরিটা করলাম এটাই ধরো ডাটাবেস থেকে শো করবে, মানে এই যে হ্যালোর মধ্যে এই যে এখানে হ্যালোর মধ্যে এসে কি করতেছে জাস্ট ওই কুইরিতে যে ডাটাটা পাঠাচ্ছ সেটাই শুধু শো করে দিচ্ছে, আমি সেটা শো করতে চাই না, আমি চাই যে একটা ভ্যালুটা দিয়ে একটা কুইরি করবে ডাটাবেসে দেন এটাকে শো করবে। আচ্ছা আমি একটু আমার আগের কোড যে আছে সেই কোডটা আমি ইউজ করি। হ্যাঁ ওখানে অন ক্লিক দিতে হবে, বুঝলাম না। আচ্ছা ডাটাবেজের ক্ষেত্রে ডাটাবেজ অনেক ধরনের ডাটাবেজ আছে, এক্সপি নোডের ডাটাবেজ আছে, পিএইচপি মাইএসকিউএল এর ডাটাবেজ আছে। পিএইচপি মাইনমিন হচ্ছে মাইএসকিউএল এর ডাটাবেজেরই একটা গুই ভার্সন, ঠিক আছে? পিএইচপি মাইনমিন কোনো ডাটাবেজ না, পিএইচপি মাইনমিন হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজটা ইউজ করে একটা গুই ভার্সন তৈরি করছে, যেখানে গুই দিয়ে তুমি হচ্ছে কাজগুলো করতে পারবা। সো এখানে আমি মানে জাস্ট আমার লোকাল হোস্টে একটা পিএইচপি মাইনমিন দেওয়া আছে, এরকম একটা ভিউ পাবা। এই ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেস ম্যানিপুলেট করা, ডাটাবেসে মেথড টেথড এক্সেট্রা অনেক কাজ করা যায়। ওরাকেলের ডাটাবেস আছে, ওরাকেলের ডাটাবেস মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে প্রসিডিউর লেখা যায়, আরো অনেক অ্যাডভান্স কাজ করা যায়, যেগুলো আসলে আমাদের এখানে সম্ভব না এত কিছু কভার করা। সো ধরো আমি এখানে যে ডিবিএমএস ল্যাব নামেও ধরো একটা ডাটাবেস তৈরি করে দেওয়া আছে, এন্ড এখানে যে অ্যাডভাইজার নামে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, ধরো ক্লাসরুম, হ্যাঁ ক্রিয়েট, এগুলা ক্রিয়েট তো ইজিলি করতে হবে। এগুলা এই যে ডাটাবেসে যাবা, এখানে ক্রিয়েট ডাটাবেস দিলে ধরো AC_lab নামে দিলাম, ঠিক আছে? সো এই ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এখন এখানে দেখবে যে AC lab নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এটার মধ্যে এখন কোনো টেবিল নাই। সো এখানে যে টেবিল দিলে
স্ট্রাকচারের মধ্যে গেলে দেখবা যে কিছু নাই। সো এখানে একটা টেবিল তৈরি করতে পারবো। মনে করো ইউজার টেবিল তৈরি করলাম, কলাম দিলাম হচ্ছিল 2টা, গো দিলাম একটা। এখানে হলো এই কলামের প্রপার্টিগুলো দিতে হয়। ধরো কলামের প্রপার্টি দিলাম হচ্ছিল একটা ইউজার আইডি আর একটা হচ্ছিল নেম। জাস্ট সিম্পলি ইউজার আইডিটা ধরো ইন্টিজারে রাখলাম, এটা ভার ক্যারেক্টারে রাখলাম, নেম ক্যারেক্টার। এখানে লেন দিতে পারবো, ধরো 200 লেন দিলাম। এটা নাও ধরো অ্যালাউ করতে পারো। ইন্ডেক্স এটা প্রাইমারি ইন্ডেক্স দিলাম, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, যেটা অটো ইনক্রিমেন্ট হবে। এই তো বাকি আরো এনে ইনফরমেশন দেওয়া যায়, আমি এত কিছু ডেসক্রাইব না করে সেভ দিয়ে দিলাম। সো এই যে ইউজার, এখন ইউজার একটা টেবিল আছে, কিন্তু ইউজার টেবিলে কোনো ডাটা নাই। এখন তুমি এখানে ইনসার্ট করতে পারবা। সো ইনসার্টের মধ্যে ধরো এখানে দিলাম 1 আর এখানে দিলাম হচ্ছে হলো সে 2। সো এখানে 2টা দিলাম। এখন ইউজারের মধ্যে গেলে দেখবা যে দুইজনেরটা শো করতেছে। তুমি চাইলে এটার স্ট্রাকচার যদি আবার পরবর্তীতে চেঞ্জ করে দাও, যেমন কি ইউজার আইডি এটা তুমি চেঞ্জ করে দিতে চাও, তাহলে চেঞ্জ, ঠিক আছে। এখানে চেঞ্জ গিয়ে ধরো আমি ইন্টিজার না দিয়ে এটা দিলাম ভার ক্যারেক্টার, এবং এর লেন দিলাম ধরো সে 50। তখন ইনকারেক্ট কলাম স্পেসিফায়ার ইউআইডি, ও আচ্ছা, অটো ইনক্রিমেন্ট দেওয়া যাবে না, কারণ এটা তো আসলে ভার ক্যারেক্টার হয়েছে। সো এই যে এখন দেখো এটা ভার ক্যারেক্টার হয়েছে 50, এটা হচ্ছে 200। তো এরকম আর অনেক কাজ করা যায়। এখানে প্রাইমারি ইন্ডেক্স কি হ্যান্ড এক্সেট্রা যেগুলো তোমরা ডাটাবেজ অলরেডি দেখা আসছো, সো আমি এগুলো দেখালাম না। ইভেন এটা কমান্ড লাইন দিয়ে মাইএসকিউএল এর মধ্যে তোমরা কাজ করছো, কমান্ড লাইন দিয়ে মাইএসকিউএল এর কাজ। তো এটা জাস্ট হলো নরমালি একটা ভিউর মধ্যে তুমি কাজগুলো করো। সো এটা একটু দেখলে বুঝতে পারবে এটা খুবই ইজি একটা জিনিস, এর মধ্যে টাফ কোনো কিছু না। তো তার মানে ডাটাবেজ আছে, ডাটাবেজ আছে এক জায়গায়, আমার মডিউলটা আছে আরেক জায়গায়, ঠিক আছে। এখন আমার এটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট করার জন্য আমি মাইএসকিউএল এর কিছু এলিমেন্ট এখানে আমার অ্যাড করতে হবে। আমি সিমিলারলি এসি ল্যাবের এখানে যাই, এখানে যে মাইএসকিউএল এভাবে অ্যাড করে না, ও আচ্ছা, ফ্ল্যাক্স এক্সটেনশন মাইএসকিউএল, সরি, আমি এখান থেকে একটু কপি করে নিলাম ফ্রম মাইএসকিউএল। এটা হচ্ছে ওই একটা লাইব্রেরি আছে এক্সটেনশন মাইএসকিউএল লাইব্রেরি। আরেকটা যেটা হয়তো আমার পরবর্তীতে লাগতে পারে, সেটা আমি অ্যাড করে নিই জেসন। জেসন তো আমরা অলরেডি জানি, জেসনের ফরম্যাট, ওই জেসনের ফরম্যাট তৈরি করার জন্য এখন আমাকে মাইএসকিউএল এর সাথে কানেকশন তৈরি করতে হবে। সো মাইএসকিউএল এর সাথে কানেকশন তৈরি করার জন্য ফার্স্ট থেকে মাইএসকিউএল এর একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো আমি একটা মাইএসকিউএল এর অবজেক্ট তৈরি করে নেই, MySQL ইকুয়াল টু MySQL শেষ। MySQL অবজেক্ট তৈরি হয়ে গেছে। বা MySQL এর কানেকশন তৈরি করার জন্য কিছু কনফিগারেশন আছে। সে MySQL এর ডাটাবেজের নাম কি, হোস্টের নাম কি, ইউজারের নাম কি, পাসওয়ার্ড কি, এই ধরনের কিছু কনফিগারেশন আছে। সেগুলো কিভাবে করা যায় সেগুলোর জন্য আমি একটু কপি করে নেই, আসলে এগুলো লেখার টাইম নাই। সো এই যে এইগুলো হচ্ছে কনফিগারেশন। সো কনফিগারেশনে কি করলাম, MySQL ডাটাবেজ হোস্ট, MySQL ডাটাবেজ ইউজার। আমার লোকাল হোস্ট হচ্ছে হলো হোস্টটা, তোমার যদি কোনো রিমোট লোকেশনে থাকে তাহলে এটা আইপি অ্যাড্রেস দিবা। হোস্ট হচ্ছে ইউজার হচ্ছে যেটা তুমি যে আমি লগইন করলাম ওই যে PHP রেখেছো, অথবা MySQL ডাটাবেজে যখন ইউজার তৈরি করতেছো সেটা হলো ইউজার, এখানে রুট আর হলো পাসওয়ার্ড। তুমি যদি PHP ইনস্টল করো তাহলে দেখবা যে ডিফল্ট ইউজার থেকে রুট আর পাসওয়ার্ড থেকে হচ্ছে পাসওয়ার্ড। আর এটা হচ্ছে ডাটাবেজের নামটা, আমাদের এখানে ডাটাবেজের নাম কি AC_lab, এটা হলো ডাটাবেজ। এরপরে হচ্ছে হলো আমাকে এখন এই কনফিগারেশন ইউজ করে এখন MySQL এর অবজেক্টটা দিয়ে কানেকশন তৈরি করতে হবে। সো এটা কানেকশন তৈরি করা হচ্ছে হলো এখানে এই যে 3টা লাইন লিখতে হয়। আমি এটাকে একটু কপি করে নেই, সরি MySQL এর অবজেক্ট আমি তৈরি করে ফেলছি, সো এটা দরকার নেই। এই যে লাইন MySQL.init অ্যাপ দিয়ে এই যে অ্যাপের যে কনফিগ, দেখো কনফিগের মধ্যে এটা কোথায় রাখছি, অ্যাপের মধ্যে। সো এখন হলো MySQL অবজেক্ট আর অ্যাপের অবজেক্ট একটা কানেকশন তৈরি করলাম। দেন ওইটা থেকে হচ্ছিল কানেকশন MySQL কানেক্ট দিয়ে কানেকশন নিলাম। এখন আমি কিভাবে ডাটাটা আনবো, সো ডাটাটা আনবো এটা হচ্ছিল এখানে আমি হলো কুয়েরিটা নিলাম, এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিই, রেজাল্ট। কোনটা, আচ্ছা এইটাই জাস্ট, এরপরে শেষ।
সো ভ্যালু, তারপরে হচ্ছে হলো এখন কুয়েরি করতে হবে। কুয়েরির আগে এখানে একটা কার্সর তৈরি করতে হয়। এন্ড এরপর রেজাল্টটা দিতে হয়। সো আমি ডিবি দিয়ে এখানে দেখবো হচ্ছে কুয়েরিটা। সো দেখো তাহলে আমার কার্সর জিনিসটা হচ্ছে কাইন্ড একটা পয়েন্টারের মতো, যে ডাটাবেজে কোন জায়গায় পয়েন্ট করতেছে, ঠিক আছে। দেন এখানে এক্সিকিউট করার সময় এখানে কোয়েরি লিখতে ধরো সিলেক্ট স্টার ফ্রম, নামটা কি ছিল, ইউজার না, সো এই যে এটা সিলেক্ট স্টার ফ্রম ইউজার ওয়্যার ইউআইডি ভ্যালু সামথিং, ঠিক আছে। এরপরে এটা নিয়ে আমি ধরো ফর আচ্ছা আগে ডাটাটা নিতে হবে, ডাটা ডিবি ডট ডিবি তো ছিল, সরি একটু দেখে নেই। বলতেছি সো মোটামুটি এই যে এরকম। তো দেখো এই কার্সর নিলাম, তারপর কার্সর দিয়ে যে ভ্যালুটা এক্সিকিউট করলাম, দেন ফেচ অল দিয়ে ডাটাটা দিলাম, যতগুলো ডাটা এগুলো এই কিউরির মধ্যে আসছে। দেন ওই ডাটাগুলোকে, এটা হলো একটা লিস্ট আসে। সো লিস্টটা অ্যাক্সেস করার মধ্যে রো দিয়ে, রোটা হলো একটা লিস্ট, কারণ প্রত্যেকটা রোর মধ্যে কলাম থাকে, সেই কলামগুলোকে আমরা অ্যাক্সেস করলাম ইন দিয়ে সামথিং এরকম, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও যে পাইথনের মধ্যে লিস্ট কিভাবে অ্যাক্সেস করা হয়। আচ্ছা এখন আমি এটাকে একটু রান করে দেখি, আই হোপ হওয়ার কথা। না ওটা ডেপ্লিকেটেড হয়ে গেছে, ওই ফ্ল্যাক্স আন্ডারস্কোর মাইস্কোর। আচ্ছা আই থিঙ্ক কাজ করার কথা, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, উনি কি ছিল, আর 2 এর মধ্যে ছিল হচ্ছে হলো হয়েছে। তো ডাটাবেসের সাথে কিভাবে কানেকশন নেওয়া যায়। আচ্ছা তোমাদের একজনের কোশ্চেন ছিল এখানে আমরা মাইস্কুল ডাটাবেস ইউজ করলাম। দেখো এখন তুমি এখানে যে কোনো ডাটাবেস ইউজ করতে পারবে না। আর ডাটাবেসের পোর্শনের সাথে আমার কোডের পোর্শন কোনো ম্যাচ আছে এখানে? জাস্ট আমি তোমার মাইস্কুল ইউজ করছি, তোমার মাইস্কুল এক্সটেনশন ইউজ করছি। তো আমি এখানে ক্লাসটা ইউজ করছি হলো মাইএসকিউএল এর। তুমি যে এসকিউএল ইউজ করো, এসকিউএল এরও এক্সটেনশন আছে। তুমি ফ্ল্যাক্স দিয়ে এসকিউএল এক্সটেনশন লোড করো, তুমি ওরাকেল যদি ইউজ করতে চাও তুমি এখানে ওরাকেল ইউজ করতে পারবে। ডাজন্ট ম্যাটার তুমি কোন জিনিস ইউজ করতেছো, কারণ আমার ডাটাবেসের সাথে এখন কোডের কোনো রিলেশন নাই। ডাটাবেস আরেক জায়গায় রাখা আছে, কোড এক জায়গায়, ইভেন ভিউ এখন আরেক জায়গায়, কারণ ভিউ হলো যে টেমপ্লেট ফোল্ডারের মধ্যে। ইভেন তো একই প্রজেক্টের মধ্যে আমি করতেছি, বাট দুটো জিনিস মানে তিনটা জিনিস কিন্তু এখন আলাদা। PHP MyAdmin হচ্ছে একটা গ্রাফিক্যাল ভিউ দিচ্ছে MySQL আর কিছু। তো এটা কমান্ড লাইন দিয়ে MySQL দিয়ে করতে পারবে। আচ্ছা এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে?
তাহলে দেখো আমরা আসলে আমি একটু পুরো ফুল ইন্টারঅ্যাকশন দেখবো একবার বলতেছি। তো আসলে এখানে আমরা কি কাজ করলাম, একটা ভিউ তৈরি করলাম HTML দিয়ে। সেই HTML দিয়ে আমি কল করলাম হচ্ছে হলো মানে HTML থেকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি কল করলাম হচ্ছে হলো কোন একটা পার্টিকুলার একটা মডিউলকে, এন্ড সেই মডিউলের ভিতরে আমি ডাটাবেজের জন্য কিছু কনফিগারেশন করে আমি ওই ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে তাকে শো করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে হলো এই ইন্টারঅ্যাকশনটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু এখন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তুমি তৈরি করতে পারবে। তো এখন এটা ম্যাটার করে না তুমি কোন ডাটাবেজ ইউজ করতেছো। তুমি ওরাকেল ডাটাবেজ ইউজ করতেছো, কোনো সমস্যা নাই, জাস্ট ওরাকেলের জন্য এই ডাটাবেজের কনফিগারেশনটা চেঞ্জ করে দাও, কুইটে সবগুলো একরকমই। ইভেন তুমি এখন যদি কি কাজ করতে যাও যে না আমি ডাটাবেজ ইউজ করবো না, আমি হলো ফায়ারবেজ ইউজ করবো, তাহলে তুমি জাস্ট কি চেঞ্জ করতে হবে, এখানে তুমি এই যে ডাটাটা কোথা থেকে আনতেছো, ডাটাবেজ থেকে আনতেছো না, এই যে এই পোর্শনের ডাটাটা, এই পোর্শনটা চেঞ্জ করে এখানে ফায়ারবেজের জন্য লিখে দাও। ফায়ারবেজের জন্য কনফিগারেশন করো, ফায়ারবেজের জন্য যে কি অথেন্টিকেশন কি দিয়ে ওখান থেকে ডাটাগুলো লোড করে নিয়ে আসো। এখন তোমার আসলে ম্যাটার না যে তুমি কি ডাটাবেজ ইউজ করতেছো না কি ইউজ করবা, এগুলো ম্যাটার না। এখন ম্যাটার হচ্ছে হলো তুমি কোন টাইপের জিনিস ইউজ করতেছো। যে এই টাইপের জিনিস ইউজ করবা প্রসেসটা সম্পূর্ণ সেম, সবগুলোর জন্য প্রসেস সেম। তুমি একটা ফর্ম তৈরি করবা, ইনপুট ফিল্ড তৈরি করবা, সেখানে কিছু ডাটা দিবা, পোস্ট করবা, সেটা যাবে সার্ভারের কাছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অথবা ডাইরেক্ট চলে যাবে, অথবা তুমি ডাইরেক্ট ফায়ারবেস থেকে ক্লায়েন্ট সাইডে ডাউনলোড করতে পারবে, যেটার জন্য সার্ভার সাইডে কোনো কোডিং লেখার দরকার নেই। কিন্তু এটা সমস্যা হচ্ছে হলো ফায়ারবেস দিয়ে সব কাজ করতে পারবে না। প্রসেসিং কাজ তোমার ব্যাকএন্ডে পাইথন অথবা PHP সামথিং কিছু করতে হবে। ওকে, সো এই পর্যন্ত আর কোনো কারো প্রশ্ন আছে? এখন জাস্ট কোশ্চেন শুনুন, আমি আর এখন একটা জিনিস দেখাবো। কারো কোনো কোশ্চেন আছে? দেখো এই কোশ্চেনগুলো তোমাদের কাজে লাগতে পারে। মানে আমি গেট পোস্ট যখন সাপোজ আমি একটা ডেটা পাঠাচ্ছি, বাট বাই ডিফল্ট ওই ডেটাটা পাঠাচ্ছি, সেটা কি ওই যে কোয়েরি আমি যখন গেট মেথড পাঠাচ্ছিলাম তখন ওই যে বিভিন্ন ট্যাগ পাঠাচ্ছে না, সেই ট্যাগের মাধ্যমে তুমি ডাটাগুলো পাঠাই দাও, ওখানে পাঠাই দাও, অথবা পোস্ট বানানোর সময় পোস্টের মাধ্যমে ট্যাগের মাধ্যমে পাঠাই দাও। আচ্ছা, তো এই পর্যন্তই, যেহেতু কোশ্চেন নাই, তো বাকিটা একটু বাসায় দেখে নেবো। তো আমি খুবই কুইকলি দেখাইছি, সরি কারণ টাইম নেই, তো বুঝতে পারো। আর বাকি যে ইভেন্টগুলো আছে এখানে আসলে আরো অনেক কিছু দেখানোর আছে, কিন্তু হ্যাঁ ওটা হবে, এটা তোমাদের না 22 তারিখে তোমাদের হচ্ছিল প্রেজেন্টেশন। আচ্ছা তোমাদের 22 তারিখে কিন্তু প্রেজেন্টেশনটা 8:30 থেকে শুরু হবে। ওই যে অ্যাগেন যদি কারো মানে যে কন্টেস্টার আছে তারা একদম ঠিক 8:30 বাজে দিবা, আর বাকিরা স্লাইড বানাতে হবে, আর একটা রিপোর্ট সাবমিট করতে হবে, রিপোর্টটা সফট কপি সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন 9টা আসলে রিপোর্ট সাবমিট করতে হবে 9টার জন্য, কিন্তু তুমি প্রেজেন্টেশন দিও আমি 3টা, প্রত্যেক একজন একটা করে। হ্যাঁ, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে যেতে পারবো না, রিলেটেড থাকতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরেই হতে হবে মানে রিলেটেড কাছাকাছি, মানে এরকম যদি হয় যে ডিস্টেন্স রিলেটেড তাও করতে হবে, সমস্যা তো মানে সবগুলাই করো না, তুই একটা হ্যাঁ বাইরে করতে হবে। হ্যাঁ শোনো, 9টাই রিপোর্টে থাকবে, প্রজেক্টে 9টায়। আচ্ছা রিপোর্টে কি কি লিখবা এটা বলে দিচ্ছি, একটু বসো। হ্যাঁ ওটাই দিচ্ছি, প্রত্যেকটা মানে এখানে 9টারই তোমার হলো ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা প্রত্যেকটা ডেসক্রিপশন 500 ওয়ার্ডের বেশি না, মানে 500 ওয়ার্ডের মধ্যে তুমি ওইটা ডিটেলস লিখতে হবে। ডিটেলস মানে কি, যে এটা কি কাজ করে, এটা কি কাজ করে, মানে মেন উদ্দেশ্যটা কি, প্রবলেমটা কি।
সো তাহলে প্রত্যেকটার মধ্যে একটা সেকশন থাকবে, একটা শর্ট সামারি, ঠিক আছে, একটা সামারি মানে অ্যাবস্ট্রাক্ট। তো প্রত্যেকটা প্রবলেমের মধ্যে ফার্স্টে থাকবে হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট প্রপোজ সলিউশন দেয় হচ্ছে হলো তোমার এখানে ফাইন্ডিংস লাগবে। এটা লিমিটেশন অথবা তোমার ফাইন্ডিংস কি, ঠিক আছে। প্রত্যেকটা কাজের জন্য এই তিনটা জিনিস লিখতে হবে। স্যার এরকম কিন্তু একটা আইডিয়া আমার অনেক ভালো লাগছে, কিন্তু এটা সম্পর্কে খুব বিস্তারিত লেখা নেই। সম্পূর্ণের মধ্যে বিস্তারিত লেখা থাকে। পেপার না আমরা একটা পাইলাম, শুরু পাইলাম। হ্যাঁ, তুমি ওটার ডিটেইলস প্রপোজ সলিউশন লেখা থাকবে না, তুমি লিখবা। আচ্ছা, এটা কিন্তু কপি করা যাবে না। তুমি কোনো পেপার অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো আর্টিকেল অথবা কোনো সামথিং কোনো জায়গা থেকে নাও, সমস্যা নেই। কিন্তু যে জিনিসগুলো আছে ওই জিনিসটাই তুমি হচ্ছে প্রপোজ সলিউশন, এটা তোমার নিজের ভাষায় লিখবা। বুঝলাম না, দুইটা আইডিয়া মানে ওটা আমি তোমাদের বললাম না, আমি তোমাদের পোস্ট করে দিব যখন তোমার এটা দিব, এক্সেল ফাইলটা দিব তখন এটা পোস্ট করে দিব। বেশি যাতে না বিল, একটা দুটো নিলে যদি ওটা কনসিডার করা যাবে। হ্যাঁ, মানে একটা ইউনিক ভাবে তো করা সম্ভব না যে ও ওটা করছে তাহলে আমি করবো না, এটা মানে আমরা তো সব খুঁজবো ভালো করে খুঁজবো। হ্যাঁ, ভালো করে বুঝো। যদি বেশি ম্যাচ হয়ে গেলে তখন হচ্ছে চেঞ্জ করতে হবে, যে আগেই করবা সে আগে মানে প্রায়োরিটি পাবা। স্যার এইগুলো দিলে 500 ওয়ার্ড হবে না, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার জন্য 500 ওয়ার্ড হবে। হ্যাঁ। অ্যাবস্ট্রাক্টের জন্য 500, না না না, টোটাল টোটালটা 500 আর প্রত্যেকটা মানে একটা যখন তুমি এটা করতে পারবে নয়টার জন্য 500 নাই। কয়েকটা তুমি আলাদা করতে পারো, সবগুলা না, তুমি তিনটা না। আচ্ছা, আমি তোমার করলাম তিনটা, তোমার তো তিনটা চুজ করতে হবে। তুমি অ্যাটলিস্ট একটা রাখবো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বাকি দুটো তুমি করো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের কোর্সই শেষ না, এখন পুরো পেপার করলে আমরা কি বুঝবো? তুমি অ্যাটলিস্ট তো বুঝতে পারো যে কিভাবে কোড করতে হয়। স্যার অ্যাকচুয়ালি ওগুলো তুমি কোড করা বুঝো না, আমি রিয়েলি সরি, তাহলে আসলে আমার করা গেছে। স্যার এটা কি টোটাল 500 অর পার ইয়ার? প্রত্যেকটা মানে তিনটা আছে না, টোটাল হচ্ছে হলো হ্যাঁ মানে একজনের 1500 ওয়ার্ডের মতো লিখতে হবে। 500 না, স্যার 9টা পেপার করতে 4500। হ্যাঁ মানে একটা রিপোর্টের মধ্যে 4000। স্লাইড দোকানে যেগুলো পেজ করতে সেগুলো